এবার আমরা আজকে এই বড় করে নিলেন ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার। স্যার একটু স্যার এদিকে দেখেন তাহলে মিডলে দাও। থেকে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর এবং পুরো পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী দিনে হেডলাইন্স ত্রিপুরা একটি গ্রহণযোগ্য এবং প্রথম শ্রেণীর চ্যানেলে রূপান্তরিত করেছেন। এর জন্য সমস্ত অভিনন্দন জানাচ্ছি এবং তাদের যে বাৎসরিক শারদীয় উৎসব সেটা হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল সত্যমেব আমরা এক ঝলকে দেখে নেব সেই সকল শুভেচ্ছা বার্তা। কিন্তু ভারতে এবং জাতীয় স্তরেও কিন্তু পরিচিতি লাভ করেছে। শুধু পশ্চিমবঙ্গের খবর রাখি এবং আমি চাইব যে ভবিষ্যতে এদের উত্তরোত্তর আরো মানুষের কাছে। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল সত্যমেব জয়তে। ত্রিপুরার বর্ষপূর্তি এবং রাখা হয়েছে, সেখানে আমার আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু ত্রিপুরা যেভাবে নির্ভীকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে থাকে, আগামী দিনগুলো তো এগিয়ে নিয়ে যাবেন। আজকে এই শুভ দিনের জন্য আবারও कराता बहुत ही प्रखर व्यक्ति है, त्रिपुरा के बारे में सोचते हैं, राष्ट्रवादी व्यक्ति हैं और हेडलाइन। আমি মীনাক্ষী। হেডলাইন্স ত্রিপুরার বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা প্রণবদা এবং তার টিমকে। জন্য একটা জোরে হাততালি অসাধারণ তাদের এবারের উপস্থাপনা ছিল। পুরস্কার তুলে দিলেন স্বামী শুভকরানন্দজি মহারাজ। সম্পত্তি ক্লাব বরফি ক্লাব কাকড়াই মাঠ অসকাত পুরস্কার সম্মানে পাচ্ছে সমাধি ক্লাব রাজ্যের জনপ্রিয়। জবের থেকে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছি। যখনই কোনো জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে, কোনো জায়গায় কিন্তু আমি ছাড় দিইনি। আমি সেই জায়গার মধ্যে ইমিডিয়েটলি আমি অ্যাকশন নিয়েছি। সেটা কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না। কোনো জায়গায় যদি সাংবাদিকের অন্য কোনো কারণে সমস্যা থাকে তো আইনের পথে চলবে, কিন্তু অ্যাকশন কিন্তু আমি নিয়েছি বারবার। কারণ বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণেও একটা সফট টার্গেট কিন্তু সবসময় থাকে। আমি সেই জিনিসটা আমি করি। তখন আমার গোচরে যখন আনেন প্রণববাবু এবং ওনার যারা সহকর্মীরা আছেন, সাথে সাথে সেই কাজটা আমরা করি। এবং প্রণববাবু ওনার প্রারম্ভিক ভাষণে সেই কথাটা কিন্তু উনি বলেছেন। এবং সেটা যখন আমরা বারবার বলছি আইন শৃঙ্খলা, রাজীববাবু বলেছেন ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন সর্বভারতীয় স্তরে আপনি 28টা রাজ্যের মধ্যে যদি দেখেন নিচের দিক দিয়ে এখন 3য় স্থানে আমরা। যদিও বিরোধীরা হইচই করে এখানে আইনের শাসন নেই। এখন তো আপনাদের এই ধরনের চ্যানেলের কারণে কিছু একটা ছোট সংবাদও ব্রেকিং নিউজে প্রায় খালি এইগুলোই দেখানো, এই মুখ হয়ে গেছে তে মুখ হয়ে গেছে। তারপরে একবার আপনারা চিন্তা করুন, সারা ভারতবর্ষে সমস্ত ইভেন নর্থ ইস্টার্ন জোনে যেসব ঘটনা আমরা শুনি সেই তুলনায় ত্রিপুরাতে কিচ্ছু না। কিন্তু এখন দেখতে হবে সেই কাজ, তার যে ঘটনা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি কিনা। আমরা সাথে সাথে তার অ্যাকশন নিচ্ছি, সাজাও হচ্ছে এবং সেটাই উচিত। আমরা পার্টি করে সরকারে এসেছি, কিন্তু সরকারে আসার পরে কিন্তু আমরা সব মানুষের সেটা আমরা বজায় রাখার চেষ্টা করি এবং সেটা আমরা আগামী দিনেও করব। তবেই মানুষের প্রতি আমাদের বিশ্বাস আসবে, আর বিশ্বাস থাকলে আমাদের যে সরকার আগামী দিনেও এই সরকার থাকবে এবং সেইভাবে আমরা কাজ করতে চাই। আজকে যারা শারদ সম্মান যারা পুরস্কৃত হবেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। অত্যন্ত ভালো জিনিস। যারা ক্লাব কর্তৃপক্ষরা যারা এখানে এসছে তাদেরকে আমি বলবো তাদের একটা বিরাট গুরুত্ব সমাজের প্রতি রয়েছে। আজকে নেশামুক্ত ত্রিপুরাই হোক, এখানে আমাদের সাফাই অভিযানই হোক, স্বচ্ছ ভারত অভিযান হোক, সব বিষয়ে ওনারা যত বেশি এর মধ্যে ইনভলভমেন্ট হবে, আপনার চারা গাছ লাগানোই হোক, সব জায়গার মধ্যেই এইগুলো যদি আপনারা করেন। আর
আমরা যদি মনে করি যে না আমরা এটা আমার কাজ না সরকারের কাজ, তাহলে সমাজ কোনোদিন আমাদের সরকার একার পক্ষে সেটা সম্ভব নয়। 12 থেকে এই চ্যানেল তার যাত্রা শুরু হয়, এখনো সেটা চলছে এবং এই চ্যানেল সম্পর্কে এখানে ভিডিও, ছোট্ট ভিডিও মাধ্যমে আমাদের অনেক কিছু আমাদের জ্ঞাতার্থে এনেছে। তার থেকেও বেশি আমরা জানি এই চ্যানেল সম্পর্কে। আমার প্রণববাবুর সাথে আমরা সিটিজেন ফোরাম করেছিলাম, আমার এখনো মনে আছে। তো আমরা ভেবেছিলাম এই সিটিজেন ফোরামের মাধ্যমে যে আগের যে গভর্নমেন্ট আছে তাকে আমরা পাল্টিয়ে দেব। অনেক চেষ্টা হলো, কিন্তু দেখলাম যে ওই চ্যানেল ওই ফোরাম থেকে কিছুই হবে না। তো যাই হোক, অনেক বিষয়ে আমরা অনেক জায়গায় গেছি, অনেক আন্দোলনও করেছিলাম, তো শেষ পর্যন্ত রাজনীতিতে এলাম। তো বহুদিন ধরে শুধু সিটিজেন ফোরাম যখন আমরা গঠন করি তার আগের থেকেও প্রণববাবুর সাথে আমার পরিচয়। তো এরকম একটা দিনে, বিশেষ করে আজকে আমরা জানি যে ন্যাশনাল প্রেস ডে আজকে, তো আমি এই উপলক্ষে সমস্ত সাংবাদিক, সংবাদকর্মী এবং সংবাদ জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সবাইকে আমি অসংখ্য শুভ কামনা জানাচ্ছি আমি। এবং আমরা দেখেছি 2018-র আগে যে এই চ্যানেল চালাতে গিয়ে কত ঘাত প্রতিঘাতের মাধ্যমে পরে গিয়েও যেভাবে এই চ্যানেল নিজেকে টিকিয়ে রেখেছে এবং সত্যনিষ্ঠার যে খবর এই চ্যানেলের মাধ্যমে সবসময় ওনারা দিয়েছেন। এখানে আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজি বলেছেন যে ব্রেকিং নিউজ। সত্যিই সবসময় আমরা বসে থাকতাম কি ব্রেকিং নিউজ, এখনও চলছে ব্রেকিং নিউজ। তো ভালো ভালো নিউজ আমরা দেখতে পাই সমাজের জন্য। শুধু হেডলাইন্স ত্রিপুরা, এখন আমি যা দেখছি সমস্ত চ্যানেলগুলো এই কাজটা করছে, শুধু খবর পরিবেশন না, অন্যান্য বিভিন্ন সামাজিক কাজেও ওনারা এখন কাজ করছেন। আজকের যে শারদ সম্মান প্রদান, সেটাও একটা বিশেষ কাজ আমি বলবো। এবং শুধু সংবাদ পরিবেশন শুধু না, আমাদের সমাজকে গঠনের জন্য ওনারা আরও বেশি করে যদি এগিয়ে আসেন, আমাদের হয়তোবা সরকারে আমরা আছি, আমাদেরও ভুল ত্রুটি থাকবে এবং সেগুলো ধরিয়ে দেওয়াও কিন্তু কর্তব্য। কিন্তু সেগুলো ধরতে গিয়ে আবার কাউকে, বিশেষ কাউকে, এটা আমাদের মধ্যে আমরা হিউম্যান বিং, কাউকে অনেক সময় আমরা মনে করি যে ওনাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বা তাকে একটু নিচু দেখাতে হবে, এই ধরনের একটা মানসিকতা আমি দেখি। তো এর থেকে আমাদের কিন্তু এগুলো আমাদেরও কর্তব্য যে আমরা মানে আসলে আমরা কি চাই, আমরা যাতে উই শুড নট বি মানে ফোকাস ফর পার্টিকুলার পার্সন। যিনি যে মানুষের জন্য কাজ করছে তাদেরকেও আমাদের দেখানোর দরকার। এরা ব্যালেন্স করে কাজ করলে হবে না, ব্যালেন্স করে কোনোদিনই হবে না। যেটা সত্য, আমি সত্যনিষ্ঠ। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়ে গেল সেই মাঙ্গলিক মুহূর্ত মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। এবার আমরা আজকে এই স্বাগত দিয়ে বরণ করে নিলেন ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার। স্যার একটু স্যার এদিকে দেখেন। ন্যাশনাল এডিটর এবং পুরো পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী দিনে একটি গ্রহণযোগ্য ও প্রথম শ্রেণীর চ্যানেলে রূপান্তরিত করেছেন। এর জন্য সমস্ত অভিনন্দন জানাচ্ছি এবং তাদের যে বাৎসরিক শারদীয় উৎসব সেটা আজ হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল সত্যমেব। আমরা এক ঝলকে দেখে নেব সেই সকল শুভেচ্ছা বার্তা। কিন্তু ভারতে এবং জাতীয় স্তরেও কিন্তু পরিচিতি লাভ করেছে। শুধু পশ্চিমবঙ্গের খবর রাখি এবং আমি চাইব যে ভবিষ্যতে এদের উত্তরোত্তর আরো মানুষের কাছে। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল সত্যমেব জয়তে। ত্রিপুরার বর্ষপূর্তি এবং রক্ষা হয়েছে, সেখানে আমার আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু ত্রিপুরা যেভাবে নির্ভীকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে থাকে, আগামী দিনগুলো তো এগিয়ে নিয়ে যাবেন। আজকে
এই শুভ দিনের জন্য আবারও करा था। बहुत ही प्रखर व्यक्ति है, त्रिपुरा के बारे में सोचते हैं, राष्ट्रवादी व्यक्ति हैं और हेडलाइन আমি মীনাক্ষী। হেডলাইন্স ত্রিপুরার বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা প্রণবদা এবং তার টিমকে। আজাদ ক্লাবের জন্য একটা জোরে হাততালি অসাধারণ তাদের এবারের উপস্থাপনা ছিল। কাকলাই সারা সরকার খাজক বড় সকাল রাখার বাবু কবলাই গ্রাম বড়দের সঙ্গে যারা প্রতিনিধিরা রয়েছে পুরস্কার তুলে দিলেন স্বামী শুভকরানন্দজি মহারাজ। বিশ্ব সম্পত্তি ক্লাব বড় ক্লাব কাকলাই মাথা অসাকান্ত পুরস্কার সম্মানে পাচ্ছে সংহতি ক্লাব রাজ্যের জনপ্রিয়। ওকে জবের থেকে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছি। যখনই কোনো জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে কোনো জায়গায় কিন্তু আমি ছাড় দিইনি। আমি সেই জায়গার মধ্যে ইমিডিয়েটলি আমি অ্যাকশন নিয়েছি। সেটা কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না। কোনো জায়গায় যদি সাংবাদিকের অন্য কোনো কারণে সমস্যা থাকে তো আইনের পথে চলবে, কিন্তু অ্যাকশন কিন্তু আমি নিয়েছি বারবার। কারণ বিভিন্ন সময় অনেক নিউজের কারণে ওদের একটা সফট টার্গেট কিন্তু সবসময় থাকে। আমি সেই জিনিসটা আমি করি। তখন আমার গোচরে যখন আনেন প্রণববাবু এবং ওনার যারা সহকর্মীরা আছেন সাথে সাথে সেই কাজটা আমরা করি। এবং প্রণববাবু ওনার প্রারম্ভিক ভাষণে সেই কথাটা কিন্তু উনি বলেছেন। এবং সেটা যখন আমরা বারবার বলছি আইন শৃঙ্খলা, রাজীববাবু বলেছেন ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন সর্বভারতীয় স্তরে আপনি 28টা রাজ্যের মধ্যে যদি দেখেন নিচের দিক দিয়ে এখন 3য় স্থানে আমরা। যদিও বিরোধীরা হইচই করে এখানে আইনের শাসন নেই, আইনের শাসন নেই। এখন তো আপনাদের এই ধরনের চ্যানেলের কারণে কিছু একটা ছোট সংবাদও ব্রেকিং নিউজে প্রায় খালি এইগুলোই দেখানো, এই মুখ হয়ে গেছে তেমুখ হয়ে গেছে। তারপরে একবার আপনারা চিন্তা করুন সারা ভারতবর্ষে সমস্ত ইভেন নর্থ ইস্টার্ন জোনে যেসব ঘটনা আমরা শুনি সেই তুলনায় ত্রিপুরাতে কিচ্ছু না। কিন্তু এখন দেখতে হবে সেই কাজ তার যে ঘটনা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি কিনা। আমরা সাথে সাথে তার অ্যাকশন নিচ্ছি, সাজাও হচ্ছে এবং সেটাই উচিত। আমরা পার্টি করে সরকারে এসেছি, কিন্তু সরকারে আসার পরে কিন্তু আমরা সব মানুষের সেটা আমরা বজায় রাখার চেষ্টা করি এবং সেটা আমরা আগামী দিনেও করব। তবেই মানুষের প্রতি আমাদের বিশ্বাস আসবে, আর বিশ্বাস থাকলে আমাদের যে সরকার আগামী দিনেও এই সরকার থাকবে এবং সেইভাবে আমরা কাজ করতে চাই। আজকে যারা শারদ সম্মান যারা পুরস্কৃত হবেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। অত্যন্ত ভালো জিনিস। যারা ক্লাব কর্তৃপক্ষরা যারা এখানে এসছে তাদেরকে আমি বলবো তাদের একটা বিরাট গুরুত্ব সমাজের প্রতি রয়েছে। আজকে নেশামুক্ত ত্রিপুরাই হোক, এখানে আমাদের সাফাই অভিযানই হোক, স্বচ্ছ ভারত অভিযানে হোক, সব বিষয়ে ওনারা যত বেশি এর মধ্যে ইনভলভমেন্ট হবে, আপনার চারা গাছ লাগানোই হোক, সব জায়গার মধ্যেই এইগুলো যদি আপনারা করেন। আর আমরা যদি মনে করি যে না এটা আমার কাজ না সরকারের কাজ, তাহলে সমাজ কোনোদিন আমাদের সরকার একার পক্ষে সেটা সম্ভব নয়। 12 থেকে এই চ্যানেল তার যাত্রা শুরু হয়, এখনো সেটা চলছে এবং এই চ্যানেল সম্পর্কে এখানে ছোট্ট ভিডিও মাধ্যমে আমাদের অনেক কিছু আমাদের জ্ঞাতার্থে এনেছে। তার থেকেও বেশি আমরা জানি এই চ্যানেল সম্পর্কে। আমার প্রণববাবুর সাথে আমরা সিটিজেন ফোরাম করেছিলাম, আমার এখনো মনে আছে। তো আমরা ভেবেছিলাম এই সিটিজেন ফোরামের মাধ্যমে যে আগের যে গভর্নমেন্ট আছে তাকে আমরা পাল্টিয়ে দেব। অনেক চেষ্টা হলো, কিন্তু দেখলাম যে ওই ফোরাম থেকে কিছুই হবে না। তো যাই হোক, অনেক বিষয়ে আমরা অনেক জায়গায় গেছি, অনেক আন্দোলনও করেছিলাম। তো শেষ পর্যন্ত রাজনীতিতে এলাম। তো বহুদিন ধরেই শুধু সিটিজেন ফোরাম যখন আমরা গঠন করি তার আগের থেকেও প্রণববাবুর সাথে আমার পরিচয়। তো এরকম একটা দিনে, বিশেষ করে আজকে আমরা জানি যে ন্যাশনাল প্রেস ডে আজকে, তো আমি এই উপলক্ষে সমস্ত সাংবাদিক, সংবাদকর্মী এবং সংবাদ জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সবাইকে আমি অসংখ্য শুভ কামনা জানাচ্ছি আমি। এবং
আমরা দেখেছি 2018-র আগে যে এই চ্যানেল চালাতে গিয়ে কত ঘাত প্রতিঘাতের মাধ্যমে পরে গিয়েও যেভাবে এই চ্যানেল নিজেকে টিকিয়ে রেখেছে এবং সত্যনিষ্ঠার যে খবর এই চ্যানেলের মাধ্যমে সবসময় ওনারা দিয়েছেন। এখানে আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজি বলেছেন যে ব্রেকিং নিউজ সত্যিই সবসময় আমরা বসে থাকতাম কি ব্রেকিং নিউজ, এখনও চলছে ব্রেকিং নিউজ। তো ভালো ভালো নিউজ আমরা দেখতে পাই সমাজের জন্য। শুধু হেডলাইন্স ত্রিপুরা এখন আমি যা দেখছি সমস্ত চ্যানেলগুলো এই কাজটা করছে, শুধু খবর পরিবেশন না, অন্যান্য বিভিন্ন সামাজিক কাজেও ওনারা এখন কাজ করছেন। আজকের যে শারদ সম্মান প্রদান সেটাও একটা বিশেষ কাজ আমি বলবো। এবং শুধু সংবাদ পরিবেশন শুধু না, আমাদের সমাজকে গঠনের জন্য ওনারা আরও বেশি করে যদি এগিয়ে আসেন, আমাদের হয়তোবা সরকারে আমরা আছি, আমাদেরও ভুল ত্রুটি থাকবে এবং সেগুলো ধরিয়ে দেওয়াও কিন্তু কর্তব্য। কিন্তু সেগুলো ধরতে গিয়ে আবার কাউকে বিশেষ কাউকে একটা আমাদের মধ্যে আমরা হিউম্যান বিং, কাউকে অনেক সময় আমরা মনে করি যে ওনাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বা তাকে একটু নিচু দেখাতে হবে, এই ধরনের একটা মানসিকতা আমি দেখি। তো এর থেকে আমাদের কিন্তু এগুলো আমাদেরও কর্তব্য যে আমরা আসলে আমরা কি চাই, আমরা যাতে উই শুড নট বি ফোকাস ফর পার্টিকুলার পার্সন। যিনি যে মানুষের জন্য কাজ করছে তাদেরকেও আমাদের দেখানোর দরকার। এরা ব্যালেন্স করে কাজ করলে হবে না, ব্যালেন্স করে কোনোদিনই হবে না। যেটা সত্য, আমি সত্যনিষ্ঠ সকলকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়ে গেল সেই মাঙ্গলিক মুহূর্ত মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। এবার আমরা আজকে এই স্মারক দিয়ে বরণ করে নিলেন ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার। স্যার একটু স্যার এদিকে দেখেন। থেকে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর এবং পুরো পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী দিনে হেডলাইন্স ত্রিপুরা একটি গ্রহণযোগ্য এবং প্রথম শ্রেণীর চ্যানেলে রূপান্তরিত করেছেন। এর জন্য সমস্ত অভিনন্দন জানাচ্ছি এবং তাদের যে বাৎসরিক শারদীয় উৎসব সেটা আজ हेडलाइंस त्रिपुरा नेशनल सत्यमेव আমরা এক ঝলকে দেখে নেব সেই সকল শুভেচ্ছা বার্তা। কিন্তু ভারতে এবং জাতীয় স্তরেও কিন্তু পরিচিতি লাভ করেছে। শুধু পশ্চিমবঙ্গের খবর রাখি এবং আমি চাইব যে ভবিষ্যতে এদের উত্তরোত্তর আরো মানুষের কাছে। हेडलाइंस त्रिपुरा नेशनल सत्यमेव जयते ত্রিপুরার বর্ষপূর্তি এবং রাখা হয়েছে, সেখানে আমার আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু ত্রিপুরা যেভাবে নির্ভীকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে থাকে আগামী দিনগুলো তো এগিয়ে নিয়ে যাবেন। আজকে এই শুভ দিনের জন্য আবার करा था। बहुत ही प्रखर व्यक्ति है, त्रिपुरा के बारे में सोचते हैं, राष्ट्रवादी व्यक्ति हैं और हेडलाइन। আমি মীনাক্ষী। হেডলাইন্স ত্রিপুরার বর্ষপূর্তিতে অনেক শুভেচ্ছা প্রণবদা এবং তার টিমকে। জন্য একটা জোরে হাততালি অসাধারণ তাদের এবারের উপস্থাপনা ছিল। পুরস্কার তুলে দিলেন স্বামী শুভকরানন্দজি মহারাজ। সম্পত্তি ক্লাব বরফটি ক্লাব টাকলাই মাথা অষ্টকান্ত পুরস্কার সম্মানে পাচ্ছে সমবিকা রাজ্যের জনপ্রিয়। জবের থেকে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছি, যখনই কোনো জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে কোনো জায়গায় কিন্তু আমি ছাড় দিইনি। আমি সেই জায়গার মধ্যে ইমিডিয়েটলি আমি অ্যাকশন নিয়েছি, সেটা কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না।
কোনো জায়গায় যদি সাংবাদিকের অন্য কোনো কারণে কোনো সমস্যা থাকে তো আইনের পথে চলবে, কিন্তু অ্যাকশন কিন্তু আমি নিয়েছি বারবার। কারণ বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে ওদের একটা সফট টার্গেট কিন্তু সবসময় থাকে। আমি সেই জিনিসটা আমি করি। তখন আমার গোচরে যখন আনেন প্রণববাবু এবং ওনার যারা সহকর্মীরা আছেন, সাথে সাথে সেই কাজটা আমরা করি। এবং প্রণববাবু ওনার প্রারম্ভিক ভাষণে সেই কথাটা কিন্তু উনি বলেছেন, এবং সেটা যখন আমরা বারবার বলছি আইন শৃঙ্খলা, রাজীববাবু বলেছেন ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন সর্বভারতীয় স্তরে আপনি 28টা রাজ্যের মধ্যে যদি দেখেন নিচের দিক দিয়ে এখন 3য় স্থানে আমরা। যদিও বিরোধীরা হইচই করে এখানে আইনের শাসন নেই। এখন তো আপনাদের এই ধরনের চ্যানেলের কারণে কিছু একটা ছোট সংবাদও ব্রেকিং নিউজে প্রায় খালি এইগুলোই দেখানো, এই মুখ হয়ে গেছে তে মুখ হয়ে গেছে। তারপরে একবার আপনারা চিন্তা করুন, সারা ভারতবর্ষে সমস্ত ইভেন নর্থ ইস্টার্ন জোনে যেসব ঘটনা আমরা শুনি সেই তুলনায় ত্রিপুরাতে কিচ্ছু না। কিন্তু এখন দেখতে হবে সেই কাজ, তার যে ঘটনা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি কিনা, আমরা সাথে সাথে তার অ্যাকশন নিচ্ছি, সাজাও হচ্ছে, এবং সেটাই উচিত। আমরা পার্টি করে সরকারে এসেছি, কিন্তু সরকারে আসার পরে কিন্তু আমরা সব মানুষের সেটা আমরা বজায় রাখার চেষ্টা করি, এবং সেটা আমরা আগামী দিনেও করব। তবেই মানুষের প্রতি আমাদের বিশ্বাস আসবে, আর বিশ্বাস থাকলে আমাদের যে সরকার আগামী দিনেও এই সরকার থাকবে, এবং সেইভাবে আমরা কাজ করতে চাই। আজকে যারা শারদ সম্মান যারা পুরস্কৃত হবেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। অত্যন্ত ভালো জিনিস, যারা ক্লাব কর্তৃপক্ষরা যারা এখানে এসছে তাদেরকে আমি বলবো তাদের একটা বিরাট গুরুত্ব সমাজের প্রতি রয়েছে। আজকে নেশামুক্ত ত্রিপুরাই হোক, এখানে আমাদের সাফাই অভিযানই হোক, স্বচ্ছ ভারত অভিযান হোক, সব বিষয়ে ওনারা যত বেশি এর মধ্যে ইনভলভমেন্ট হবে, আপনার চারা গাছ লাগানোই হোক, সব জায়গার মধ্যেই এইগুলো যদি আপনারা করেন, আর আমরা যদি মনে করি যে না এটা আমার কাজ না সরকারের কাজ, তাহলে সমাজ কোনোদিন আমাদের সরকার একার পক্ষে সেটা সম্ভব নয়। 12 থেকে এই চ্যানেল তার যাত্রা শুরু হয়, এখনো সেটা চলছে, এবং এই চ্যানেল সম্পর্কে এখানে ছোট্ট ভিডিও মাধ্যমে আমাদের অনেক কিছু আমাদের জ্ঞাতার্থে এনেছে। তার থেকেও বেশি আমরা জানি এই চ্যানেল সম্পর্কে। আমার প্রণববাবুর সাথে আমরা সিটিজেন ফোরাম করেছিলাম, আমার এখনো মনে আছে। তো আমরা ভেবেছিলাম এই সিটিজেন ফোরামের মাধ্যমে যে আগের যে গভর্নমেন্ট আছে তাকে আমরা পাল্টিয়ে দেব। অনেক চেষ্টা হলো, কিন্তু দেখলাম যে ওই ফোরাম থেকে কিছুই হবে না। তো যাই হোক, অনেক বিষয়ে আমরা অনেক জায়গায় গেছি, অনেক আন্দোলনও করেছিলাম, তো শেষ পর্যন্ত রাজনীতিতে এলাম। তো বহুদিন ধরেই শুধু সিটিজেন ফোরাম যখন আমরা গঠন করি তার আগের থেকেও প্রণববাবুর সাথে আমার পরিচয়। তো এরকম একটা দিনে, বিশেষ করে আজকে আমরা জানি যে ন্যাশনাল প্রেস ডে আজকে, তো আমি এই উপলক্ষে সমস্ত সাংবাদিক, সংবাদকর্মী এবং সংবাদ জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সবাইকে আমি অসংখ্য শুভ কামনা জানাচ্ছি আমি। এবং আমরা দেখেছি 2018-র আগে যে এই চ্যানেল চালাতে গিয়ে কত ঘাত প্রতিঘাতের মাধ্যমে পড়ে গিয়েও যেভাবে এই চ্যানেল নিজেকে টিকিয়ে রেখেছে, এবং সত্যনিষ্ঠার যে খবর এই চ্যানেলের মাধ্যমে সবসময় ওনারা দিয়েছেন। এখানে আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজি বলেছেন যে ব্রেকিং নিউজ। সত্যিই সবসময় আমরা বসে থাকতাম কি ব্রেকিং নিউজ, এখনও চলছে ব্রেকিং নিউজ। তো ভালো ভালো নিউজ আমরা দেখতে পাই সমাজের জন্য। শুধু হেডলাইন্স ত্রিপুরা, এখন আমি যা দেখছি সমস্ত চ্যানেলগুলো এই কাজটা করছে, শুধু খবর পরিবেশন না, অন্যান্য বিভিন্ন সামাজিক কাজেও ওনারা এখন কাজ করছেন। আজকের যে শারদ সম্মান প্রদান, সেটাও একটা বিশেষ কাজ আমি বলবো। এবং শুধু সংবাদ পরিবেশন শুধু না, আমাদের সমাজকে গঠনের জন্য ওনারা আরও বেশি করে যদি এগিয়ে আসেন, আমাদের হয়তোবা সরকারে আমরা আছি, আমাদেরও ভুল ত্রুটি থাকবে, এবং সেগুলো ধরিয়ে দেওয়াও কিন্তু কর্তব্য। কিন্তু সেগুলো ধরতে গিয়ে আবার বিশেষ কাউকে একটা আমাদের মধ্যে, আমরা হিউম্যান বিং, কাউকে অনেক সময় আমরা মনে করি যে ওনাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে,
বা তাকে একটু নিচু দেখাতে হবে, এই ধরনের একটা মানসিকতা আমি দেখি। তো এর থেকে আমাদের কিন্তু এগুলো আমাদেরও কর্তব্য যে আমরা মানে আসলে আমরা কি চাই, আমরা যাতে উই শুড নট বি মানে ফোকাস ফর পার্টিকুলার পার্সন, যিনি যে মানুষের জন্য কাজ করছে তাদেরকেও আমাদের দেখানোর দরকার। এরা ব্যালেন্স করে কাজ করলে হবে না, ব্যালেন্স করে কোনোদিনই হবে না। যেটা সত্য, আমি সত্যনিষ্ঠ সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়ে গেল সেই মাঙ্গলিক মুহূর্ত মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। এবার আমরা আজকে এই স্বাগত দিয়ে বরণ করে নিলেন ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার। স্যার এদিকে একটু, স্যার এদিকে দেখেন। থেকে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর এবং পুরো পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী দিনে হেডলাইন্স ত্রিপুরা একটি গ্রহণযোগ্য এবং প্রথম শ্রেণীর চ্যানেলে রূপান্তরিত করেছেন। এর জন্য সমস্ত অভিনন্দন জানাচ্ছি এবং তাদের যে বাৎসরিক শারদীয় উৎসব সেটা আজ हेडलाइंस त्रिपुरा नेशनल सत्यमेव আমরা এক ঝলকে দেখে নেব সেই সকল শুভেচ্ছা বার্তা। কিন্তু ভারতে এবং জাতীয় স্তরেও কিন্তু পরিচিতি লাভ করেছে। শুধু পশ্চিমবঙ্গের খবর রাখি এবং আমি চাইব যে ভবিষ্যতে এদের উত্তরোত্তর আরো মানুষের কাছে। हेडलाइंस त्रिपुरा नेशनल सत्यमेव जयते ত্রিপুরার বর্ষপূর্তি এবং রাখা হয়েছে, সেখানে আমার আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু ত্রিপুরা যেভাবে নির্ভীকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে থাকে, আগামী দিনগুলো তো এগিয়ে নিয়ে যাবেন। আজকের এই শুভ দিনের জন্য আবার कराता बहुत ही प्रखर व्यक्ति है, त्रिपुरा के बारे में सोचते हैं, राष्ट्रवादी व्यक्ति हैं और हेडलाइन। আমি মীনাক্ষী। হেডলাইন্স ত্রিপুরার বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা প্রণবদা এবং তার টিমকে। জন্য একটা জোরে হাততালি অসাধারণ তাদের এবারে উপস্থাপনা ছিল। বড় সরকার যাদের প্রতিনিধিত্ব রয়েছে পুরস্কার তুলে দিলেন স্বামী শুভকরানন্দজি মহারাজ। সম্পত্তি ক্লাব বরফটি ক্লাব টাকরাই মাথা অষ্টকান্ত পুরস্কার সম্মানে পাচ্ছে সাংবাদিকরা রাজ্যের জনপ্রিয়। জবের থেকে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছি, যখনই কোনো জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে কোনো জায়গায় কিন্তু আমি ছাড় দিইনি। আমি সেই জায়গার মধ্যে ইমিডিয়েটলি আমি অ্যাকশন নিয়েছি, সেটা কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না। কোনো জায়গায় যদি সাংবাদিকের অন্য কোনো কারণে কোনো সমস্যা থাকে তো আইনের পথে চলবে, কিন্তু অ্যাকশন কিন্তু আমি নিয়েছি বারবার। কারণ বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে ওদের একটা সফট টার্গেট কিন্তু সবসময় থাকে। আমি সেই জিনিসটা আমি করি। তখন আমার গোচরে যখন আনেন প্রণববাবু এবং ওনার যারা সহকর্মীরা আছেন, সাথে সাথে সেই কাজটা আমরা করি। এবং প্রণববাবু ওনার প্রারম্ভিক ভাষণে সেই কথাটা কিন্তু উনি বলেছেন, এবং সেটা যখন আমরা বারবার বলছি আইন শৃঙ্খলা, রাজীববাবু বলেছেন ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন সর্বভারতীয় স্তরে আপনি 28টা রাজ্যের মধ্যে যদি দেখেন নিচের দিক দিয়ে এখন 3য় স্থানে আমরা। যদিও বিরোধীরা হইচই করে এখানে আইনের শাসন নেই। এখন তো আপনাদের এই ধরনের চ্যানেলের কারণে কিছু একটা ছোট সংবাদও ব্রেকিং নিউজে প্রায় খালি এইগুলোই দেখানো, এই মুখ হয়ে গেছে তে মুখ হয়ে গেছে। তারপরে একবার আপনারা চিন্তা করুন, সারা ভারতবর্ষে সমস্ত ইভেন নর্থ ইস্টার্ন জোনে যেসব ঘটনা আমরা শুনি সেই তুলনায় ত্রিপুরাতে কিচ্ছু না। কিন্তু এখন দেখতে হবে সেই কাজ, তার যে ঘটনা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি কিনা, আমরা সাথে সাথে তার অ্যাকশন নিচ্ছি, সাজাও হচ্ছে, এবং সেটাই উচিত। আমরা পার্টি করে সরকারে এসেছি, কিন্তু সরকারে আসার পরে কিন্তু আমরা সব মানুষের
সেটা আমরা বজায় রাখার চেষ্টা করি এবং সেটা আমরা আগামী দিনেও করব। তবেই মানুষের প্রতি আমাদের বিশ্বাস আসবে, আর বিশ্বাস থাকলে আমাদের যে সরকার আগামী দিনেও এই সরকার থাকবে এবং সেইভাবে আমরা কাজ করতে চাই। আজকে যারা শারদ সম্মান যারা পুরস্কৃত হবেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। অত্যন্ত ভালো জিনিস, যারা ক্লাব কর্তৃপক্ষরা যারা এখানে এসছে তাদেরকে আমি বলবো তাদের একটা বিরাট গুরুত্ব সমাজের প্রতি রয়েছে। আজকে নেশামুক্ত ত্রিপুরাই হোক, এখানে আমাদের সাফাই অভিযানই হোক, স্বচ্ছ ভারত অভিযান হোক, সব বিষয়ে ওনারা যত বেশি এর মধ্যে ইনভলভমেন্ট হবে, আপনার চারা গাছ লাগানোই হোক, সব জায়গার মধ্যেই এইগুলো যদি আপনারা করেন, আর আমরা যদি মনে করি যে না আমরা এটা আমার কাজ না সরকারের কাজ, তাহলে সমাজ কোনোদিন আমাদের সরকার একার পক্ষে সেটা সম্ভব নয়। 12 থেকে এই চ্যানেল তার যাত্রা শুরু হয়, এখনো সেটা চলছে এবং এই চ্যানেল সম্পর্কে এখানে ভিডিও, ছোট্ট ভিডিও মাধ্যমে আমাদের অনেক কিছু আমাদের জ্ঞাতার্থে এনেছে। তার থেকেও বেশি আমরা জানি এই চ্যানেল সম্পর্কে। আমার প্রণববাবুর সাথে আমরা সিটিজেন ফোরাম করেছিলাম, আমার এখনো মনে আছে। তো আমরা ভেবেছিলাম এই সিটিজেন ফোরামের মাধ্যমে যে আগের যে গভর্নমেন্ট আছে তাকে আমরা পাল্টিয়ে দেব। অনেক চেষ্টা হলো, কিন্তু দেখলাম যে ওই চ্যানেল ওই ফোরাম থেকে কিছুই হবে না। তো যাই হোক, অনেক বিষয়ে আমরা অনেক জায়গায় গেছি, অনেক আন্দোলনও করেছিলাম, তো শেষ পর্যন্ত রাজনীতিতে এলাম। তো বহুদিন ধরেই শুধু সিটিজেন ফোরাম যখন আমরা গঠন করি তার আগের থেকেও প্রণববাবুর সাথে আমার পরিচয়। তো এরকম একটা দিনে, বিশেষ করে আজকে আমরা জানি যে ন্যাশনাল প্রেস ডে আজকে, তো আমি এই উপলক্ষে সমস্ত সাংবাদিক, সংবাদকর্মী এবং সংবাদ জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সবাইকে আমি অসংখ্য শুভ কামনা জানাচ্ছি আমি। এবং আমরা দেখেছি 2018-র আগে যে এই চ্যানেল চালাতে গিয়ে কত ঘাত প্রতিঘাতের মাধ্যমে পড়ে গিয়েও যেভাবে এই চ্যানেল নিজেকে টিকিয়ে রেখেছে এবং সত্যনিষ্ঠার যে খবর এই চ্যানেলের মাধ্যমে সবসময় ওনারা দিয়েছেন। এখানে আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজি বলেছেন যে ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। সত্যিই সবসময় আমরা বসে থাকতাম কি ব্রেকিং নিউজ, এখনও চলছে ব্রেকিং নিউজ। তো ভালো ভালো নিউজ আমরা দেখতে পাই সমাজের জন্য। শুধু হেডলাইন্স ত্রিপুরা, এখন আমি যা দেখছি সমস্ত চ্যানেলগুলো এই কাজটা করছে, শুধু খবর পরিবেশন না, অন্যান্য বিভিন্ন সামাজিক কাজেও ওনারা এখন কাজ করছেন। আজকের যে শারদ সম্মান প্রদান, সেটাও একটা বিশেষ কাজ আমি বলবো। এবং শুধু সংবাদ পরিবেশন শুধু না, আমাদের সমাজকে গঠনের জন্য ওনারা আরও বেশি করে যদি এগিয়ে আসেন, আমাদের হয়তোবা সরকারে আমরা আছি, আমাদেরও ভুল ত্রুটি থাকবে এবং সেগুলো ধরিয়ে দেওয়াও কিন্তু কর্তব্য। কিন্তু সেগুলো ধরতে গিয়ে আবার কাউকে, বিশেষ কাউকে, এটা আমাদের মধ্যে আমরা হিউম্যান বিং, কাউকে অনেক সময় আমরা মনে করি যে ওনাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বা তাকে একটু নিচু দেখাতে হবে, এই ধরনের একটা মানসিকতা আমি দেখি। তো এর থেকে আমাদের কিন্তু এগুলো আমাদেরও কর্তব্য যে আমরা মানে আসলে আমরা কি চাই, আমরা যাতে উই শুড নট বি মানে ফোকাস ফর পার্টিকুলার পার্সন, যিনি যে মানুষের জন্য কাজ করছে তাদেরকেও আমাদের দেখানোর দরকার। এরা ব্যালেন্স করে কাজ করলে হবে না, ব্যালেন্স করে কোনোদিনই হবে না। যেটা সত্য, আমি সত্যনিষ্ঠ। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়ে গেল সেই মাঙ্গলিক মুহূর্ত মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। এবার আমরা আজকে এই স্বাগত দিয়ে বরণ করে নিলেন ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার। স্যার এদিকে একটু, স্যার এদিকে দেখেন। ন্যাশনাল এডিটর এবং পুরো পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী দিনে একটি গ্রহণযোগ্য ও প্রথম শ্রেণীর চ্যানেলে রূপান্তরিত করেছেন। এর জন্য সমস্ত অভিনন্দন জানাচ্ছি এবং তাদের যে বাৎসরিক শারদীয় উৎসব সেটা আজ हेडलाइंस त्रिपुरा नेशनल सत्यमेव।
শুভেচ্ছা বার্তা। কিন্তু ভারতে এবং জাতীয় স্তরেও কিন্তু পরিচিতি লাভ করেছে। শুধু পশ্চিমবঙ্গের খবর রাখি এবং আমি চাইব যে ভবিষ্যতে এদের উত্তরোত্তর আরো মানুষের কাছে। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল সত্যমেব জয়তে। ত্রিপুরার বর্ষপূর্তি এবং রক্ষা হয়েছে, সেখানে আমার আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু ত্রিপুরা যেভাবে নির্ভীকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে থাকে, আগামী দিনগুলো তো এগিয়ে নিয়ে যাবেন। আজকে এই শুভ দিনের জন্য আবারও करा था। बहुत ही प्रखर व्यक्ति है, त्रिपुरा के बारे में सोचते हैं, राष्ट्रवादी व्यक्ति हैं और हेडलाइन। আমি মীনাক্ষী। হেডলাইন্স ত্রিপুরার বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা প্রণবদা এবং তার টিমকে। আজাদী ক্লাবের জন্য একটা জোরে হাততালি, অসাধারণ তাদের এবারের উপস্থাপনা ছিল। সাধারণ সরকার হাজুসুক বড় বড় সকাল রাখার বাবু কবলাই রাম বড়দের সঙ্গে যারা প্রতিনিধিরা রয়েছে। পুরস্কার তুলে দিলেন স্বামী শুভকরানন্দজি মহারাজ। বিশ্ব সম্পত্তি ক্লাব অবরোধ বড় ক্লাব টাকলাই মাথা অসাধারণ পুরস্কার সম্মানে পাচ্ছে সংহতি ক্লাব রাজ্যের জনপ্রিয়। ওকে জবের থেকে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছি। যখনই কোনো জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে, কোনো জায়গায় কিন্তু আমি ছাড় দিইনি। আমি সেই জায়গার মধ্যে ইমিডিয়েটলি আমি অ্যাকশন নিয়েছি। সেটা কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না। কোনো জায়গায় যদি সাংবাদিকের অন্য কোনো কারণে সমস্যা থাকে তো আইনের পথে চলবে, কিন্তু অ্যাকশন কিন্তু আমি নিয়েছি বারবার। কারণ বিভিন্ন সময় অনেক নিউজের কারণে ওদের একটা সফট টার্গেট কিন্তু সবসময় থাকে। আমি সেই জিনিসটা আমি করি। তখন আমার গোচরে যখন আনেন প্রণববাবু এবং ওনার যারা সহকর্মীরা আছেন, সাথে সাথে সেই কাজটা আমরা করি। এবং প্রণববাবু ওনার প্রারম্ভিক ভাষণে সেই কথাটা কিন্তু উনি বলেছেন। এবং সেটা যখন আমরা বারবার বলছি আইন শৃঙ্খলা, রাজীববাবু বলেছেন ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন সর্বভারতীয় স্তরে আপনি 28টা রাজ্যের মধ্যে যদি দেখেন নিচের দিক দিয়ে এখন 3য় স্থানে আমরা। যদিও বিরোধীরা হইচই করে এখানে আইনের শাসন নেই, আইনের শাসন নেই। এখন তো আপনাদের এই ধরনের চ্যানেলের কারণে কিছু একটা ছোট সংবাদও ব্রেকিং নিউজে প্রায় খালি এইগুলোই দেখানো, এই মুখ হয়ে গেছে তে মুখ হয়ে গেছে। তারপরে একবার আপনারা চিন্তা করুন, সারা ভারতবর্ষে সমস্ত ইভেন নর্থ ইস্টার্ন জোনে যেসব ঘটনা আমরা শুনি সেই তুলনায় ত্রিপুরাতে কিচ্ছু না। কিন্তু এখন দেখতে হবে সেই কাজ, তার যে ঘটনা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি কিনা। আমরা সাথে সাথে তার অ্যাকশন নিচ্ছি, সাজাও হচ্ছে এবং সেটাই উচিত। আমরা পার্টি করে সরকারে এসেছি, কিন্তু সরকারে আসার পরে কিন্তু আমরা সব মানুষের সেটা আমরা বজায় রাখার চেষ্টা করি এবং সেটা আমরা আগামী দিনেও করব। তবেই মানুষের প্রতি আমাদের বিশ্বাস আসবে, আর বিশ্বাস থাকলে আমাদের যে সরকার আগামী দিনেও এই সরকার থাকবে এবং সেইভাবে আমরা কাজ করতে চাই। আজকে যারা শারদ সম্মান যারা পুরস্কৃত হবেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। অত্যন্ত ভালো জিনিস, যারা ক্লাব কর্তৃপক্ষরা যারা এখানে এসছে তাদেরকে আমি বলবো তাদের একটা বিরাট গুরুত্ব সমাজের প্রতি রয়েছে। আজকে নেশামুক্ত ত্রিপুরাই হোক, এখানে আমাদের সাফাই অভিযানই হোক, স্বচ্ছ ভারত অভিযানে হোক, সব বিষয়ে ওনারা যত বেশি এর মধ্যে ইনভলভমেন্ট হবে, আপনার চারা গাছ লাগানোই হোক, সব জায়গার মধ্যেই এইগুলো যদি আপনারা করেন। আর আমরা যদি মনে করি যে না এটা আমার কাজ না সরকারের কাজ, তাহলে সমাজ কোনোদিন আমাদের সরকার একার পক্ষে সেটা সম্ভব নয়। 12 থেকে এই চ্যানেল তার যাত্রা শুরু হয়, এখনো সেটা চলছে এবং এই চ্যানেল সম্পর্কে এখানে ছোট্ট ভিডিও মাধ্যমে আমাদের অনেক কিছু আমাদের জ্ঞাতার্থে এনেছে। তার থেকেও বেশি আমরা জানি এই চ্যানেল সম্পর্কে। আমার প্রণববাবুর সাথে আমরা সিটিজেন ফোরাম করেছিলাম, আমার এখনো মনে আছে। তো আমরা ভেবেছিলাম এই সিটিজেন ফোরামের মাধ্যমে যে আগের যে গভর্নমেন্ট আছে তাকে আমরা পাল্টিয়ে দেব। অনেক চেষ্টা
হলো, কিন্তু দেখলাম যে ওই চ্যানেল ওই ফোরাম থেকে কিছুই হবে না। তো যাই হোক, অনেক বিষয়ে আমরা অনেক জায়গায় গেছি, অনেক আন্দোলনও করেছিলাম, তো শেষ পর্যন্ত রাজনীতিতে এলাম। তো বহুদিন ধরেই শুধু সিটিজেন ফোরাম যখন আমরা গঠন করি তার আগের থেকেও প্রণববাবুর সাথে আমার পরিচয়। তো এরকম একটা দিনে, বিশেষ করে আজকে আমরা জানি যে ন্যাশনাল প্রেস ডে আজকে, তো আমি এই উপলক্ষে সমস্ত সাংবাদিক, সংবাদকর্মী এবং সংবাদ জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সবাইকে আমি অসংখ্য শুভ কামনা জানাচ্ছি আমি। এবং আমরা দেখেছি 2018-র আগে যে এই চ্যানেল চালাতে গিয়ে কত ঘাত প্রতিঘাতের মাধ্যমে পড়ে গিয়েও যেভাবে এই চ্যানেল নিজেকে টিকিয়ে রেখেছে এবং সত্যনিষ্ঠার যে খবর এই চ্যানেলের মাধ্যমে সবসময় ওনারা দিয়েছেন। এখানে আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজি বলেছেন যে ব্রেকিং নিউজ। সত্যিই সবসময় আমরা বসে থাকতাম, কি ব্রেকিং নিউজ, এখনও চলছে ব্রেকিং নিউজ। তো ভালো ভালো নিউজ আমরা দেখতে পাই সমাজের জন্য। শুধু হেডলাইন্স ত্রিপুরা, এখন আমি যা দেখছি সমস্ত চ্যানেলগুলো এই কাজটা করছে, শুধু খবর পরিবেশন না, অন্যান্য বিভিন্ন সামাজিক কাজেও ওনারা এখন কাজ করছেন। আজকের যে শারদ সম্মান প্রদান, সেটাও একটা বিশেষ কাজ আমি বলবো। এবং শুধু সংবাদ পরিবেশন শুধু না, আমাদের সমাজকে গঠনের জন্য ওনারা আরও বেশি করে যদি এগিয়ে আসেন, আমাদের হয়তোবা সরকারে আমরা আছি, আমাদেরও ভুল ত্রুটি থাকবে এবং সেগুলো ধরিয়ে দেওয়াও কিন্তু কর্তব্য। কিন্তু সেগুলো ধরতে গিয়ে আবার কাউকে, বিশেষ কাউকে, এটা আমাদের মধ্যে, আমরা হিউম্যান বিং, কাউকে অনেক সময় আমরা মনে করি যে ওনাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বা তাকে একটু নিচু দেখাতে হবে, এই ধরনের একটা মানসিকতা আমি দেখি। তো এর থেকে আমাদের কিন্তু এগুলো আমাদেরও কর্তব্য যে আমরা আসলে আমরা কি চাই, আমরা যাতে উই শুড নট বি ফোকাস ফর পার্টিকুলার পার্সন। যিনি যে মানুষের জন্য কাজ করছে তাদেরকেও আমাদের দেখানোর দরকার। এরা ব্যালেন্স করে কাজ করলে হবে না, ব্যালেন্স করে কোনোদিনই হবে না। যেটা সত্য, আমি সত্যনিষ্ঠ সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনুষ্ঠানে শুভ উদ্বোধন হয়ে গেল সেই মাঙ্গলিক মুহূর্ত, মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। এবার আমরা আজকে এই স্মারক দিয়ে বরণ করে নিলেন ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার। স্যার একটু স্যার এদিকে দেখেন। থেকে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর এবং পুরো পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী দিনে হেডলাইন্স ত্রিপুরা একটি গ্রহণযোগ্য এবং প্রথম শ্রেণীর চ্যানেলে রূপান্তরিত করেছেন। এর জন্য সমস্ত অভিনন্দন জানাচ্ছি এবং তাদের যে বাৎসরিক শারদীয় উৎসব, সেটা হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল সত্যমেব। আমরা এক ঝলকে দেখে নেব সেই সকল শুভেচ্ছা বার্তা। কিন্তু ভারতে এবং জাতীয় স্তরেও কিন্তু পরিচিতি লাভ করেছে। শুধু পশ্চিমবঙ্গের খবর রাখি এবং আমি চাইব যে ভবিষ্যতে এদের উত্তরোত্তর আরো মানুষের কাছে। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল সত্যমেব জয়তে। ত্রিপুরার বর্ষপূর্তি এবং রাখা হয়েছে, সেখানে আমার আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু ত্রিপুরা যেভাবে নির্ভীকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে থাকে, আগামী দিনগুলো তো এগিয়ে নিয়ে যাবেন। আজকে এই শুভ দিনের জন্য আবার करा था। बहुत ही प्रखर व्यक्ति है, त्रिपुरा के बारे में सोचते हैं, राष्ट्रवादी व्यक्ति हैं और हेडलाइन। আমি মীনাক্ষী। হেডলাইন্স ত্রিপুরার বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা প্রণবদা এবং তার টিমকে। জন্য একটা জোরে হাততালি, অসাধারণ তাদের এবারের উপস্থাপনা ছিল। পুরস্কার তুলে দিলেন স্বামী শুভকরানন্দজি মহারাজ।
অবরোধ বরফি ক্লাব টাকলাই মাথা অষ্টকান্ত পুরস্কার সম্মানে পাচ্ছে সাংবাদিকরা রাজ্যের জনপ্রিয় ওকে জবের থেকে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছি। যখনই কোনো জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে কোনো জায়গায় কিন্তু আমি ছাড় দিইনি। আমি সেই জায়গার মধ্যে ইমিডিয়েটলি আমি অ্যাকশন নিয়েছি। সেটা কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না। কোনো জায়গায় যদি সাংবাদিকের অন্য কোনো কারণে কোনো সমস্যা থাকে তো আইনের পথে চলবে, কিন্তু অ্যাকশন কিন্তু আমি নিয়েছি বারবার। কারণ বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে ওদের একটা সফট টার্গেট কিন্তু সবসময় থাকে। আমি সেই জিনিসটা আমি করি। তখন আমার গোচরে যখন আনেন প্রণববাবু এবং ওনার যারা সহকর্মীরা আছেন, সাথে সাথে সেই কাজটা আমরা করি। এবং প্রণববাবু ওনার প্রারম্ভিক ভাষণে সেই কথাটা কিন্তু উনি বলেছেন। এবং সেটা যখন আমরা বারবার বলছি আইন শৃঙ্খলা, রাজীববাবু বলেছেন ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন সর্বভারতীয় স্তরে আপনি 28টা রাজ্যের মধ্যে যদি দেখেন নিচের দিক দিয়ে এখন 3য় স্থানে আমরা। যদিও বিরোধীরা হইচই করে এখানে আইনের শাসন নেই। এখন তো আপনাদের এই ধরনের চ্যানেলের কারণে কিছু একটা ছোট সংবাদও ব্রেকিং নিউজে প্রায় খালি এইগুলোই দেখানো, এই মুখ হয়ে গেছে তে মুখ হয়ে গেছে। তারপরে একবার আপনারা চিন্তা করুন, সারা ভারতবর্ষে সমস্ত ইভেন নর্থ ইস্টার্ন জোনে যেসব ঘটনা আমরা শুনি সেই তুলনায় ত্রিপুরাতে কিচ্ছু না। কিন্তু এখন দেখতে হবে সেই কাজ, তার যে ঘটনা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি কিনা। আমরা সাথে সাথে তার অ্যাকশন নিচ্ছি, সাজাও হচ্ছে এবং সেটাই উচিত। আমরা পার্টি করে সরকারে এসেছি, কিন্তু সরকারে আসার পরে কিন্তু আমরা সব মানুষের সেটা আমরা বজায় রাখার চেষ্টা করি এবং সেটা আমরা আগামী দিনেও করব। তবেই মানুষের প্রতি আমাদের বিশ্বাস আসবে, আর বিশ্বাস থাকলে আমাদের যে সরকার আগামী দিনেও এই সরকার থাকবে এবং সেইভাবে আমরা কাজ করতে চাই। আজকে যারা শারদ সম্মান যারা পুরস্কৃত হবেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। অত্যন্ত ভালো জিনিস, যারা ক্লাব কর্তৃপক্ষরা যারা এখানে এসছে তাদেরকে আমি বলবো তাদের একটা বিরাট গুরুত্ব সমাজের প্রতি রয়েছে। আজকে নেশামুক্ত ত্রিপুরাই হোক, এখানে আমাদের সাফাই অভিযানই হোক, স্বচ্ছ ভারত অভিযান হোক, সব বিষয়ে ওনারা যত বেশি এর মধ্যে ইনভলভমেন্ট হবে, আপনার চারা গাছ লাগানোই হোক, সব জায়গার মধ্যেই এইগুলো যদি আপনারা করেন। আর আমরা যদি মনে করি যে না এটা আমার কাজ না সরকারের কাজ, তাহলে সমাজ কোনোদিন আমাদের সরকার একার পক্ষে সেটা সম্ভব নয়। 12 থেকে এই চ্যানেল তার যাত্রা শুরু হয়, এখনো সেটা চলছে এবং এই চ্যানেল সম্পর্কে এখানে ছোট্ট ভিডিও মাধ্যমে আমাদের অনেক কিছু আমাদের জ্ঞাতার্থে এনেছে। তার থেকেও বেশি আমরা জানি এই চ্যানেল সম্পর্কে। আমার প্রণববাবুর সাথে আমরা সিটিজেন ফোরাম করেছিলাম, আমার এখনো মনে আছে। তো আমরা ভেবেছিলাম এই সিটিজেন ফোরামের মাধ্যমে যে আগের যে গভর্নমেন্ট আছে তাকে আমরা পাল্টিয়ে দেব। অনেক চেষ্টা হলো, কিন্তু দেখলাম যে ওই ফোরাম থেকে কিছুই হবে না। তো যাই হোক, অনেক বিষয়ে আমরা অনেক জায়গায় গেছি, অনেক আন্দোলনও করেছিলাম, তো শেষ পর্যন্ত রাজনীতিতে এলাম। তো বহুদিন ধরে শুধু সিটিজেন ফোরাম যখন আমরা গঠন করি তার আগের থেকেও প্রণববাবুর সাথে আমার পরিচয়। তো এরকম একটা দিনে, বিশেষ করে আজকে আমরা জানি যে ন্যাশনাল প্রেস ডে আজকে, তো আমি এই উপলক্ষে সমস্ত সাংবাদিক, সংবাদকর্মী এবং সংবাদ জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সবাইকে আমি অসংখ্য শুভ কামনা জানাচ্ছি আমি। এবং আমরা দেখেছি 2018-র আগে যে এই চ্যানেল চালাতে গিয়ে কত ঘাত প্রতিঘাতের মাধ্যমে পরে গিয়েও যেভাবে এই চ্যানেল নিজেকে টিকিয়ে রেখেছে এবং সত্যনিষ্ঠার যে খবর এই চ্যানেলের মাধ্যমে সবসময় ওনারা দিয়েছেন। এখানে আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজি বলেছেন যে ব্রেকিং নিউজ। সত্যিই সবসময় আমরা বসে থাকতাম কি ব্রেকিং নিউজ, এখনও চলছে ব্রেকিং নিউজ। তো ভালো ভালো নিউজ আমরা দেখতে পাই সমাজের জন্য। শুধু হেডলাইন্স ত্রিপুরা, এখন আমি যা দেখছি সমস্ত চ্যানেলগুলো এই কাজটা করছে, শুধু খবর পরিবেশন না, অন্যান্য বিভিন্ন সামাজিক কাজেও ওনারা এখন কাজ করছেন। আজকের যে শারদ সম্মান প্রদান সেটাও একটা
বিশেষ কাজ আমি বলবো। এবং শুধু সংবাদ পরিবেশন শুধু না, আমাদের সমাজকে গঠনের জন্য ওনারা আরও বেশি করে যদি এগিয়ে আসেন, আমাদের হয়তোবা সরকারে আমরা আছি, আমাদেরও ভুল ত্রুটি থাকবে এবং সেগুলো ধরিয়ে দেওয়াও কিন্তু কর্তব্য। কিন্তু সেগুলো ধরতে গিয়ে আবার কাউকে, বিশেষ কাউকে, এটা আমাদের মধ্যে, আমরা হিউম্যান বিং, কাউকে অনেক সময় আমরা মনে করি যে ওনাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বা তাকে একটু নিচু দেখাতে হবে, এই ধরনের একটা মানসিকতা আমি দেখি। তো এর থেকে আমাদের কিন্তু এগুলো আমাদেরও কর্তব্য যে আমরা মানে আসলে আমরা কি চাই, আমরা যাতে উই শুড নট বি মানে ফোকাস ফর পার্টিকুলার পার্সন, যিনি যে মানুষের জন্য কাজ করছে তাদেরকেও আমাদের দেখানোর দরকার। এরা ব্যালেন্স করে কাজ করলে হবে না, ব্যালেন্স করে কোনোদিনই হবে না। যেটা সত্য, আমি সত্যনিষ্ঠ। বেশ কিছুদিন ধরেই আগরতলা, বিশেষ করে কলকাতা রুটের বিমান ভাড়া নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে অনেক নিউজ সেখানে পরিবেশিত হয়েছে এবং প্রত্যেকের মধ্যেই এটা একটা বহু চর্চিত বিষয়। বিধানসভার ভেতরেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্রে এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার, তো স্বাভাবিকভাবেই বিমান ভাড়া কেন বৃদ্ধি পাবে। আমরা বারবার বিভিন্ন সাংবাদিক বৈঠকে, বিভিন্ন অনুষ্ঠানে, সংবাদ মাধ্যমে আমরা বলেছি, বিধানসভার ভেতরেও বলেছি, কিন্তু আজকে অফিসিয়ালি আমরা আপনাদেরকে বলছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যেটা দেখুন সম্পূর্ণভাবে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয়, যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ভাড়া, মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলে নয়, সেটা ডিকন্ট্রোল। এবং ডিজিসিএ, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, ডিজিসি এর অধীন টিএমইউ, তারিফ মনিটরিং ইউনিট বলে একটা সংস্থা রয়েছে, যারা প্রতিনিয়ত সারা দেশে এই বিমান ভাড়া যে ফ্লাকচুয়েশন, ভাড়া বাড়া বা ভাড়া কমা, সেই বিষয়ে রেগুলার মনিটরিং তারা সেখানে নজর রাখে বা সার্ভেলেন্স করে থাকেন, মনিটরিং করে থাকেন। কিন্তু সে কথা মাথায় রেখেও আমরা অনেকবার রাজ্য সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে, কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরে আমরা অনেকবার চিঠি লেখালেখি করেছি, আপনারাও সেটা জেনেছেন, সংবাদ মাধ্যমে সেটা এসেছে। কিন্তু প্রতিবারই আমাদেরকে বলা হয়েছে যে যে ফেয়ার বাকেট থাকে, ত্রিপুরা আগরতলা বা আগরতলা কলকাতার যে ভাড়া, দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল, লিমিটের মধ্যে রয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে সংবাদপত্রে এই নিউজগুলো এসছে এবং সারা রাজ্যের জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আগরতলা কলকাতা রুটে কেন এত ভাড়া হবে। স্বাভাবিকভাবে আমাদের, এটা একটা রাষ্ট্রবাদী সরকার হিসাবে আমাদের সে দায়িত্ব রয়েছে যে মানুষের মধ্যে যে কনফিউশন, সেই কনফিউশনটা আমাদের দূর করতে হবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে আগরতলা আমাদের ডাইরেক্টর রয়েছেন, ওনাকে ডেকে এনে আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের আধিকারিকরা আমরা বসে মিটিং করেছি এবং আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে এসছে আপনারা দেখবেন, বা আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সাংবাদিক বৈঠকের পরেও আপনারা দেখতে পেন ব্যাপারটা আসলে ব্যাপারটা এমন না। কোথাও যারা নিউজগুলো করছেন, কোথাও একটা গ্যাপ রয়েছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, কোথাও না কোথাও একটা গ্যাপ তাদের রয়েছে। যে জিনিসটা আজকে দূর করার জন্য আমরা সেই প্রচেষ্টা নিচ্ছি। একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং আরেকটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট।
আমার সঙ্গে যারা রয়েছেন, আমার ডান দিকে আছেন ডাইরেক্টর ইন্ডাস্ট্রি বিশ্বশ্রী বি, আমার বাঁ দিকে আছেন অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, কমিশনার ট্রান্সপোর্ট সুব্রত চৌধুরী মহোদয়, এবং আমার এক্সট্রিম ডান দিকে যিনি আছেন জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রান্সপোর্ট যিনি আছেন বর্তমানে মৈত্রী দেবনাথ মহোদয়। আপনারা জানেন নিশ্চয়ই যে গত কয়েকদিন আগে আমাদের যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে, তাতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গ্রহণ করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা কর্মচারীদের যে 5% দিয়ে দেওয়া হয়েছিল সেই বিষয়টাও সেখানে আলোকপাত করেছি। তাই অন্য যে বিষয়গুলো ছিল, আমাদের কালী পূজা ভাতৃদ্বিতীয়া উপলক্ষে অফিস বন্ধ হচ্ছিল, আমরা আপনাদেরকে সেগুলো অবগত করতে পারিনি বা তখন করা সম্ভব হয়ে উঠছে। তো সেই ক্যাবিনেটেরই একটা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের আজকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করব, এবং পাশাপাশি আমাদের ট্রান্সপোর্ট দপ্তরের একটা আলোচনা, যেটা আপনাদের মধ্যে অনেকের মধ্যে, জনগণের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে, সেই বিষয়ে আমরা একটু রেখাপাত করতে চাইছি। তো প্রথমে আমাদের ইন্ডাস্ট্রি যে ডিপার্টমেন্ট, তার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস ITI যে আমাদের রয়েছে, ইন কোলাবোরেশন উইথ টাটা টেকনোলজিস লিমিটেড। টাটা সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই। টাটা টেকনোলজি, সেই টাটা টেকনোলজির সঙ্গে রাজ্য সরকার নমিনেশন বেসিস আমাদের রাজ্যের যতগুলো ITI রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট 19টা রয়েছে, 19, প্রত্যেকটা ইনস্টিটিউটে টাটা টেকনোলজির সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ওই ITI এর মধ্যে আগামী 5 বছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণের যে আমাদের বর্তমান যে সাবজেক্টগুলো রয়েছে, যে ভোকেশনাল ট্রেনিং যে আমাদের প্রদান করা হয়, তার একটা ব্যাপক আমূল পরিবর্তন করার সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। এতে করে আমাদের বিভিন্ন যে ট্রেড বা ডিসিপ্লিন, তার একটা দীর্ঘদিন ধরে একটা সিস্টেমে চলে আসছে, কিন্তু সারা দেশে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে উনি যে ডাক দিয়েছেন যে স্টার্ট আপ, স্ট্যান্ড আপ, আমাদের মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এই যে জিনিসগুলো, সেগুলো করতে গেলে স্কিলড আমাদের টেকনিক্যাল পার্সন প্রয়োজন। যে আমাদের ত্রিপুরা রাজ্যে গতানুগতিক যে দীর্ঘদিন ধরে যে ট্রেডগুলো, যে ডিসিপ্লিনগুলো আমাদের চলছে ITI গুলোতে, 19টা ITI, তাতে দেখা যাচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে না আমাদের ছেলেরা নিজের পায়ে দাঁড়াতে পারছে, কিছু স্টার্ট আপ করতে পারছে না, বাইরের কোনো কোম্পানি তাদেরকে সেখানে প্লেসমেন্ট বা কাজের জন্য তাদেরকে ডাকছে। সেই জিনিসটা মাথায় রেখে তার আগে এমন অনেক রাজ্য রয়েছে যারা টাটার সঙ্গে সেখানে কোলাবোরেশন করেছে, যেমন কর্ণাটকা, তামিলনাড়ু, আসাম, গোয়া, উত্তরপ্রদেশ, বিহার এবং তেলেঙ্গানা। এই রাজ্যগুলো নমিনেশন বেসিস টাটা টেকনোলজির সঙ্গে জয়েন্টলি কোলাবোরেশন করেছে, যাতে তাদের রাজ্যের যে ITI গুলো রয়েছে সেই ITI গুলোতে টাটা ইনভেস্ট করবে এবং রাজ্য সরকারেরও একটা শেয়ার থাকবে ইনভেস্টমেন্টে। দুজনে যৌথভাবে জয়েন্টলি পরিকাঠামোগত উন্নয়ন করবে এবং উন্নয়নের মাধ্যমে নতুন নতুন টেকনোলজিক্যাল বা নতুন নতুন মেশিনপত্র ব্যবহার করে বহির্রাজ্যে যখন পাস করে বেরোবে, পাস আউট স্টুডেন্ট যারা থাকবে, তাদেরকে যারা নিজের পায়ে নিজে স্টার্ট আপ করতে চাইবে, ব্যবসা করতে চাইবে, করবে। আর একটা বিশাল অংশের ছাত্রছাত্রীরা যারা পাস আউট হবে তাদেরকে বাইরে প্লেসমেন্টে সাহায্য করবে। মেক মাই ট্রিপে দেখতে পারেন আপনি, ইজ
ismytrip.com এ আপনি দেখতে পারেন। অনেকগুলো এমন প্রাইভেট এজেন্সি অনেক রয়েছে, আপনারা এগুলোর মধ্যে দেখুন যে এখন থেকে আগামী 40 দিনে সমস্ত টিকিট আগরতলা টু কলকাতা আপনি বেসিক প্রাইসে আছে বিলো 4000। তো যারা ট্রাভেল করবে তারা তো তাদের নিজের একটা প্রিপারেশন বা প্রোগ্রাম থাকে যে আমি ট্রাভেল করব, তো স্বাভাবিকভাবেই আগে থেকে টিকিটটা কেটে রাখতে ভালো। এখন ইমার্জেন্সি পারপাস আমার সাডেনলি আজকে যেতে হবে, সেই সংখ্যাটা কত? একটা ফ্লাইটে আমি যেটা বলেছি 10 থেকে 12টা টিকিট হবে, কিন্তু 180 সিটার বা 220 সিটার যে ফ্লাইটগুলো আছে বোয়িং বা এয়ারবাসে, তাদের আমি বলেছি 60% টিকিট বেসিক প্রাইসে যায়, তারপর আস্তে আস্তে দামগুলো বাড়তে থাকে এবং দিস ইজ কোম্পানি পলিসি। এবং লাস্টের যে টিকিটগুলো প্রিমিয়াম কাস্টমার, তারা বলে প্রিমিয়াম কাস্টমার হিসেবে তারা চিহ্নিত হয়, যারা আমি আজকে এক্ষুনি কলকাতা যাব, আমি এক্ষুনি টিকিট বুক করলাম, আই উইল বি ট্রিটেড এজ এ প্রিমিয়াম কাস্টমার। তো স্বাভাবিকভাবে রেটটা বেশি দিতে হয়, আর দিস ইজ দ্য কর্পোরেট স্টাইল, কর্পোরেট সিস্টেম, প্রসিজার। তাতে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকে না, কিন্তু বলা হচ্ছে কি প্রশাসন নির্বিকার, দপ্তর শীতঘুমে, সরকার শীতঘুমে, মানুষের পকেট কাটা হচ্ছে। আমি আহ্বান জানাবো যে এই বিষয়গুলো জেনে দপ্তরকে বা প্রশাসনকে বা ডাবল ইঞ্জিন সরকারকে আপনারা তার বিরুদ্ধে কথা বলবেন। মানুষের মধ্যে কনফিউশন তৈরি করাটা উচিত নয়। মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে এই যে রেটটা এয়ার প্রাইস পেপারে এসছে, মানুষ করেছে, বিধানসভায় উত্থাপন করে দিল, যে কেন্দ্রীয় সরকারকে আপনারা বলছেন না কেন? আমরা অনেক চিঠি দিয়েছি, কিন্তু বারবার আমাকে বা দপ্তরের সেক্রেটারিকে বারবার দপ্তর থেকে দিল্লি থেকে বলা হচ্ছে যে দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল। কিন্তু আমাদেরও সেখানে আলোচনা চলছিল যে আসলে ঝামেলাটা কোথায় হচ্ছে, তবে কোথাও না কোথাও একটা গ্যাপ আছে। যখন ডাইরেক্টর এয়ারপোর্ট অথরিটির সঙ্গে আমরা বসলাম, সেক্রেটারি, আমি, এডিশনাল সেক্রেটারি, আমরা যখন সবাই বসলাম, বসে যখন আমাদেরকে একটার পর একটা খুলে বের করে দেখানো হচ্ছে যে স্যার आप देखिए 20 दिन बाद, 10 दिन बाद, एक हफ्ता बाद, 25 दिन बाद, 30 दिन बाद आप ये फेयर देखिए, बिलो 4000 लिखा हुआ है, सब बिलो 4000। আপনারাও এখন মোবাইল খুলুন, দেখে নিন, সব দেখবেন 4000 এর নিচে বেসিক প্রাইস বলো সেটাকে। এবং 60% অফ দ্য টোটাল প্যাসেঞ্জার্স একটা ফ্লাইটে বেসিক প্রাইসে থাকে। বাকি যে পার্সেন্টেজটা আস্তে 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 যতই ট্রাভেলের ডেট এগোতে থাকে, যারা কাছাকাছি গিয়ে টিকিটটা কিনে একদিন আগে, 1.5 দিন আগে, ওই দিনে ডেট অফ জার্নি যেদিন, সেদিন টিকিটটা যারা ক্রয় করে তাদের রেটটা একটু বেশি দিতে হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মাও আমাদের রাজ্য সরকারের সঙ্গে টাটার সেখানে সম্পন্ন হবে এবং তাতে করে বলা হয়েছে যে টোটাল 5 বছরের মধ্যে তারা 19টা আইটিআই এর মধ্যে ইনভেস্ট করবে তাদের আপগ্রেডেশনের জন্য, উন্নতির জন্য। আমাদের টোটাল যে খরচ সেটা হবে 570,40,04,774 টাকা। তার মধ্যে টাটা প্রদান করবে 86% অ্যামাউন্ট এবং রাজ্য সরকার প্রদান করবে 14% অ্যামাউন্ট। 14% যে অ্যামাউন্ট, রাজ্য সরকারের যে শেয়ার সেটা হলো 112,87,75,256 টাকা। আর টাটার যে শেয়ার 86% সেটা হলো 570,40,04,744 টাকা এবং টোটাল রাজ্য সরকার এবং টাটা মিলিয়ে খরচ হবে 683,27,80,000 টাকা। অ্যামাউন্টটা ক্লিয়ার হয়েছে সবার?
আমাদের টাটা এবং রাজ্য সরকারের যৌথ কোলাবোরেশন, এটা যৌথ প্রজেক্ট আগামী 5 বছরের জন্য। আপগ্রেডেশন হবে 19টা আইটিআই এবং টোটাল যে খরচ সেটা হচ্ছে 683,27,80,000 টাকা। এর মধ্যে 86% অ্যামাউন্ট শেয়ার হবে টাটা নিজে প্রদান করবে, অর্থাৎ 570,40,04,774 টাকা টাটা প্রদান করবে। আর রাজ্য সরকারের টাকা হচ্ছে 40%। বেশ কিছুদিন ধরে আগরতলা বিশেষ করে কলকাতা রুটের বিমান ভাড়া নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে অনেক নিউজ সেখানে পরিবেশিত হয়েছে এবং প্রত্যেকের মধ্যেই এটা একটা বহু চর্চিত বিষয়। বিধানসভার ভেতরেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্রে এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার, তো স্বাভাবিকভাবেই বিমান ভাড়া কেন বৃদ্ধি পাবে। আমরা বারবার বিভিন্ন সাংবাদিক বৈঠকে, বিভিন্ন অনুষ্ঠানে, সংবাদ মাধ্যমে আমরা বলেছি, বিধানসভার ভেতরেও বলেছি, কিন্তু আজকে অফিসিয়ালি আমরা আপনাদেরকে বলছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যেটা দেখুন সম্পূর্ণভাবে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয়। যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ভাড়া, মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলে নয়, সেটা ডিকন্ট্রোল। এবং ডিজিসিএ, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, ডিজিসি এর অধীন টিএমইউ, তারিফ মনিটরিং ইউনিট বলে একটা সংস্থা রয়েছে, যারা প্রতিনিয়ত সারা দেশে এই বিমান ভাড়া যে ফ্লাকচুয়েশন, ভাড়া বাড়া বা ভাড়া কমা, সেই বিষয়ে রেগুলার মনিটরিং তারা সেখানে নজর রাখে বা সার্ভেলেন্স করে থাকেন, মনিটরিং করে থাকেন। কিন্তু সে কথা মাথায় রেখেও আমরা অনেকবার রাজ্য সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে, কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরে আমরা অনেকবার চিঠি লেখালেখি করেছি, আপনারাও সেটা জেনেছেন, সংবাদ মাধ্যমে সেটা এসেছে। কিন্তু প্রতিবারই আমাদেরকে বলা হয়েছে যে যে ফেয়ার বাকেট থাকে, ত্রিপুরা আগরতলা বা আগরতলা কলকাতার যে ভাড়া, দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল, লিমিটের মধ্যে রয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে সংবাদপত্রে এই নিউজগুলো এসছে এবং সারা রাজ্যের জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আগরতলা কলকাতা রুটে কেন এত ভাড়া হবে। স্বাভাবিকভাবে আমাদের এটা একটা রাষ্ট্রবাদী সরকার হিসাবে আমাদের সে দায়িত্ব রয়েছে যে মানুষের মধ্যে যে কনফিউশন, সেই কনফিউশনটা আমাদের দূর করতে হবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে আগরতলা আমাদের ডাইরেক্টর রয়েছেন, উনাকে ডেকে এনে আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের আধিকারিকরা আমরা বসে মিটিং করেছি এবং আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে এসছে আপনারা দেখবেন, বা আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সাংবাদিক বৈঠকের পরেও আপনারা দেখতে পেন ব্যাপারটা। আসলে ব্যাপারটা এমন না, কোথাও যারা নিউজগুলো করছেন কোথাও একটা গ্যাপ রয়েছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, কোথাও না কোথাও একটা গ্যাপ তাদের রয়েছে। যে জিনিসটা আজকে দূর করার জন্য আমরা সেই প্রচেষ্টা নিচ্ছি। একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং আরেকটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। আমার সঙ্গে যারা রয়েছেন, আমার ডান দিকে আছেন ডাইরেক্টর ইন্ডাস্ট্রি বিশ্বশ্রী বি, আমার বাঁ দিকে আছেন অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, কমিশনার ট্রান্সপোর্ট সুব্রত চৌধুরী মহোদয়, এবং আমার এক্সট্রিম ডান দিকে যিনি আছেন
জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রান্সপোর্ট যিনি আছেন বর্তমানে মৈত্রী দেবনাথ মহোদয়। আপনারা জানেন নিশ্চয়ই যে গত কয়েকদিন আগে আমাদের যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে তাতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গ্রহণ করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা কর্মচারীদের যে 5% ডিএ দেওয়া হয়েছিল সেই বিষয়টাও সেখানে আলোকপাত করেছি। তাই অন্য যে বিষয়গুলো ছিল, আমাদের কালী পূজা ভাতৃদ্বিতীয়া উপলক্ষে অফিস বন্ধ হচ্ছিল, আমরা আপনাদেরকে সেগুলো অবগত করতে পারিনি বা তখন করা সম্ভব হয়ে উঠছে। তো সেই ক্যাবিনেটেরই একটা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের আজকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করব। এবং পাশাপাশি আমাদের ট্রান্সপোর্ট দপ্তরের একটা আলোচনা, যেটা আপনাদের মধ্যে অনেকের মধ্যে জনগণের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে, সেই বিষয়ে আমরা একটু রেখাপাত করতে চাইছি। তো প্রথমে আমাদের ইন্ডাস্ট্রি যে ডিপার্টমেন্ট, তার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস ITI যে আমাদের রয়েছে, ইন কোলাবোরেশন উইথ টাটা টেকনোলজিস লিমিটেড। টাটা সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই। টাটা টেকনোলজি, সেই টাটা টেকনোলজির সঙ্গে রাজ্য সরকার নমিনেশন বেসিস আমাদের রাজ্যের যতগুলো ITI রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট 19টা রয়েছে, 19, প্রত্যেকটা ইনস্টিটিউটে টাটা টেকনোলজির সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ওই ITI এর মধ্যে আগামী 5 বছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণের যে আমাদের বর্তমান যে সাবজেক্টগুলো রয়েছে, যে ভোকেশনাল ট্রেনিং যে আমাদের প্রদান করা হয়, তার একটা ব্যাপক আমূল পরিবর্তন করার সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। এতে করে আমাদের বিভিন্ন যে ট্রেড বা ডিসিপ্লিন, তার একটা দীর্ঘদিন ধরে একটা সিস্টেমে চলে আসছে, কিন্তু সারা দেশে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে উনি যে ডাক দিয়েছেন যে স্টার্ট আপ, স্ট্যান্ড আপ, আমাদের মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এই যে জিনিসগুলো, সেগুলো করতে গেলে স্কিলড আমাদের টেকনিক্যাল পার্সন প্রয়োজন। আমাদের ত্রিপুরা রাজ্যে গতানুগতিক যে দীর্ঘদিন ধরে যে ট্রেডগুলো, যে ডিসিপ্লিনগুলো আমাদের চলছে ITI গুলোতে, 19টা ITI, তাতে দেখা যাচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে না আমাদের ছেলেরা নিজের পায়ে দাঁড়াতে পারছে, কিছু স্টার্ট আপ করতে পারছে না, বাইরের কোনো কোম্পানি তাদেরকে সেখানে প্লেসমেন্ট বা কাজের জন্য তাদেরকে ডাকছে। সেই জিনিসটা মাথায় রেখে তার আগে এমন অনেক রাজ্য রয়েছে যারা টাটার সঙ্গে সেখানে কোলাবোরেশন করেছে, যেমন কর্ণাটকা, তামিলনাড়ু, আসাম, গোয়া, উত্তরপ্রদেশ, বিহার এবং তেলেঙ্গানা। এই রাজ্যগুলো নমিনেশন বেসিস টাটা টেকনোলজির সঙ্গে জয়েন্টলি কোলাবোরেশন করেছে, যাতে তাদের রাজ্যের যে ITI গুলো রয়েছে সেই ITI গুলোতে টাটা ইনভেস্ট করবে এবং রাজ্য সরকারেরও একটা শেয়ার থাকবে ইনভেস্টমেন্টে। দুজনে যৌথভাবে জয়েন্টলি পরিকাঠামোগত উন্নয়ন করবে এবং উন্নয়নের মাধ্যমে নতুন নতুন টেকনোলজিক্যাল বা নতুন নতুন মেশিনপত্র ব্যবহার করে বহির্রাজ্যে যখন পাস করে বেরোবে, পাস আউট স্টুডেন্ট যারা থাকবে, তাদেরকে যারা নিজের পায়ে নিজে স্টার্ট আপ করতে চাইবে, ব্যবসা করতে চাইবে, করবে। আর একটা বিশাল অংশের ছাত্রছাত্রীরা যারা পাস আউট হবে তাদেরকে বাইরে প্লেসমেন্টে সাহায্য করবে। আগরতলা কলকাতা রুটে যদি অনেক প্রাইভেট সংস্থা আপনারা জানেন বিমান চালায়। আমি শুরুতেই বা আগেই বলেছি যে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের অধীন কন্ট্রোল নয়, ইট ইজ অ্যাবসলিউটলি ডিকন্ট্রোলড, এবং যে কোম্পানি বিমান চালায় সেই কোম্পানির অধীন সেই বিমান ভাড়া। প্রতিটা বিমানে
60% যে সিট সেটা বেসিক রেটের উপর থাকে। বেসিক রেট মানে আগরতলা টু কলকাতা বেসিক রেট হচ্ছে বিলো 4000। 60% অফ দ্য টোটাল সিট ক্যাপাসিটি যেটা প্রতিটা বিমানে বেসিক রেটের মধ্যে থাকবে, এটা হচ্ছে নিয়ম এবং এটাই হচ্ছে। বাকি যে কিছু সিট থাকে, যতই আপনার ধরুন আপনি আগামীকালকে কলকাতা যাবেন, আপনি আজকে টিকিট কাটলেন বা আগামীকালকে সকালবেলা টিকিট কাটলেন বা ডেট অফ জার্নি যেদিন সেদিন টিকিট কাটলেন, তখন আপনার ভাড়াটা অটোমেটিক্যালি বেড়ে যায়। অর্থাৎ ইমিডিয়েটলি যারা যেতে চায় তাদের ভাড়াটা বেড়ে যায়। এমন প্রতিটা বিমানে অ্যাভারেজ আমরা দেখেছি হিসাব করে, প্রতিটা বিমানে 8 থেকে 10টা সিট একটু হাই প্রাইসে সেখানে যায়। অর্থাৎ যদি বেসিক প্রাইস বিলো 4000 থাকে, সেই প্রাইসটা 10টা টিকিট হবে ম্যাক্সিমাম, যে 12 থেকে 15,000-এর মধ্যে যায় যারা লাস্ট মোমেন্টে টিকিটটা কাটে। কিন্তু যারা ওয়েল ইন অ্যাডভান্স টিকিটটা কেটে রাখে বা 4 দিন 5 দিন আগে টিকিট কেটে রাখে, 3 দিন আগে টিকিট কেটে রাখে, তাদের ভাড়া কিন্তু 4000 থেকে 6000 টাকার মধ্যে সেখানে ফ্লাকচুয়েট করে। মুদ্রা কথা, আগরতলা টু কলকাতা আপনি তৎক্ষণাৎ যারা যেতে চায়, তড়িঘড়ি করে যারা যেতে চায় এবং ডেট অফ জার্নি যেদিন তার জার্নি ডেট তার একদিন আগে বা ওই দিনে যদি সে টিকিট কাটে তবে এয়ারফেয়ারটা বেশি। কিন্তু তার বাইরে কোন বিমানে আগে থেকে যে টিকিটগুলো বুকিং থাকে বেসিক প্রাইসে সেই টিকিটগুলো সেখানে তারা বিক্রি করে এবং বেসিক প্রাইসে বা কম দামের যে টিকিটের যে সুবিধা প্যাসেঞ্জাররা সেটা সুযোগ গ্রহণ করতে পারে। এটা হচ্ছে আসল কথা। প্রমাণ হিসাবে আমি আপনাদেরকে বলছি, ধরুন আপনারা এখন ইন্টারনেট হাতে হাতে, আমাদের অ্যান্ড্রয়েড, আমাদের আইফোন বা বিভিন্ন দামি মোবাইল আপনারা ব্যবহার করেন, আপনারা দেখবেন গো ইবিবো, আপনি দেখবেন এখানে আপনারা নিজেরা এক্ষুনি চেক করতে পারেন। গো ইবিবো আগামী কন্টিনিউয়াস 40 দিনের ডেটের টিকিট রেটগুলো আপনি দেখবেন আগরতলা টু কলকাতা, আপনি দেখবেন বিলো 4000। আপনি মেক মাই ট্রিপে দেখুন আগামী 40 দিন, আজকে আমরা নভেম্বরের 16 তারিখ, আপনি 31 ডিসেম্বর অব্দি আপনি দেখুন টিকিটের রেট কি আছে আগরতলা টু কলকাতা, ইট উইল বি বিলো 4000। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়ে গেল সেই মাঙ্গলিক মুহূর্ত মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। এবার আমরা আজকে এই স্মারক দিয়ে বরণ করে নিলেন ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার। স্যার একটু স্যার এদিকে দেখেন। ন্যাশনাল এডিটর এবং পুরো পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী দিনে একটি গ্রহণযোগ্য ও প্রথম শ্রেণীর চ্যানেলে রূপান্তরিত করেছেন। এর জন্য সমস্ত অভিনন্দন জানাচ্ছি এবং তাদের যে বাৎসরিক শারদীয় উৎসব সেটা আজ হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল সত্যমেব। আমরা এক ঝলকে দেখে নেব সেই সকল শুভেচ্ছা বার্তা। কিন্তু ভারতে এবং জাতীয় স্তরেও কিন্তু পরিচিতি লাভ করেছে। শুধু পশ্চিমবঙ্গের খবর রাখি এবং আমি চাইব যে ভবিষ্যতে এদের উত্তরোত্তর আরো মানুষের কাছে। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল সত্যমেব জয়তে। ত্রিপুরার বর্ষপূর্তি এবং রাখা হয়েছে, সেখানে আমার আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু ত্রিপুরা যেভাবে নির্ভীকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে থাকে, আগামী দিনগুলো তো এগিয়ে নিয়ে যাবেন। আজকে এই শুভ দিনের জন্য আবারও
राता बहुत ही प्रखर व्यक्ति है, त्रिपुरा के बारे में सोचते हैं, राष्ट्रवादी व्यक्ति हैं और हेडलाइन। আমি মীনাক্ষী। হেডলাইন্স ত্রিপুরার বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা প্রণবদা এবং তার টিমকে। জন্য একটা জোরে হাততালি অসাধারণ তাদের এবারের উপস্থাপনা ছিল। সকাল দেখার মাদক অবহেলায় পুরস্কার তুলে দিলেন স্বামী শুভকরানন্দজি মহারাজ। সম্পত্তি ক্লাব বরফটি ক্লাব টাকলাই মাথা অসাকার পুরস্কার সম্মানে পাচ্ছে সাংবাদিকরা রাজ্যের জনপ্রিয়। ওকে জবের থেকে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছি, যখনই কোনো জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে কোনো জায়গায় কিন্তু আমি ছাড় দিইনি। আমি সেই জায়গার মধ্যে ইমিডিয়েটলি আমি অ্যাকশন নিয়েছি, সেটা কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না। কোনো জায়গায় যদি সাংবাদিকের অন্য কোনো কারণে সমস্যা থাকে তো আইনের পথে চলবে, কিন্তু অ্যাকশন কিন্তু আমি নিয়েছি বারবার। কারণ বিভিন্ন সময় অনেক নিউজের কারণে ওদের একটা সফট টার্গেট কিন্তু সবসময় থাকে। আমি সেই জিনিসটা আমি করি, তখন আমার গোচরে যখন আনেন প্রণববাবু এবং ওনার যারা সহকর্মীরা আছেন সাথে সাথে সেই কাজটা আমরা করি। এবং প্রণববাবু ওনার প্রারম্ভিক ভাষণে সেই কথাটা কিন্তু উনি বলেছেন, এবং সেটা যখন আমরা বারবার বলছি আইন শৃঙ্খলা, রাজীববাবু বলেছেন ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন সর্বভারতীয় স্তরে আপনি 28টা রাজ্যের মধ্যে যদি দেখেন নিচের দিক দিয়ে এখন 3য় স্থানে আমরা। যদিও বিরোধীরা হইচই করে এখানে আইনের শাসন নেই, আইনের শাসন নেই। এখন তো আপনাদের এই ধরনের চ্যানেলের কারণে কিছু একটা ছোট সংবাদও ব্রেকিং নিউজে প্রায় খালি এইগুলোই দেখানো, এই মুখ হয়ে গেছে তেমুখ হয়ে গেছে। তারপরে একবার আপনারা চিন্তা করুন, সারা ভারতবর্ষে সমস্ত ইভেন নর্থ ইস্টার্ন জোনে যেসব ঘটনা আমরা শুনি সেই তুলনায় ত্রিপুরাতে কিচ্ছু না। কিন্তু এখন দেখতে হবে সেই কাজ, তার যে ঘটনা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি কিনা। আমরা সাথে সাথে তার অ্যাকশন নিচ্ছি, সাজাও হচ্ছে, এবং সেটাই উচিত। আমরা পার্টি করে সরকারে এসেছি, কিন্তু সরকারে আসার পরে কিন্তু আমরা সব মানুষের সেটা আমরা বজায় রাখার চেষ্টা করি, এবং সেটা আমরা আগামী দিনেও করব। তবেই মানুষের প্রতি আমাদের বিশ্বাস আসবে, আর বিশ্বাস থাকলে আমাদের যে সরকার আগামী দিনেও এই সরকার থাকবে, এবং সেইভাবে আমরা কাজ করতে চাই। আজকে যারা শারদ সম্মান যারা পুরস্কৃত হবেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। অত্যন্ত ভালো জিনিস, যারা ক্লাব কর্তৃপক্ষরা যারা এখানে এসছে তাদেরকে আমি বলবো তাদের একটা বিরাট গুরুত্ব সমাজের প্রতি রয়েছে। আজকে নেশামুক্ত ত্রিপুরাই হোক, এখানে আমাদের সাফাই অভিযানই হোক, স্বচ্ছ ভারত অভিযানে হোক, সব বিষয়ে ওনারা যত বেশি এর মধ্যে ইনভলভমেন্ট হবে, আপনার চারা গাছ লাগানোই হোক, সব জায়গার মধ্যেই এইগুলো যদি আপনারা করেন, আর আমরা যদি মনে করি যে না এটা আমার কাজ না সরকারের কাজ, তাহলে সমাজ কোনোদিন আমাদের সরকার একার পক্ষে সেটা সম্ভব নয়। 12 থেকে এই চ্যানেল তার যাত্রা শুরু হয়, এখনো সেটা চলছে, এবং এই চ্যানেল সম্পর্কে এখানে ছোট্ট ভিডিও মাধ্যমে আমাদের অনেক কিছু আমাদের জ্ঞাতার্থে এনেছে। তার থেকেও বেশি আমরা জানি এই চ্যানেল সম্পর্কে। আমার প্রণববাবুর সাথে আমরা সিটিজেন ফোরাম করেছিলাম, আমার এখনো মনে আছে। তো আমরা ভেবেছিলাম এই সিটিজেন ফোরামের মাধ্যমে যে আগের যে গভর্নমেন্ট আছে তাকে আমরা পাল্টিয়ে দেব। অনেক চেষ্টা হলো, কিন্তু দেখলাম যে ওই ফোরাম থেকে কিছুই হবে না। তো যাই হোক, অনেক বিষয়ে আমরা অনেক জায়গায় গেছি, অনেক আন্দোলনও করেছিলাম, তো শেষ পর্যন্ত রাজনীতিতে এলাম। তো বহুদিন ধরে শুধু সিটিজেন ফোরাম যখন আমরা গঠন করি তার আগের থেকেও প্রণববাবুর সাথে আমার পরিচয়। তো এরকম একটা দিনে, বিশেষ করে আজকে আমরা জানি যে ন্যাশনাল প্রেস ডে আজকে, তো আমি এই উপলক্ষে সমস্ত সাংবাদিক, সংবাদকর্মী এবং সংবাদ জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সবাইকে আমি অসংখ্য শুভকামনা জানাচ্ছি আমি। এবং আমরা দেখেছি 2018-র আগে
যে এই চ্যানেল চালাতে গিয়ে কত ঘাত প্রতিঘাতের মাধ্যমে পড়ে গিয়েও যেভাবে এই চ্যানেল নিজেকে টিকিয়ে রেখেছে এবং সত্যনিষ্ঠার যে খবর এই চ্যানেলের মাধ্যমে সবসময় ওনারা দিয়েছেন। এখানে আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজি বলেছেন যে ব্রেকিং নিউজ। সত্যিই সবসময় আমরা বসে থাকতাম কি ব্রেকিং নিউজ, এখনও চলছে ব্রেকিং নিউজ। তো ভালো ভালো নিউজ আমরা দেখতে পাই সমাজের জন্য। শুধু হেডলাইন্স ত্রিপুরা এখন আমি যা দেখছি সমস্ত চ্যানেলগুলো এই কাজটা করছে, শুধু খবর পরিবেশন না, অন্যান্য বিভিন্ন সামাজিক কাজেও ওনারা এখন কাজ করছেন। আজকের যে শারদ সম্মান প্রদান সেটাও একটা বিশেষ কাজ আমি বলবো। এবং শুধু সংবাদ পরিবেশন শুধু না, আমাদের সমাজকে গঠনের জন্য ওনারা আরও বেশি করে যদি এগিয়ে আসেন, আমাদের হয়তোবা সরকারে আমরা আছি, আমাদেরও ভুল ত্রুটি থাকবে এবং সেগুলো ধরিয়ে দেওয়াও কিন্তু কর্তব্য। কিন্তু সেগুলো ধরতে গিয়ে আবার কাউকে বিশেষ কাউকে একটা আমাদের মধ্যে আমরা হিউম্যান বিং, কাউকে অনেক সময় আমরা মনে করি যে ওনাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বা তাকে একটু নিচু দেখাতে হবে, এই ধরনের একটা মানসিকতা আমি দেখি। তো এর থেকে আমাদের কিন্তু এগুলো আমাদেরও কর্তব্য যে আমরা মানে আসলে আমরা কি চাই, আমরা যাতে উই শুড নট বি মানে ফোকাস ফর পার্টিকুলার পার্সন। যিনি যে মানুষের জন্য কাজ করছে তাদেরকেও আমাদের দেখানোর দরকার। এরা ব্যালেন্স করে কাজ করলে হবে না, ব্যালেন্স করে কোনোদিনই হবে না। যেটা সত্য, আমি সত্যনিষ্ঠ। বেশ কিছুদিন ধরে আগরতলা বিশেষ করে কলকাতা রুটের বিমান ভাড়া নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে অনেক নিউজ সেখানে পরিবেশিত হয়েছে এবং প্রত্যেকের মধ্যেই এটা একটা বহু চর্চিত বিষয়। বিধানসভার ভেতরেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্রে এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার, তো স্বাভাবিকভাবেই বিমান ভাড়া কেন বৃদ্ধি পাবে। আমরা বারবার বিভিন্ন সাংবাদিক বৈঠকে, বিভিন্ন অনুষ্ঠানে, সংবাদ মাধ্যমে আমরা বলেছি, বিধানসভার ভেতরেও বলেছি, কিন্তু আজকে অফিসিয়ালি আমরা আপনাদেরকে বলছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যেটা দেখুন সম্পূর্ণভাবে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয়, যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ভাড়া, মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলে নয়, সেটা ডিকন্ট্রোল। এবং ডিজিসিএ, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, ডিজিসি এর অধীন টিএমইউ, তারিফ মনিটরিং ইউনিট বলে একটা সংস্থা রয়েছে, যারা প্রতিনিয়ত সারা দেশে এই বিমান ভাড়া যে ফ্লাকচুয়েশন, ভাড়া বাড়া বা ভাড়া কমা, সেই বিষয়ে রেগুলার মনিটরিং তারা সেখানে নজর রাখে বা সার্ভেলেন্স করে থাকেন, মনিটরিং করে থাকেন। কিন্তু সে কথা মাথায় রেখেও আমরা অনেকবার রাজ্য সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে, কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরে আমরা অনেকবার চিঠি লেখালেখি করেছি, আপনারাও সেটা জেনেছেন, সংবাদ মাধ্যমে সেটা এসেছে। কিন্তু প্রতিবারই আমাদেরকে বলা হয়েছে যে যে ফেয়ার বাকেট থাকে ত্রিপুরা আগরতলা বা আগরতলা কলকাতার যে ভাড়া, দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল, লিমিটের মধ্যে রয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে সংবাদপত্রে এই নিউজগুলো এসছে এবং সারা রাজ্যের জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আগরতলা কলকাতা রুটে কেন এত ভাড়া হবে। স্বাভাবিকভাবে আমাদের এটা একটা রাষ্ট্রবাদী সরকার হিসাবে আমাদের সে দায়িত্ব রয়েছে যে মানুষের মধ্যে যে কনফিউশন, সেই কনফিউশনটা আমাদের দূর করতে হবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে আগরতলা আমাদের ডাইরেক্টর রয়েছেন, ওনাকে ডেকে এনে আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট
অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের আধিকারিকরা আমরা বসে মিটিং করেছি এবং আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে এসছে আপনারা দেখবেন, বা আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সাংবাদিক বৈঠকের পরেও আপনারা দেখতে পেন ব্যাপারটা আসলে ব্যাপারটা এমন না। কোথাও যারা নিউজগুলো করছেন কোথাও একটা গ্যাপ রয়েছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, কোথাও না কোথাও একটা গ্যাপ তাদের রয়েছে। যে জিনিসটা আজকে দূর করার জন্য আমরা সেই প্রচেষ্টা নিচ্ছি। একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং আরেকটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। আমার সঙ্গে যারা রয়েছেন, আমার ডান দিকে আছেন ডাইরেক্টর ইন্ডাস্ট্রি বিশ্বশ্রী বি, আমার বাঁ দিকে আছেন অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট কমিশনার ট্রান্সপোর্ট সুব্রত চৌধুরী মহোদয়, এবং আমার এক্সট্রিম ডান দিকে যিনি আছেন জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রান্সপোর্ট যিনি আছেন বর্তমানে মৈত্রী দেবনাথ মহোদয়। আপনারা জানেন নিশ্চয়ই যে গত কয়েকদিন আগে আমাদের যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে তাতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গ্রহণ করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা কর্মচারীদের যে 5% দিয়ে দেওয়া হয়েছিল সেই বিষয়টাও সেখানে আলোকপাত করেছি। তাই অন্য যে বিষয়গুলো ছিল, আমাদের কালী পূজা ভাতৃদ্বিতীয়া উপলক্ষে অফিস বন্ধ হচ্ছিল, আমরা আপনাদেরকে সেগুলো অবগত করতে পারিনি বা তখন করা সম্ভব হয়ে উঠছে। তো সেই ক্যাবিনেটেরই একটা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের আজকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করব, এবং পাশাপাশি আমাদের ট্রান্সপোর্ট দপ্তরের একটা আলোচনা, যেটা আপনাদের মধ্যে অনেকের মধ্যে জনগণের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে, সেই বিষয়ে আমরা একটু রেখাপাত করতে চাইছি। তো প্রথমে আমাদের ইন্ডাস্ট্রি যে ডিপার্টমেন্ট, তার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস ITI যে আমাদের রয়েছে, ইন কোলাবোরেশন উইথ টাটা টেকনোলজিস লিমিটেড। টাটা সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই। টাটা টেকনোলজি, সেই টাটা টেকনোলজির সঙ্গে রাজ্য সরকার নমিনেশন বেসিস আমাদের রাজ্যের যতগুলো ITI রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট 19টা রয়েছে, 19, প্রত্যেকটা ইনস্টিটিউটে টাটা টেকনোলজির সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ওই ITI এর মধ্যে আগামী 5 বছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণের যে আমাদের বর্তমান যে সাবজেক্টগুলো রয়েছে, যে ভোকেশনাল ট্রেনিং যে আমাদের প্রদান করা হয়, তার একটা ব্যাপক আমূল পরিবর্তন করার সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। এতে করে আমাদের বিভিন্ন যে ট্রেড বা ডিসিপ্লিন, তার একটা দীর্ঘদিন ধরে একটা সিস্টেমে চলে আসছে, কিন্তু সারা দেশে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে উনি যে ডাক দিয়েছেন যে স্টার্ট আপ, স্ট্যান্ড আপ, আমাদের মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এই যে জিনিসগুলো, সেগুলো করতে গেলে স্কিলড আমাদের টেকনিক্যাল পার্সন প্রয়োজন। যে আমাদের ত্রিপুরা রাজ্যে গতানুগতিক যে দীর্ঘদিন ধরে যে ট্রেডগুলো, যে ডিসিপ্লিনগুলো আমাদের চলছে ITI গুলোতে, 19টা ITI, তাতে দেখা যাচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে না আমাদের ছেলেরা নিজের পায়ে দাঁড়াতে পারছে, কিছু স্টার্ট আপ করতে পারছে না, বাইরের কোনো কোম্পানি তাদেরকে সেখানে প্লেসমেন্ট বা কাজের জন্য তাদেরকে ডাকছে। সেই জিনিসটা মাথায় রেখে তার আগে এমন অনেক রাজ্য রয়েছে যারা টাটার সঙ্গে সেখানে কোলাবোরেশন করেছে, যেমন কর্ণাটকা, তামিলনাড়ু, আসাম, গোয়া, উত্তরপ্রদেশ, বিহার এবং তেলেঙ্গানা। এই রাজ্যগুলো নমিনেশন বেসিস টাটা টেকনোলজির সঙ্গে জয়েন্টলি কোলাবোরেশন করেছে, যাতে
তাদের রাজ্যে যে আইটিআই গুলো রয়েছে সেই আইটিআই গুলোতে টাটা ইনভেস্ট করবে এবং রাজ্য সরকারেরও একটা শেয়ার থাকবে ইনভেস্টমেন্টে। দুজনে যৌথভাবে জয়েন্টলি পরিকাঠামোগত উন্নয়ন করবে এবং উন্নয়নের মাধ্যমে নতুন নতুন টেকনোলজিক্যাল বা নতুন নতুন মেশিনপত্র ব্যবহার করে বহির্রাজ্যে যখন পাস করে বেরোবে, পাস আউট স্টুডেন্ট যারা থাকবে তাদেরকে, যারা নিজের পায়ে নিজে স্টার্ট আপ করতে চাইবে, ব্যবসা করতে চাইবে করবে, আর একটা বিশাল অংশের ছাত্রছাত্রীরা যারা পাস আউট হবে তাদেরকে বাইরে প্লেসমেন্টে সাহায্য করবে। মেক মাই ট্রিপে দেখতে পারেন, আপনি ismytrip.com এ আপনি দেখতে পারেন, অনেকগুলো এমন প্রাইভেট এজেন্সি অনেক রয়েছে। আপনারা এগুলোর মধ্যে দেখুন যে এখন থেকে আগামী 40 দিনে সমস্ত টিকিট আগরতলা টু কলকাতা আপনি বেসিক প্রাইসে আছে বিলো 4000। তো যারা ট্রাভেল করবে তারা তো তাদের নিজের একটা প্রিপারেশন বা প্রোগ্রাম থাকে যে আমি ট্রাভেল করব, তো স্বাভাবিকভাবেই আগে থেকে টিকিটটা কেটে রাখতে ভালো। এখন ইমার্জেন্সি পারপাস আমার সাডেনলি আজকে যেতে হবে, সেই সংখ্যাটা কত? একটা ফ্লাইটে আমি যেটা বলেছি 10 থেকে 12টা টিকিট হবে, কিন্তু 180 সিটার বা 220 সিটার যে ফ্লাইটগুলো আছে বোয়িং বা এয়ারবাসে, তাদের আমি বলেছি 60% টিকিট বেসিক প্রাইসে যায়, তারপর আস্তে আস্তে দামগুলো বাড়তে থাকে এবং দিস ইজ কোম্পানি পলিসি। এবং লাস্টের যে টিকিটগুলো প্রিমিয়াম কাস্টমার, তারা বলে প্রিমিয়াম কাস্টমার হিসেবে তারা চিহ্নিত হয়, যারা আমি আজকে এক্ষুনি কলকাতা যাব, আমি এক্ষুনি টিকিট বুক করলাম, আই উইল বি ট্রিটেড এজ এ প্রিমিয়াম কাস্টমার। তো স্বাভাবিকভাবে রেটটা বেশি দিতে হয়, আর দিস ইজ দ্য কর্পোরেট স্টাইল, কর্পোরেট সিস্টেম, প্রসিজার। তাতে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকে না, কিন্তু বলা হচ্ছে কি প্রশাসন নির্বিকার, দপ্তর শীতঘুমে, সরকার শীতঘুমে, মানুষের পকেট কাটা হচ্ছে। আমি আহ্বান জানাবো যে এই বিষয়গুলো জেনে দপ্তরকে বা প্রশাসনকে বা ডাবল ইঞ্জিন সরকারকে আপনারা তার বিরুদ্ধে কথা বলবেন। মানুষের মধ্যে কনফিউশন তৈরি করাটা উচিত নয়। মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে এই যে রেটটা এয়ার প্রাইস পেপারে এসছে, মানুষ করেছে, বিধানসভায় উত্থাপন করে দিল, যে কেন্দ্রীয় সরকারকে আপনারা বলছেন না কেন? আমরা অনেক চিঠি দিয়েছি, কিন্তু বারবার আমাকে বা দপ্তরের সেক্রেটারিকে বারবার দপ্তর থেকে, দিল্লি থেকে বলা হচ্ছে দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল। কিন্তু আমাদেরও সেখানে আলোচনা চলছিল যে আসলে ঝামেলাটা কোথায় হচ্ছে, তবে কোথাও না কোথাও একটা গ্যাপ আছে। যখন ডাইরেক্টর এয়ারপোর্ট অথরিটির সঙ্গে আমরা বসলাম, সেক্রেটারি, আমি, এডিশনাল সেক্রেটারি, আমরা যখন সবাই বসলাম, বসে যখন আমাদেরকে একটার পর একটা খুলে বের করে দেখানো হচ্ছে যে স্যার आप देखिए 20 दिन बाद, 10 दिन बाद, 1 हफ्ता बाद, 25 दिन बाद, 30 दिन बाद आप ये फेयर देखिए, बिलो 4000 लिखा हुआ है, सब बिलो 4000। আপনারাও এখন মোবাইল খুলুন, দেখে নিন, সব দেখবেন 4000 এর নিচে বেসিক প্রাইস বলো সেটাকে। এবং 60% অফ দ্য টোটাল প্যাসেঞ্জার্স একটা ফ্লাইটে বেসিক প্রাইসে থাকে। বাকি যে পার্সেন্টেজটা আস্তে 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 যতই ট্রাভেলের ডেট এগোতে থাকে, যারা কাছাকাছি গিয়ে টিকিটটা কিনে, একদিন আগে, 1.5 দিন আগে, ওই দিনে ডেট অফ জার্নি যেদিন, সেদিন টিকিটটা যারা ক্রয় করে তাদের রেটটা একটু বেশি দিতে হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মাও আমাদের রাজ্য সরকারের সঙ্গে টাটার সেখানে সম্পন্ন হবে এবং তাতে করে বলা হয়েছে যে টোটাল 5 বছরের মধ্যে তারা 19টা আইটিআই এর মধ্যে ইনভেস্ট করবে তাদের আপগ্রেডেশনের জন্য, উন্নতির জন্য। আমাদের টোটাল যে খরচ সেটা হবে 570,40,04,774 টাকা। তার মধ্যে
টাটা প্রদান করবে 86% অ্যামাউন্ট এবং রাজ্য সরকার প্রদান করবে 14% অ্যামাউন্ট। 14% যে অ্যামাউন্ট, রাজ্য সরকারের যে শেয়ার সেটা হলো 112,87,75,256 টাকা, আর টাটার যে শেয়ার 86% সেটা হলো 570,40,04,744 টাকা, এবং টোটাল রাজ্য সরকার এবং টাটা মিলিয়ে খরচ হবে 683,27,80,000 টাকা। অ্যামাউন্টটা ক্লিয়ার হয়েছে সবার? আরেকবার যদি রিপিট করতে। আমাদের টাটা এবং রাজ্য সরকারের যৌথ কোলাবোরেশন, এটা যৌথ প্রজেক্ট আগামী 5 বছরের জন্য। আপগ্রেডেশন হবে 19টা আইটিআই এবং টোটাল যে খরচ সেটা হচ্ছে 683,27,80,000 টাকা। এর মধ্যে 86% অ্যামাউন্ট শেয়ার হবে টাটা নিজে প্রদান করবে, অর্থাৎ 570,40,04,774 টাকা টাটা প্রদান করবে, আর রাজ্য সরকারের টাকা হচ্ছে 40%। বেশ কিছুদিন ধরেই আগরতলা বিশেষ করে কলকাতা রুটের বিমান ভাড়া নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে অনেক নিউজ সেখানে পরিবেশিত হয়েছে, এবং প্রত্যেকের মধ্যেই এটা একটা বহু চর্চিত বিষয়। বিধানসভার ভেতরেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্রে এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার, তো স্বাভাবিকভাবেই বিমান ভাড়া কেন বৃদ্ধি পাবে। আমরা বারবার বিভিন্ন সাংবাদিক বৈঠকে, বিভিন্ন অনুষ্ঠানে, সংবাদ মাধ্যমে আমরা বলেছি, বিধানসভার ভেতরেও বলেছি, কিন্তু আজকে অফিসিয়ালি আমরা আপনাদেরকে বলছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যেটা দেখুন সম্পূর্ণভাবে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয়। যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ভাড়া, মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলে নয়, সেটা ডিকন্ট্রোল। এবং ডিজিসিএ, ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, ডিজিসি এর অধীন টিএমইউ, তারিফ মনিটরিং ইউনিট বলে একটা সংস্থা রয়েছে, যারা প্রতিনিয়ত সারা দেশে এই বিমান ভাড়া যে ফ্লাকচুয়েশন, ভাড়া বাড়া বা ভাড়া কমা, সেই বিষয়ে রেগুলার মনিটরিং তারা সেখানে নজর রাখে বা সার্ভেলেন্স করে থাকেন, মনিটরিং করে থাকেন। কিন্তু সে কথা মাথায় রেখেও আমরা অনেকবার রাজ্য সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে, কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরে আমরা অনেকবার চিঠি লেখালেখি করেছি, আপনারাও সেটা জেনেছেন, সংবাদ মাধ্যমে সেটা এসেছে, কিন্তু প্রতিবারই আমাদেরকে বলা হয়েছে যে যে ফেয়ার বাকেট থাকে ত্রিপুরা আগরতলা বা আগরতলা কলকাতার যে ভাড়া, দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল, লিমিটের মধ্যে রয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে সংবাদপত্রে এই নিউজগুলো এসছে এবং সারা রাজ্যের জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আগরতলা কলকাতা রুটে কেন এত ভাড়া হবে। স্বাভাবিকভাবে আমাদের এটা একটা রাষ্ট্রবাদী সরকার হিসাবে আমাদের সে দায়িত্ব রয়েছে যে মানুষের মধ্যে যে কনফিউশন, সেই কনফিউশনটা আমাদের দূর করতে হবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে আগরতলা আমাদের ডাইরেক্টর রয়েছেন, উনাকে ডেকে এনে আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের আধিকারিকরা আমরা বসে মিটিং করেছি এবং আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে এসছে আপনারা দেখবেন, বা আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সাংবাদিক বৈঠকের পরেও আপনারা দেখতে পেন ব্যাপারটা। আসলে ব্যাপারটা এমন না, কোথাও
যারা নিউজগুলো করছেন কোথাও একটা গ্যাপ রয়েছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, কোথাও না কোথাও একটা গ্যাপ তাদের রয়েছে। যে জিনিসটা আজকে দূর করার জন্য আমরা সেই প্রচেষ্টা নিচ্ছি। একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং আরেকটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। আমার সঙ্গে যারা রয়েছেন, আমার ডান দিকে আছেন ডাইরেক্টর ইন্ডাস্ট্রি বিশ্বশ্রী বি, আমার বাঁ দিকে আছেন অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, কমিশনার ট্রান্সপোর্ট সুব্রত চৌধুরী মহোদয়, এবং আমার এক্সট্রিম ডান দিকে যিনি আছেন জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রান্সপোর্ট যিনি আছেন বর্তমানে মৈত্রী দেবনাথ মহোদয়। আপনারা জানেন নিশ্চয়ই যে গত কয়েকদিন আগে আমাদের যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে, তাতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গ্রহণ করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা কর্মচারীদের যে 5% ডিএ দেওয়া হয়েছিল সেই বিষয়টাও সেখানে আলোকপাত করেছি। তাই অন্য যে বিষয়গুলো ছিল, আমাদের কালী পূজা ভাতৃদ্বিতীয়া উপলক্ষে অফিস বন্ধ হচ্ছিল, আমরা আপনাদেরকে সেগুলো অবগত করতে পারিনি বা তখন করা সম্ভব হয়ে উঠছে। তো সেই ক্যাবিনেটেরই একটা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের আজকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করব, এবং পাশাপাশি আমাদের ট্রান্সপোর্ট দপ্তরে একটা আলোচনা, যেটা আপনাদের মধ্যে অনেকের মধ্যে জনগণের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে, সেই বিষয়ে আমরা একটু রেখাপাত করতে চাইছি। তো প্রথমে আমাদের ইন্ডাস্ট্রি যে ডিপার্টমেন্ট, তার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস ITI যে আমাদের রয়েছে, ইন কোলাবোরেশন উইথ টাটা টেকনোলজিস লিমিটেড। টাটা সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই। টাটা টেকনোলজি, সেই টাটা টেকনোলজির সঙ্গে রাজ্য সরকার নমিনেশন বেসিস আমাদের রাজ্যের যতগুলো ITI রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট 19টা রয়েছে, 19, প্রত্যেকটা ইনস্টিটিউটে টাটা টেকনোলজির সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ওই ITI এর মধ্যে আগামী 5 বছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণের যে আমাদের বর্তমান যে সাবজেক্টগুলো রয়েছে, যে ভোকেশনাল ট্রেনিং যে আমাদের প্রদান করা হয়, তার একটা ব্যাপক আমূল পরিবর্তন করার সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। এতে করে আমাদের বিভিন্ন যে ট্রেড বা ডিসিপ্লিন, তার একটা দীর্ঘদিন ধরে একটা সিস্টেমে চলে আসছে, কিন্তু সারা দেশে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে উনি যে ডাক দিয়েছেন যে স্টার্ট আপ, স্ট্যান্ড আপ, আমাদের মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এই যে জিনিসগুলো, সেগুলো করতে গেলে স্কিলড আমাদের টেকনিক্যাল পার্সন প্রয়োজন। যে আমাদের ত্রিপুরা রাজ্যে গতানুগতিক যে দীর্ঘদিন ধরে যে ট্রেডগুলো, যে ডিসিপ্লিনগুলো আমাদের চলছে ITI গুলোতে, 19টা ITI, তাতে দেখা যাচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে না আমাদের ছেলেরা নিজের পায়ে দাঁড়াতে পারছে, কিছু স্টার্ট আপ করতে পারছে না, বাইরের কোনো কোম্পানি তাদেরকে সেখানে প্লেসমেন্ট বা কাজের জন্য তাদেরকে ডাকছে। সেই জিনিসটা মাথায় রেখে তার আগে এমন অনেক রাজ্য রয়েছে যারা টাটার সঙ্গে সেখানে কোলাবোরেশন করেছে, যেমন কর্ণাটকা, তামিলনাড়ু, আসাম, গোয়া, উত্তরপ্রদেশ, বিহার এবং তেলেঙ্গানা। এই রাজ্যগুলো নমিনেশন বেসিস টাটা টেকনোলজির সঙ্গে জয়েন্টলি কোলাবোরেশন করেছে, যাতে তাদের রাজ্যের যে ITI গুলো রয়েছে সেই ITI গুলোতে টাটা ইনভেস্ট করবে এবং রাজ্য সরকারেরও একটা শেয়ার থাকবে ইনভেস্টমেন্টে। দুজনে যৌথভাবে জয়েন্টলি পরিকাঠামোগত উন্নয়ন করবে এবং উন্নয়নের মাধ্যমে
নতুন নতুন টেকনোলজিক্যাল বা নতুন নতুন মেশিনপত্র ব্যবহার করে বহির্রাজ্যে যখন পাস করে বেরোবে, পাস আউট স্টুডেন্ট যারা থাকবে, তাদেরকে যারা নিজের পায়ে নিজে স্টার্ট আপ করতে চাইবে, ব্যবসা করতে চাইবে করবে, আর একটা বিশাল অংশের ছাত্রছাত্রীরা যারা পাস আউট হবে তাদেরকে বাইরে প্লেসমেন্টে সাহায্য করবে। আগরতলা কলকাতা রুটে যদি অনেক প্রাইভেট সংস্থা আপনারা জানেন বিমান চালায়। আমি শুরুতেই বা আগেই বলেছি যে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের অধীন কন্ট্রোল নয়, ইট ইজ অ্যাবসলিউটলি ডিকন্ট্রোলড, এবং যে কোম্পানি বিমান চালায় সেই কোম্পানির অধীন সেই বিমান ভাড়া। প্রতিটা বিমানে 60% যে সিট সেটা বেসিক রেটের উপর থাকে। বেসিক রেট মানে আগরতলা টু কলকাতা বেসিক রেট হচ্ছে বিলো 4000। 60% অফ দ্য টোটাল সিট ক্যাপাসিটি যেটা প্রতিটা বিমানে বেসিক রেটের মধ্যে থাকবে, এটা হচ্ছে নিয়ম এবং এটাই হচ্ছে। বাকি যে কিছু সিট থাকে, যতই আপনার ধরুন আপনি আগামীকালকে কলকাতা যাবেন, আপনি আজকে টিকিট কাটলেন বা আগামীকালকে সকালবেলা টিকিট কাটলেন বা ডেট অফ জার্নি যেদিন সেদিন টিকিট কাটলেন, তখন আপনার ভাড়াটা অটোমেটিক্যালি বেড়ে যায়। অর্থাৎ ইমিডিয়েটলি যারা যেতে চায় তাদের ভাড়াটা বেড়ে যায়। এমন প্রতিটা বিমানে অ্যাভারেজ আমরা দেখেছি হিসাব করে, প্রতিটা বিমানে 8 থেকে 10টা সিট একটু হাই প্রাইসে সেখানে যায়। অর্থাৎ যদি বেসিক প্রাইস বিলো 4000 থাকে, সেই প্রাইসটা 10টা টিকিট হবে ম্যাক্সিমাম, যে 12 থেকে 15,000-এর মধ্যে যায় যারা লাস্ট মোমেন্টে টিকিটটা কাটে। কিন্তু যারা ওয়েল ইন অ্যাডভান্স টিকিটটা কেটে রাখে বা 4 দিন 5 দিন আগে টিকিট কেটে রাখে, 3 দিন আগে টিকিট কেটে রাখে, তাদের ভাড়া কিন্তু 4000 থেকে 6000 টাকার মধ্যে সেখানে ফ্লাকচুয়েট করে। মুদ্রা কথা, আগরতলা টু কলকাতা আপনি তৎক্ষণাৎ যারা যেতে চায়, তড়িঘড়ি করে যারা যেতে চায়, এবং ডেট অফ জার্নি যেদিন তার জার্নি ডেট তার একদিন আগে বা ওই দিনে যদি সে টিকিট কাটে, তবে এয়ারফেয়ারটা বেশি হয়। কিন্তু তার বাইরে কোনো বিমানে আগে থেকে যে টিকিটগুলো বুকিং থাকে, বেসিক প্রাইসে সেই টিকিটগুলো সেখানে তারা বিক্রি করে, এবং বেসিক প্রাইসে বা কম দামের যে টিকিটের যে সুবিধা প্যাসেঞ্জাররা সেটা সুযোগ গ্রহণ করতে পারে। এটা হচ্ছে আসল কথা। প্রমাণ হিসাবে আমি আপনাদেরকে বলছি, ধরুন আপনারা এখন ইন্টারনেট হাতে হাতে, আমাদের অ্যান্ড্রয়েড, আমাদের আইফোন বা বিভিন্ন দামি মোবাইল আপনারা ব্যবহার করেন, আপনারা দেখবেন গো ইবিবো, আপনি দেখবেন এখানে, আপনারা নিজেরা এক্ষুনি চেক করতে পারেন। গো ইবিবো আগামী কন্টিনিউয়াস 40 দিনের ডেটের টিকিট রেটগুলো আপনি দেখবেন আগরতলা টু কলকাতা, আপনি দেখবেন বিলো 4000। আপনি মেক মাই ট্রিপে দেখুন আগামী 40 দিন, আজকে আমরা নভেম্বরের 16 তারিখ, আপনি 31 ডিসেম্বর অব্দি আপনি দেখুন টিকিটের রেট কি আছে আগরতলা টু কলকাতা, ইট উইল বি বিলো 4000। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়ে গেল সেই মাঙ্গলিক মুহূর্ত মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। এবার আমরা আজকে এই স্মারক দিয়ে বরণ করে নিলেন ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার। স্যার একটু স্যার এদিকে দেখেন। ন্যাশনাল এডিটর এবং পুরো পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী দিনে একটি গ্রহণযোগ্য ও প্রথম শ্রেণীর চ্যানেলে রূপান্তরিত করেছেন। এর জন্য সমস্ত অভিনন্দন জানাচ্ছি এবং তাদের যে বাৎসরিক শারদীয় উৎসব সেটা আজ আমরা এক ঝলকে দেখে নেব
সেই সকল শুভেচ্ছা বার্তা। কিন্তু ভারতে এবং জাতীয় স্তরেও কিন্তু পরিচিতি লাভ করেছে। শুধু পশ্চিমবঙ্গের খবর রাখি এবং আমি চাইব যে ভবিষ্যতে এদের উত্তরোত্তর আরো মানুষের কাছে। ত্রিপুরার বর্ষপূর্তি এবং রাখা হয়েছে, সেখানে আমার আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু ত্রিপুরা যেভাবে নির্ভীকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে থাকে, আগামী দিনগুলো তো এগিয়ে নিয়ে যাবেন। আজকে এই শুভ দিনের জন্য আবারও कराता बहुत ही प्रखर व्यक्ति है, त्रिपुरा के बारे में सोचते हैं, राष्ट्रवादी व्यक्ति हैं और हेडलाइन। আমি মীনাক্ষী। হেডলাইন্স ত্রিপুরার বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা প্রণবদা এবং তার টিমকে। আজাদী ক্লাবের জন্য একটা জোরে হাততালি অসাধারণ তাদের এবারের উপস্থাপনা ছিল। সকাল রাখাটানি পাদক অবলাই গ্রাম বড়দের সঙ্গে যারা প্রতিযোগিতা রয়েছে। পুরস্কার তুলে দিলেন স্বামী শুভকরানন্দজি মহারাজ। সম্পত্তি ক্লাব বরফটি ক্লাব টাকলাই মাথা অসাকাত পুরস্কার সম্মানে পাচ্ছে সাংবাদিক ক্লাব রাজ্যের জনপ্রিয়। জবের থেকে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছি, যখনই কোনো জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে কোনো জায়গায় কিন্তু আমি ছাড় দিইনি। আমি সেই জায়গার মধ্যে ইমিডিয়েটলি আমি অ্যাকশন নিয়েছি, সেটা কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না। কোনো জায়গায় যদি সাংবাদিকের অন্য কোনো কারণে সমস্যা থাকে তো আইনের পথে চলবে, কিন্তু অ্যাকশন কিন্তু আমি নিয়েছি বারবার। কারণ বিভিন্ন সময় অনেক নিউজের কারণে ওদের একটা সফট টার্গেট কিন্তু সবসময় থাকে। আমি সেই জিনিসটা আমি করি, তখন আমার গোচরে যখন আনেন প্রণববাবু এবং ওনার যারা সহকর্মীরা আছেন, সাথে সাথে সেই কাজটা আমরা করি। এবং প্রণববাবু ওনার প্রারম্ভিক ভাষণে সেই কথাটা কিন্তু উনি বলেছেন, এবং সেটা যখন আমরা বারবার বলছি আইন শৃঙ্খলা, রাজীববাবু বলেছেন ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন সর্বভারতীয় স্তরে আপনি 28টা রাজ্যের মধ্যে যদি দেখেন নিচের দিক দিয়ে এখন 3য় স্থানে আমরা। যদিও বিরোধীরা হইচই করে এখানে আইনের শাসন নেই, আইনের শাসন নেই। এখন তো আপনাদের এই ধরনের চ্যানেলের কারণে কিছু একটা ছোট সংবাদও ব্রেকিং নিউজে প্রায় খালি এইগুলোই দেখানো, এই মুখ হয়ে গেছে তে মুখ হয়ে গেছে। তারপরে একবার আপনারা চিন্তা করুন, সারা ভারতবর্ষে সমস্ত ইভেন নর্থ ইস্টার্ন জোনে যেসব ঘটনা আমরা শুনি সেই তুলনায় ত্রিপুরাতে কিচ্ছু না। কিন্তু এখন দেখতে হবে সেই কাজ, তার যে ঘটনা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি কিনা। আমরা সাথে সাথে তার অ্যাকশন নিচ্ছি, সাজাও হচ্ছে, এবং সেটাই উচিত। আমরা পার্টি করে সরকারে এসেছি, কিন্তু সরকারে আসার পরে কিন্তু আমরা সব মানুষের সেটা আমরা বজায় রাখার চেষ্টা করি, এবং সেটা আমরা আগামী দিনেও করব। তবেই মানুষের প্রতি আমাদের বিশ্বাস আসবে, আর বিশ্বাস থাকলে আমাদের যে সরকার আগামী দিনেও এই সরকার থাকবে, এবং সেইভাবে আমরা কাজ করতে চাই। আজকে যারা শারদ সম্মান যারা পুরস্কৃত হবেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। অত্যন্ত ভালো জিনিস, যারা ক্লাব কর্তৃপক্ষরা যারা এখানে এসছে তাদেরকে আমি বলবো তাদের একটা বিরাট গুরুত্ব সমাজের প্রতি রয়েছে। আজকে নেশামুক্ত ত্রিপুরাই হোক, এখানে আমাদের সাফাই অভিযানই হোক, স্বচ্ছ ভারত অভিযানে হোক, সব বিষয়ে ওনারা যত বেশি এর মধ্যে ইনভলভমেন্ট হবে, আপনার চারা গাছ লাগানোই হোক, সব জায়গার মধ্যেই এইগুলো যদি আপনারা করেন, আর আমরা যদি মনে করি যে না এটা আমার কাজ না সরকারের কাজ, তাহলে সমাজ কোনোদিন আমাদের সরকার একার পক্ষে সেটা সম্ভব নয়। 12 থেকে এই চ্যানেল তার যাত্রা শুরু হয়, এখনো সেটা চলছে, এবং এই চ্যানেল সম্পর্কে এখানে ছোট্ট ভিডিও মাধ্যমে আমাদের অনেক কিছু আমাদের জ্ঞাতার্থে এনেছে। তার থেকেও বেশি আমরা জানি এই চ্যানেল সম্পর্কে। আমার প্রণববাবুর সাথে আমরা সিটিজেন ফোরাম করেছিলাম, আমার এখনো মনে আছে। তো আমরা ভেবেছিলাম এই সিটিজেন ফোরামের মাধ্যমে যে আগের যে গভর্নমেন্ট আছে তাকে আমরা পাল্টিয়ে দেব। অনেক চেষ্টা
হলো, কিন্তু দেখলাম যে ওই চ্যানেল ওই ফোরাম থেকে কিছুই হবে না। তো যাই হোক, অনেক বিষয়ে আমরা অনেক জায়গায় গেছি, অনেক আন্দোলনও করেছিলাম, তো শেষ পর্যন্ত রাজনীতিতে এলাম। তো বহুদিন ধরেই শুধু সিটিজেন ফোরাম যখন আমরা গঠন করি তার আগের থেকেও প্রণববাবুর সাথে আমার পরিচয়। তো এরকম একটা দিনে, বিশেষ করে আজকে আমরা জানি যে ন্যাশনাল প্রেস ডে আজকে, তো আমি এই উপলক্ষে সমস্ত সাংবাদিক, সংবাদকর্মী এবং সংবাদ জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সবাইকে আমি অসংখ্য শুভ কামনা জানাচ্ছি আমি। এবং আমরা দেখেছি 2018-র আগে যে এই চ্যানেল চালাতে গিয়ে কত ঘাত প্রতিঘাতের মাধ্যমে পড়ে গিয়েও যেভাবে এই চ্যানেল নিজেকে টিকিয়ে রেখেছে এবং সত্যনিষ্ঠার যে খবর এই চ্যানেলের মাধ্যমে সবসময় ওনারা দিয়েছেন। এখানে আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজি বলেছেন যে ব্রেকিং নিউজ। সত্যিই সবসময় আমরা বসে থাকতাম, কি ব্রেকিং নিউজ, এখনও চলছে ব্রেকিং নিউজ। তো ভালো ভালো নিউজ আমরা দেখতে পাই সমাজের জন্য। শুধু হেডলাইন্স ত্রিপুরা, এখন আমি যা দেখছি সমস্ত চ্যানেলগুলো এই কাজটা করছে, শুধু খবর পরিবেশন না, অন্যান্য বিভিন্ন সামাজিক কাজেও ওনারা এখন কাজ করছেন। আজকের যে শারদ সম্মান প্রদান, সেটাও একটা বিশেষ কাজ আমি বলবো। এবং শুধু সংবাদ পরিবেশন শুধু না, আমাদের সমাজকে গঠনের জন্য ওনারা আরও বেশি করে যদি এগিয়ে আসেন, আমাদের হয়তোবা সরকারে আমরা আছি, আমাদেরও ভুল ত্রুটি থাকবে এবং সেগুলো ধরিয়ে দেওয়াও কিন্তু কর্তব্য। কিন্তু সেগুলো ধরতে গিয়ে আবার কাউকে, বিশেষ কাউকে, এটা আমাদের মধ্যে, আমরা হিউম্যান বিং, কাউকে অনেক সময় আমরা মনে করি যে ওনাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বা তাকে একটু নিচু দেখাতে হবে, এই ধরনের একটা মানসিকতা আমি দেখি। তো এর থেকে আমাদের কিন্তু এগুলো আমাদেরও কর্তব্য যে আমরা আসলে আমরা কি চাই, আমরা যাতে উই শুড নট বি ফোকাস ফর পার্টিকুলার পার্সন, যিনি যে মানুষের জন্য কাজ করছে তাদেরকেও আমাদের দেখানোর দরকার। এরা ব্যালেন্স করে কাজ করলে হবে না, ব্যালেন্স করে কোনোদিনই হবে না। যেটা সত্য, আমি সত্যনিষ্ঠ মিলে জিল্লা হ্যাঁ আরে ওই তুমি একটু পিছিয়ে প্লিজ পিছিয়ে vamos 사실 군대 오라 오버로 치라이 오버 보고 올라라 야 저기
Ini dari pos. Oh, anak bahkan kan bisa. Bahkan apa nih? Get down. One by one. Di sini. Diputar baik. Oh, ini saya gaya yo kok. Sar. Oh, sar আছে। নিচে চলো। এগিয়ে থাকে এগিয়ে তুমি ya, bosan. হ্যাঁ হ্যাঁ Wah. Itu sih dia, Bang. চলো বড় বাবু Chalo. 얼마 팔리나? 상하이 서도 다리고 가시 부르이 가다본도니 bullet injury ngai hospital sokpagia ngai abuni khobor manai jeng bongnoni boroi malai sungai seman ga je bo kaisa gadabonre kokja kha yang thaisu wathai kaisa jaga abuni kasakasi area o bolong bisingo athamura paharo ngai abuni anusare je nangnai buri sopna debormani busani yang hode sangka complain na oi case register khai tondo khaija tondo khaimani pore जों साइमान खाजे सन्दी देबरमानी हुगो साया गटनांगमानि नै ओमफ्राय जों जथाथ सन्दी देबरमानो आनि इनफरमेशन थ्रु खबर माने जों बनो तिनि हुमो डिटेन खायै बनो इन्ट्रोगेशन खाया खाइमानि परे बो गो सिगार खाया सिगार खाइमानि परे बोते बो सागा जे बो एग्जीक्यूटिव मेजरनि बसांगो बो बक्ति बरो रबाया ब्लकनि दुइजन इन्डिपेन्डेन्ट कुइटिन जतंगा आजराव enggak boruman bore bo saga je bo kongmani silai abo bo boti khai rani saga enggak bo no sangwa sini police botol long jon tu phai executive magistrate dujon independent witness boti phai o jaga boti phai bo bolongo khujak bo khui tonman na silai bon dikhai di dekha awon bagai sangdino sok pakya tayong silai na bo sang diko bari khai sis khai ti hebe SDP sar samane je prai samane huk ni thaisi mongmai khedeng kmabu mane abo bo hai abo ni bagane bo buyongno kogo ni sai jaka je aro bo kasa huk haima tonga dikolo huk haima jagao gawma borok prai samin pha phai horobo sana jora phung abo irregular time sayam de khok jagai dong nge bo je puru kri ngai khok payu borok maliko kri no burung ke abon boy bo joliman bagai sa abo binya kasa gada bondok tongmani nga dina 14 tarik sarigo borok buri program haplaija bini hugo habui mikidong khogoi tonglai mani nugui bobor ma bathak dihaman borok kharka angka bo apro kogoi di ka binyang je slai dong bai omti hai got na diabo স্যার কি বিষয়ে আজকে এখানে টিম দিয়ে আসতে হয় অ্যাকচুয়ালি আপনারা জানেন যে গত 14 তারিখ সন্ধ্যা 7:30 নাগাদ আমাদের মুঙ্গিয়াগামী বড়বাবুর কাছে একটা ইনফরমেশন আসে যে মুঙ্গিয়াগামী তুইবাকলাইর ভেতরে ড্যান্স গভীর অরণ্যে থাইসুক ওয়াথাইর কাছাকাছি একটা জায়গাতে স্বপ্না দেববর্মা স্বামী হিসেবে বিশ্বমোহন দেববর্মা উনি প্রজেক্টাইল গাদা বন্দুকের গুলিতে আহত হয়েছে ওনার সাথে আরও দুইজন মহিলা ছিল
তো তারপর ওনাকে ওই মহিলারা ওনাকে ওইখান থেকে রেস্কিউ করে তারপরে মুঙ্গিয়াকামি হসপিটালে আনছে। মুঙ্গিয়াকামি হসপিটালে আনার পর যখন খবর পায় সাথে সাথে মুঙ্গিয়াকামি থানার বড়বাবু গৌতম দেববর্মা ওখানে যান এবং গিয়ে তাৎক্ষণিকভাবে একটা যে স্বপ্না দেববর্মা ওনার স্বামীর কাছ থেকে একটা রেকর্ডেড কমপ্লেন রেজিস্টার করেন এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের মুঙ্গিয়াকামিতে একটা কেস রেজিস্টার হয় 20/2024 মুঙ্গিয়াকামি 307/25/27 আর্মস অ্যাক্টের উপরে। তো এটার পরে কালকে ঘটনার পরে সাথে সাথেই আমরা এখানে পিউতে ওই দিন রাত্রেই আসি 14 তারিখ। তারপরে বড়বাবু ওনার আউটস্ট্যান্ডিং ইন্টেলিজেন্সের মাধ্যমে উনি গোপন খবরের ভিত্তিতে একটা ইন্টেলিজেন্স ইনপুট আসে যে এখানে সন্দিরাম দেববর্মা, বাবার নামটা কি? বাবার নাম শ্রী ক্ষীরোদ দেববর্মা, 2 ব্যাটলের এখানে তার জুমের ভেতরেই ঘটনাটা হয়েছে এবং সন্দিরাম দেববর্মা এই ঘটনাটাতে জড়িত। অ্যাকর্ডিংলি আমাদের ইন্টেলিজেন্স ইনপুটস এবং এভিডেন্সের উপরে তখন সন্দিরাম দেববর্মাকে আমরা আটক করি এবং আটক করে তাকে আমরা ইন্টারোগেশন করি। ইন্টারোগেশনে সে স্বীকার করে যে তার জুমে প্রতি বছরই তার জুমের ভেতরে বিভিন্ন এলাকার মানুষ এসে রাতের বেলা, সন্ধ্যার সময়, দিনের বেলা বিভিন্ন সময় তার জুমের যে কষ্টার্জিত ফসল চুরি করে নিয়ে যায়। তো 14 তারিখেও সে এরকমভাবেই পাহারা দিচ্ছিল এবং তখন এই যে মহিলা স্বপ্না দেববর্মা উনি এবং ওনারা নাকি তার জুমে, ওর বক্তব্য ওনারা নাকি তার জুমে গিয়ে তার যে ফসল চুরি করতে চেয়েছিল তখন সে তাদেরকে তার পজিশনে থাকা গাদা বন্দুক থেকে গুলি করে। গুলি করার পরে যখন সে দেখে যে স্বপ্না দেববর্মা আহত হয়েছে সে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে তাকে আমরা জিজ্ঞাসা করি যে তুমি কোথায় বন্দুকটা রেখেছো, তখন সে বলেছে যে জুমের পাশেই একটা জঙ্গলের ভেতরে সে লুকিয়ে রেখেছে। তখন আমরা তার কাছে আমরা জানতে চাই যে তুমি বন্দুকটা যেখানে ঘটনাটা করেছো সেই জায়গাটা বন্দুকটাকে দেখাতে পারবে কিনা। তখন সে বলল যে হ্যাঁ আমাকে নিয়ে গেলে আমি দেখিয়ে দিতে পারবো। তখন সাথে সাথে আমরা এসডিএম তেলিয়ামোড়াকে রিকুইজিশন দিয়েছে বড়বাবু যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করার জন্য এবং পাশাপাশি বড়বাবু মুঙ্গিয়াকামি ব্লকের বিডিওকে রিকুইজিশন দিয়েছে 2 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ব্লকের থেকে দেওয়ার জন্য। তো তখন ওনারা আসে, ওনাদের সামনে তাকে পুনরায় ইন্টারোগেশন করা হয় এবং তার ডিসক্লোজার স্টেটমেন্ট রেকর্ড করা হয় এবং সম্পূর্ণ তার ডিসক্লোজার স্টেটমেন্টটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস মহাশয় এবং 2 জন ব্লকের আধিকারিকের সামনে আমরা সেটা রেকর্ড করি এবং তারপরে সে আমাদেরকে লিড করে নিয়ে আসে যে ঘটনাস্থলে এবং ঘটনাস্থলে পরে পাশাপাশি যেই জায়গাটাতে গভীর জঙ্গলের ভেতরে যে জায়গাটাতে সে বন্দুকটা লুকিয়ে রেখেছিল সেখান থেকে সে বন্দুকটা বের করে দিয়েছে এবং আমরা ম্যাজিস্ট্রেট এবং উইটনেসের সামনে রিকভারি করেছি এবং তারপর থেকে আমরা আমাদের কাছে নিয়েছি, এটাকে সিজ করেছি। এটাই মিটিং ডাকো, গ্রামের সবাই কইতে পারি চুরি করলে শাস্তি দেওয়া হয়।
এটা আমার মাস্টার শিখাইতেছে তুমি চিন্তাই করো না লইয়া এদিকে থার্ড ব্যাটালিয়ান মাত্র ফর্ম হয়েছে পুরো রাজ্যে শরীরে হাঁটি আর বল এক করে লাইছি অ্যাকচুয়ালি গত 14 তারিখ বৃহস্পতিবারে সন্ধ্যা প্রায় 7টা নাগাদ মুঙ্গিয়াগামীর যে ওসি গৌতম দেববর্মা তার কাছে একটা খবর আছে হাসপাতালে একটা গানশট ইনজুর ওমেন আইসি ট্রিটমেন্টের জন্য। তখন সাথে সাথে সেই ইনফরমেশনটা পাইয়া হাসপাতালে গেছে। মুঙ্গিয়াগামী হাসপাতালে যাওয়ার পরে দেখে যে স্বপ্না দেববর্মা, ওনার স্বামীর নাম হচ্ছে বিশ্বমোহন দেববর্মা, ভদ্রমহিলার ঘাড়ের কানে নিচে এই জায়গাতে একটা প্রজেক্টাইল ফায়ার আর কি, মানে গাদা বন্দুকের গুলির একটা আঘাতের চিহ্ন আছে। তখন ওনার সাথে আরো 2জন মহিলা ছিল, নমিতা দেববর্মা আর শুক্লা রানী দেববর্মা করে 2জন মহিলা ওনার সাথে ছিল। তো ওখানে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করার পরে জানা গেল যে ওই দিন 14 তারিখ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনুমান একটা নাগাদ ওনারা 3জন, যে স্বপ্না দেববর্মা, নমিতা দেববর্মা, শুক্লা রানী দেববর্মা, 3জনই 18 মুড়া জঙ্গলে গেছে, যে জঙ্গলের যে সবজি প্লাস জঙ্গলের আলু এগুলি কালেকশন করার জন্য। তো সেখানে যাওয়ার পর তারা বেশ কিছু কালেকশন করছে বিভিন্ন জায়গাতে। তারপর ওখানে একটা লাস্ট ড্যান্স ফরেস্টের এদিকে একটা জায়গা, এটাকে গ্রামীণ মানুষ ওই এলাকার মানুষের যেটা কয় থাইচুক ওয়াথাই একটা জায়গা, থাইচুক ওয়াথাই একটা জায়গার পাশে একটা জুনের পাশে যখন গেছে তখন 4টা নাগাদ হঠাৎ করে একটা গুলির শব্দ শুনছে। গুলির শব্দ শোনার লোকগুলো লক্ষ্য করে দেখছে যে স্বপ্না দেববর্মা উনি গুলিতে আহত হয়েছে। তার সাথে সাথে তাৎক্ষণিকভাবেই ওই ওনার সাথে যে থাকা যে 2জন মহিলা, নমিতা দেববর্মা, ওনাকে রেস্কিউ করে হসপিটালে আনছে। তো হসপিটালে ওনার সিচুয়েশনটা যখন দেখা গেল যে খুবই অ্যালার্মিং, তখন ওনাকে জীবিতে রেফার করলো মুঙ্গিয়াগামী হসপিটাল থেকে। আর পাশাপাশি মুঙ্গিয়াগামীর ওসি স্বপ্না দেববর্মার যে স্বামী বিশ্বমোহন দেববর্মা, ওনার থেকে একটা রেকর্ডেড কমপ্লেন করলো, একটা স্পেসিফিক কেস রেজিস্টার করলো আর্মস অ্যাক্ট প্লাস 307 এর উপরে, যেটা মুঙ্গিয়াগামীর কেস নম্বর হচ্ছে 20/2024। তারপরে আমাকেও জানাইলো ঘটনাটার সাথে সাথে আমিও স্পটে গেলাম। স্পটে গিয়ে সেটা আজকে 2 দিন ধরে। তো মুঙ্গিয়াগামীর ওসির দুর্দান্ত মানে ইন্টেলিজেন্সের কারণে আমাদের কাছে একটা এভিডেন্স বেস একটা খবর আইলো যে এখানে সন্ধিরাম দেববর্মা 2 বাকলাই, যে জায়গাটাতে ঘটনা হয়েছে এটার পাশে ওনার একটা জুম আছে, এবং সন্ধিরাম দেববর্মা এই ঘটনাটার সাথে জড়িত থাকতে পারে। তো এই ইন্টেলিজেন্স প্লাস আমাদের সার্কামস্ট্যান্স এভিডেন্সের টেকনিকের উপরে আমরা সন্ধিরামকে আজকে ডিটেইন করা হয়েছে। কোথা থেকে সন্ধিরাম দেববর্মাকে তার বাড়ি থেকে তুলে আনা হয়েছে। তার বাড়ি কোন জায়গাতে? বাকলাই। তো সন্ধিরাম দেববর্মাকে ডিটেইন করার পরে তাকে ইন্টারোগেশন যখন করা হইলো, তখন ইন্টারোগেশনের সময় সে স্বীকার করলো ঘটনাটা। তো স্বীকার করার পরে দিয়ে সে যখন ঘটনা স্বীকার করলো, তাৎক্ষণিকভাবে আমরা তেলিয়ামোড়ার SDM-কে রিকুইজিশন দিলাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে দেওয়ার জন্য। পাশাপাশি আমরা মুঙ্গিয়াগামী ব্লকের বিডিওকে রিকুইজিশন দিলাম আমাদেরকে 2জন গভর্নমেন্ট এমপ্লয়ি প্রোভাইড করার জন্য ইন্ডিপেন্ডেন্ট উইটনেস। তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস এবং ব্লকের 2জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে তার ডিসক্লোজার স্টেটমেন্টটা ভিডিওগ্রাফ করা হইলো, যে সে যে ঘটনাটা কেন করছে, কি আসলে কি বিষয় সেটা সে ডিটেলস করলো। তারপরে তাকে এখানে ম্যাজিস্ট্রেটের সামনে জিজ্ঞাসা করা হলো যে তুমি যে আর্মস দিয়ে গুলি করছো সেগুলো যে জঙ্গলের ভেতরে সে লুকিয়ে রাখছে, এবং তখন তাকে জিজ্ঞাসা করলো আর্মসটা যেখানে লুকিয়ে রাখছো বা যেভাবে তুমি ঘটনাটা করছো সেটা কি তুমি দেখাতে পারবে? তখন সে বললো দেখাতে পারবো, তাকে নিয়ে গেলে সে আর্মসটা বের করে দিতে পারবে। তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনেই তার নেতৃত্বে সেই আমাদেরকে লিড করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমরা ওই 18 মুড়া গভীর জঙ্গলের ভেতরে একটা এরকম উঁচু পাহাড়ের আনারস বাগানের ভেতর থেকে সে একটা বের করে দিল আর কি।
কি কারণে মূলত কিছু জানা গেছে কি কারণে মূলত এই ঘটনা? তাকে যখন আমরা ইন্টারোগেশন করছি এবং তার যে ডিসক্লোজার স্টেটমেন্টটা, তার বক্তব্য অনুসারে হচ্ছে তারা খুব কষ্ট করে ওইখানে জুমের চাষ করে এবং জুম চাষটা করার পরে গত বছরও তার জুমের থেকে প্রতিনিয়ত যে সবজিগুলি, তারা যে জুমে সবজিগুলি করে এই মানুষ চুরি করে নিয়ে যায়। তো এটা এবছরও তার জুমের সবজি এরকম প্রতিদিনই কেউ বেগুন বা কেউ মরিচ এরকম বিভিন্ন জিনিস তার প্রতিদিনই তার চুরি হইতেছে। তো কালকে যখন 14 তারিখেও সে জুমের ভেতরেই পাহারা দিতে আছে যে এরকম প্রতিদিন যখন হইতেছে, তখন সে যখন দেখছে যে এই মহিলারা তার জুমে ঢুকে সেটা সবজি কালেকশন করতেছে, তখন তার মানে রাগ আর কন্ট্রোল করতে পারছে না এবং তার পজে একটা ইলিগেল কান্ট্রিমেড গান ছিল, সেটা থেকে ফায়ার করে দিয়েছে। বেশ কিছুদিন ধরে আগরতলা বিশেষ করে কলকাতা রুটের বিমান ভাড়া নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে অনেক নিউজ সেখানে পরিবেশিত হয়েছে এবং প্রত্যেকের মধ্যেই এটা একটা বহু চর্চিত বিষয়। বিধানসভার ভেতরেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্রে এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার, তো স্বাভাবিকভাবেই বিমান ভাড়া কেন বৃদ্ধি পাবে। আমরা বারবার বিভিন্ন সাংবাদিক বৈঠকে, বিভিন্ন অনুষ্ঠানে, সংবাদ মাধ্যমে আমরা বলেছি, বিধানসভার ভেতরেও বলেছি, কিন্তু আজকে অফিসিয়ালি আমরা আপনাদেরকে বলছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে এটা দেখুন সম্পূর্ণভাবে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয়, যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ভাড়া, মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলে নয়, সেটা ডিকন্ট্রোল। এবং ডিজিসিএ, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, ডিজিসি এর অধীন টিএমইউ, তারিফ মনিটরিং ইউনিট বলে একটা সংস্থা রয়েছে, যারা প্রতিনিয়ত সারা দেশে এই বিমান ভাড়া যে ফ্লাকচুয়েশন, ভাড়া বাড়া বা ভাড়া কমা, সেই বিষয়ে রেগুলার মনিটরিং তারা সেখানে নজর রাখে বা সার্ভেলেন্স করে থাকেন, মনিটরিং করে থাকেন। কিন্তু সে কথা মাথায় রেখেও আমরা অনেকবার রাজ্য সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে, কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরে আমরা অনেকবার চিঠি লেখালেখি করেছি, আপনারাও সেটা জেনেছেন, সংবাদ মাধ্যমে সেটা এসেছে, কিন্তু প্রতিবারই আমাদেরকে বলা হয়েছে যে যে ফেয়ার বাকেট থাকে ত্রিপুরা আগরতলা বা আগরতলা কলকাতার যে ভাড়া, দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল, লিমিটের মধ্যে রয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে সংবাদপত্রে এই নিউজগুলো এসছে এবং সারা রাজ্যের জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আগরতলা কলকাতা রুটে কেন এত ভাড়া হবে। স্বাভাবিকভাবে আমাদের এটা একটা রাষ্ট্রবাদী সরকার হিসাবে আমাদের সে দায়িত্ব রয়েছে যে মানুষের মধ্যে যে কনফিউশন, সেই কনফিউশনটা আমাদের দূর করতে হবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে আগরতলা আমাদের ডাইরেক্টর রয়েছেন, উনাকে ডেকে এনে আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের আধিকারিকরা আমরা বসে মিটিং করেছি এবং আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে এসছে আপনারা দেখবেন, বা আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সাংবাদিক বৈঠকের পরেও আপনারা দেখতে পেন ব্যাপারটা। আসলে ব্যাপারটা এমন না, কোথাও যারা নিউজগুলো করছেন কোথাও একটা গ্যাপ রয়েছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, কোথাও না কোথাও একটা গ্যাপ তাদের রয়েছে। যে জিনিসটা আজকে দূর করার জন্য আমরা সেই প্রচেষ্টা নিচ্ছি। একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং আরেকটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। আমার সঙ্গে যারা রয়েছেন, আমার ডান দিকে আছেন ডাইরেক্টর ইন্ডাস্ট্রি,
বিশ্বশ্রী বি, আমার বাদিকে আছেন অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, কমিশনার ট্রান্সপোর্ট সুব্রত চৌধুরী মহোদয়, এবং আমার এক্সট্রিম ডান দিকে যিনি আছেন জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রান্সপোর্ট যিনি আছেন বর্তমানে মৈত্রী দেবনাথ মহোদয়। আপনারা জানেন নিশ্চয়ই যে গত কয়েকদিন আগে আমাদের যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে তাতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গ্রহণ করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা কর্মচারীদের যে 5% দিয়ে দেওয়া হয়েছিল সেই বিষয়টাও সেখানে আলোকপাত করেছি। তাই অন্য যে বিষয়গুলো ছিল, আমাদের কালী পূজা ভাতৃদ্বিতীয়া উপলক্ষে অফিস বন্ধ হচ্ছিল, আমরা আপনাদেরকে সেগুলো অবগত করতে পারিনি বা তখন করা সম্ভব হয়ে উঠছে। তো সেই ক্যাবিনেটেরই একটা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের আজকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করব, এবং পাশাপাশি আমাদের ট্রান্সপোর্ট দপ্তরের একটা আলোচনা, যেটা আপনাদের মধ্যে অনেকের মধ্যে জনগণের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে, সেই বিষয়ে আমরা একটু রেখাপাত করতে চাইছি। তো প্রথমে আমাদের ইন্ডাস্ট্রি যে ডিপার্টমেন্ট, তার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস ITI যে আমাদের রয়েছে, ইন কোলাবোরেশন উইথ টাটা টেকনোলজিস লিমিটেড। টাটা সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই। টাটা টেকনোলজি, সেই টাটা টেকনোলজির সঙ্গে রাজ্য সরকার নমিনেশন বেসিস আমাদের রাজ্যের যতগুলো ITI রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট 19টা রয়েছে, 19, প্রত্যেকটা ইনস্টিটিউটে টাটা টেকনোলজির সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ওই ITI এর মধ্যে আগামী 5 বছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণের যে আমাদের বর্তমান যে সাবজেক্টগুলো রয়েছে, যে ভোকেশনাল ট্রেনিং যে আমাদের প্রদান করা হয়, তার একটা ব্যাপক আমূল পরিবর্তন করার সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। এতে করে আমাদের বিভিন্ন যে ট্রেড বা ডিসিপ্লিন, তার একটা দীর্ঘদিন ধরে একটা সিস্টেমে চলে আসছে, কিন্তু সারা দেশে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে উনি যে ডাক দিয়েছেন যে স্টার্ট আপ, স্ট্যান্ড আপ, আমাদের মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এই যে জিনিসগুলো, সেগুলো করতে গেলে স্কিলড আমাদের টেকনিক্যাল পার্সন প্রয়োজন। যে আমাদের ত্রিপুরা রাজ্যে গতানুগতিক যে দীর্ঘদিন ধরে যে ট্রেডগুলো, যে ডিসিপ্লিনগুলো আমাদের চলছে ITI গুলোতে, 19টা ITI, তাতে দেখা যাচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে না আমাদের ছেলেরা নিজের পায়ে দাঁড়াতে পারছে, কিছু স্টার্ট আপ করতে পারছে না, বাইরের কোনো কোম্পানি তাদেরকে সেখানে প্লেসমেন্ট বা কাজের জন্য তাদেরকে ডাকছে। সেই জিনিসটা মাথায় রেখে তার আগে এমন অনেক রাজ্য রয়েছে যারা টাটার সঙ্গে সেখানে কোলাবোরেশন করেছে, যেমন কর্ণাটকা, তামিলনাড়ু, আসাম, গোয়া, উত্তরপ্রদেশ, বিহার এবং তেলেঙ্গানা। এই রাজ্যগুলো নমিনেশন বেসিস টাটা টেকনোলজির সঙ্গে জয়েন্টলি কোলাবোরেশন করেছে, যাতে তাদের রাজ্যের যে ITI গুলো রয়েছে সেই ITI গুলোতে টাটা ইনভেস্ট করবে এবং রাজ্য সরকারেরও একটা শেয়ার থাকবে ইনভেস্টমেন্টে। দুজনে যৌথভাবে জয়েন্টলি পরিকাঠামোগত উন্নয়ন করবে এবং উন্নয়নের মাধ্যমে নতুন নতুন টেকনোলজিক্যাল বা নতুন নতুন মেশিনপত্র ব্যবহার করে বহির্রাজ্যে যখন পাস করে বেরোবে, পাস আউট স্টুডেন্ট যারা থাকবে, তাদেরকে যারা নিজের পায়ে নিজে স্টার্ট আপ করতে চাইবে, ব্যবসা করতে চাইবে, করবে। আর একটা বিশাল অংশের ছাত্রছাত্রীরা যারা পাস আউট হবে তাদেরকে বাইরে প্লেসমেন্টে সাহায্য করবে। মেক মাই ট্রিপে দেখতে পারেন আপনি, ismytrip.com আপনি দেখতে পারেন, অনেকগুলো এমন প্রাইভেট এজেন্সি অনেক রয়েছে
আপনারা এগুলোর মধ্যে দেখুন যে এখন থেকে আগামী 40 দিনে সমস্ত টিকিট আগরতলা টু কলকাতা আপনি বেসিক প্রাইসে আছে বিলো 4000। তো যারা ট্রাভেল করবে তারা তো তাদের নিজেদের একটা প্রিপারেশন বা প্রোগ্রাম থাকে যে আমি ট্রাভেল করব, তো স্বাভাবিকভাবেই আগে থেকে টিকিটটা কেটে রাখতে ভালো। এখন ইমার্জেন্সি পারপাস আমার সাডেনলি আজকে যেতে হবে, সেই সংখ্যাটা কত? একটা ফ্লাইটে আমি যেটা বলেছি 10 থেকে 12টা টিকিট হবে, কিন্তু 180 সিটার বা 220 সিটার যে ফ্লাইটগুলো আছে বোয়িং বা এয়ারবাসে, তাদের আমি বলেছি 60% টিকিট বেসিক প্রাইসে যায়, তারপর আস্তে আস্তে দামগুলো বাড়তে থাকে এবং দিস ইজ কোম্পানি পলিসি। এবং লাস্টের যে টিকিটগুলো প্রিমিয়াম কাস্টমার, তারা বলে প্রিমিয়াম কাস্টমার হিসেবে তারা চিহ্নিত হয়, যারা আমি আজকে এক্ষুনি কলকাতা যাব, আমি এক্ষুনি টিকিট বুক করলাম, আই উইল বি ট্রিটেড এজ এ প্রিমিয়াম কাস্টমার। তো স্বাভাবিকভাবে রেটটা বেশি দিতে হয়, আর দিস ইজ দ্য কর্পোরেট স্টাইল, কর্পোরেট সিস্টেম, প্রসিজার। তাতে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকে না, কিন্তু বলা হচ্ছে কি প্রশাসন নির্বিকার, দপ্তর শীতঘুমে, সরকার শীতঘুমে, মানুষের পকেট কাটা হচ্ছে। আমি আহ্বান জানাবো যে এই বিষয়গুলো জেনে দপ্তরকে বা প্রশাসনকে বা ডাবল ইঞ্জিন সরকারকে আপনারা তার বিরুদ্ধে কথা বলবেন। মানুষের মধ্যে কনফিউশন তৈরি করাটা উচিত নয়। মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে এই যে রেটটা এয়ার প্রাইস পেপারে এসছে, মানুষ করেছে, বিধানসভায় উত্থাপন করে দিল, যে কেন্দ্রীয় সরকারকে আপনারা বলছেন না কেন? আমরা অনেক চিঠি দিয়েছি, কিন্তু বারবার আমাকে বা দপ্তরের সেক্রেটারিকে বারবার দপ্তর থেকে দিল্লি থেকে বলা হচ্ছে যে দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল। কিন্তু আমাদেরও সেখানে আলোচনা চলছিল যে আসলে ঝামেলাটা কোথায় হচ্ছে, তবে কোথাও না কোথাও একটা গ্যাপ আছে। যখন ডাইরেক্টর এয়ারপোর্ট অথরিটির সঙ্গে আমরা বসলাম, সেক্রেটারি, আমি, এডিশনাল সেক্রেটারি, আমরা যখন সবাই বসলাম, বসে যখন আমাদেরকে একটার পর একটা খুলে বের করে দেখানো হচ্ছে যে স্যার आप देखिए 20 दिन बाद, 10 दिन बाद, एक हफ्ता बाद, 25 दिन बाद, 30 दिन बाद आप ये फेयर देखिए, बिलो 4000 लिखा हुआ है, सब बिलो 4000। আপনারাও এখন মোবাইল খুলুন, দেখে নিন, সব দেখবেন 4000 এর নিচে বেসিক প্রাইস বলে সেটাকে। এবং 60% অফ দ্য টোটাল প্যাসেঞ্জার্স একটা ফ্লাইটে বেসিক প্রাইসে থাকে। বাকি যে পার্সেন্টেজটা আস্তে 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 যতই ট্রাভেলের ডেট এগোতে থাকে, যারা কাছাকাছি গিয়ে টিকিটটা কিনে একদিন আগে, 1.5 দিন আগে, ওই দিনে ডেট অফ জার্নি যেদিন, সেদিন টিকিটটা যারা ক্রয় করে, তাদের রেটটা একটু বেশি দিতে হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মাও আমাদের রাজ্য সরকারের সঙ্গে টাটার সেখানে সম্পন্ন হবে এবং তাতে করে বলা হয়েছে যে টোটাল 5 বছরের মধ্যে তারা 19টা আইটিআই এর মধ্যে ইনভেস্ট করবে তাদের আপগ্রেডেশনের জন্য, উন্নতির জন্য। আমাদের টোটাল যে খরচ সেটা হবে 570,40,04,774 টাকা। তার মধ্যে টাটা প্রদান করবে 86% অ্যামাউন্ট এবং রাজ্য সরকার প্রদান করবে 14% অ্যামাউন্ট। 14% যে অ্যামাউন্ট, রাজ্য সরকারের যে শেয়ার সেটা হলো 112,87,75,256 টাকা, আর টাটার যে শেয়ার 86% সেটা হলো 570,40,04,744 টাকা এবং টোটাল রাজ্য সরকার এবং টাটা মিলিয়ে খরচ হবে 683,27,80,000 টাকা। অ্যামাউন্টটা ক্লিয়ার হয়েছে সবার? আরেকবার যদি রিপিট করতে। আমাদের টাটা এবং রাজ্য সরকারের যৌথ কোলাবোরেশন, এটা যৌথ প্রজেক্ট।
আগামী 5 বছরের জন্য আপগ্রেডেশন হবে 19টা আইটিআই এবং টোটাল যে খরচ সেটা হচ্ছে 683,27,80,000 টাকা। এর মধ্যে 86% অ্যামাউন্ট শেয়ার হবে টাটা নিজে প্রদান করবে, অর্থাৎ 570,40,04,774 টাকা টাটা প্রদান করবে। আর রাজ্য সরকারের টাকা হচ্ছে 40%। বেশ কিছুদিন ধরেই আগরতলা বিশেষ করে কলকাতা রুটের বিমান ভাড়া নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে অনেক নিউজ সেখানে পরিবেশিত হয়েছে এবং প্রত্যেকের মধ্যেই এটা একটা বহু চর্চিত বিষয়। বিধানসভার ভেতরেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্রে এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার, তো স্বাভাবিকভাবেই বিমান ভাড়া কেন বৃদ্ধি পাবে। আমরা বারবার বিভিন্ন সাংবাদিক বৈঠকে, বিভিন্ন অনুষ্ঠানে, সংবাদ মাধ্যমে আমরা বলেছি, বিধানসভার ভেতরেও বলেছি, কিন্তু আজকে অফিসিয়ালি আমরা আপনাদেরকে বলছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যেটা দেখুন সম্পূর্ণভাবে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয়, যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ভাড়া, মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলড নয়, সেটা ডিকন্ট্রোল। এবং ডিজিসিএ, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, ডিজিসি এর অধীন টিএমইউ, তারিফ মনিটরিং ইউনিট বলে একটা সংস্থা রয়েছে, যারা প্রতিনিয়ত সারা দেশে এই বিমান ভাড়া যে ফ্লাকচুয়েশন, ভাড়া বাড়া বা ভাড়া কমা, সেই বিষয়ে রেগুলার মনিটরিং তারা সেখানে নজর রাখে বা সার্ভেলেন্স করে থাকেন, মনিটরিং করে থাকেন। কিন্তু সে কথা মাথায় রেখেও আমরা অনেকবার রাজ্য সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে, কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরে আমরা অনেকবার চিঠি লেখালেখি করেছি, আপনারাও সেটা জেনেছেন, সংবাদ মাধ্যমে সেটা এসেছে। কিন্তু প্রতিবারই আমাদেরকে বলা হয়েছে যে যে ফেয়ার বাকেট থাকে, ত্রিপুরা আগরতলা বা আগরতলা কলকাতার যে ভাড়া, দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল, লিমিটের মধ্যে রয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে সংবাদপত্রে এই নিউজগুলো এসছে এবং সারা রাজ্যের জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আগরতলা কলকাতা রুটে কেন এত ভাড়া হবে। স্বাভাবিকভাবে আমাদের এটা একটা রাষ্ট্রবাদী সরকার হিসাবে আমাদের সে দায়িত্ব রয়েছে যে মানুষের মধ্যে যে কনফিউশন, সেই কনফিউশনটা আমাদের দূর করতে হবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে আগরতলা আমাদের ডাইরেক্টর রয়েছেন, ওনাকে ডেকে এনে আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের আধিকারিকরা আমরা বসে মিটিং করেছি এবং আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে এসছে আপনারা দেখবেন, বা আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সাংবাদিক বৈঠকের পরেও আপনারা দেখতে পেন ব্যাপারটা আসলে ব্যাপারটা এমন না। কোথাও যারা নিউজগুলো করছেন, কোথাও একটা গ্যাপ রয়েছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, কোথাও না কোথাও একটা গ্যাপ তাদের রয়েছে। যে জিনিসটা আজকে দূর করার জন্য আমরা সেই প্রচেষ্টা নিচ্ছি। একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং আরেকটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। আমার সঙ্গে যারা রয়েছেন, আমার ডান দিকে আছেন ডাইরেক্টর ইন্ডাস্ট্রি বিশ্বশ্রী বি, আমার বাঁ দিকে আছেন অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, কমিশনার ট্রান্সপোর্ট সুব্রত চৌধুরী মহোদয়, এবং আমার এক্সট্রিম ডান দিকে যিনি আছেন জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রান্সপোর্ট, যিনি আছেন বর্তমানে মৈত্রী দেবনাথ মহোদয়। আপনারা জানেন নিশ্চয়ই যে গত কয়েকদিন আগে
আমাদের যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে তাতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গ্রহণ করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা কর্মচারীদের যে 5% ডিএ দেওয়া হয়েছিল সেই বিষয়টাও সেখানে আলোকপাত করেছি। তাই অন্য যে বিষয়গুলো ছিল, আমাদের কালী পূজা, ভাতৃদ্বিতীয়া উপলক্ষে অফিস বন্ধ হচ্ছিল, আমরা আপনাদেরকে সেগুলো অবগত করতে পারিনি বা তখন করা সম্ভব হয়ে উঠছে। তো সেই ক্যাবিনেটেরই একটা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের আজকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করব। এবং পাশাপাশি আমাদের ট্রান্সপোর্ট দপ্তরের একটা আলোচনা, যেটা আপনাদের মধ্যে অনেকের মধ্যে, জনগণের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে, সেই বিষয়ে আমরা একটু রেখাপাত করতে চাইছি। তো প্রথমে আমাদের ইন্ডাস্ট্রি যে ডিপার্টমেন্ট, তার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস, ITI, যে আমাদের রয়েছে, ইন কোলাবোরেশন উইথ টাটা টেকনোলজিস লিমিটেড। টাটা সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই। টাটা টেকনোলজি, সেই টাটা টেকনোলজির সঙ্গে রাজ্য সরকার নমিনেশন বেসিস আমাদের রাজ্যের যতগুলো ITI রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট 19টা রয়েছে, 19, প্রত্যেকটা ইনস্টিটিউটে টাটা টেকনোলজির সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ওই ITI এর মধ্যে আগামী 5 বছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণের যে আমাদের বর্তমান যে সাবজেক্টগুলো রয়েছে, যে ভোকেশনাল ট্রেনিং যে আমাদের প্রদান করা হয়, তার একটা ব্যাপক আমূল পরিবর্তন করার সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। এতে করে আমাদের বিভিন্ন যে ট্রেড বা ডিসিপ্লিন, তার একটা দীর্ঘদিন ধরে একটা সিস্টেমে চলে আসছে, কিন্তু সারা দেশে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে উনি যে ডাক দিয়েছেন যে স্টার্ট আপ, স্ট্যান্ড আপ, আমাদের মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এই যে জিনিসগুলো, সেগুলো করতে গেলে স্কিলড আমাদের টেকনিক্যাল পার্সন প্রয়োজন। যে আমাদের ত্রিপুরা রাজ্যে গতানুগতিক যে দীর্ঘদিন ধরে যে ট্রেডগুলো, যে ডিসিপ্লিনগুলো আমাদের চলছে ITI গুলোতে, 19টা ITI, তাতে দেখা যাচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে না আমাদের ছেলেরা নিজের পায়ে দাঁড়াতে পারছে, কিছু স্টার্ট আপ করতে পারছে না, বাইরের কোনো কোম্পানি তাদেরকে সেখানে প্লেসমেন্ট বা কাজের জন্য তাদেরকে ডাকছে। সেই জিনিসটা মাথায় রেখে তার আগে এমন অনেক রাজ্য রয়েছে যারা টাটার সঙ্গে সেখানে কোলাবোরেশন করেছে, যেমন কর্ণাটকা, তামিলনাড়ু, আসাম, গোয়া, উত্তরপ্রদেশ, বিহার এবং তেলেঙ্গানা। এই রাজ্যগুলো নমিনেশন বেসিস টাটা টেকনোলজির সঙ্গে জয়েন্টলি কোলাবোরেশন করেছে, যাতে তাদের রাজ্যের যে ITI গুলো রয়েছে সেই ITI গুলোতে টাটা ইনভেস্ট করবে এবং রাজ্য সরকারেরও একটা শেয়ার থাকবে ইনভেস্টমেন্টে। দুজনে যৌথভাবে জয়েন্টলি পরিকাঠামোগত উন্নয়ন করবে এবং উন্নয়নের মাধ্যমে নতুন নতুন টেকনোলজিক্যাল বা নতুন নতুন মেশিনপত্র ব্যবহার করে বহির্রাজ্যে যখন পাস করে বেরোবে, পাস আউট স্টুডেন্ট যারা থাকবে, তাদেরকে যারা নিজের পায়ে নিজে স্টার্ট আপ করতে চাইবে, ব্যবসা করতে চাইবে, করবে। আর একটা বিশাল অংশের ছাত্রছাত্রীরা যারা পাস আউট হবে তাদেরকে বাইরে প্লেসমেন্টে সাহায্য করবে। আগরতলা কলকাতা রুটে যদি অনেক প্রাইভেট সংস্থা আপনারা জানেন বিমান চালায়। আমি শুরুতেই বা আগেই বলেছি যে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের অধীন কন্ট্রোল নয়, ইট ইজ অ্যাবসলিউটলি ডিকন্ট্রোলড, এবং যে কোম্পানি বিমান চালায় সেই কোম্পানির অধীন সেই বিমান ভাড়া। প্রতিটা বিমানে 60% যে সিট সেটা বেসিক রেটের উপর থাকে। বেসিক রেট মানে আগরতলা টু কলকাতা বেসিক রেট হচ্ছে বিলো 4000।
60% অফ দ্য টোটাল সিট ক্যাপাসিটি যেটা প্রতিটা বিমানে বেসিক রেটের মধ্যে থাকবে, এটা হচ্ছে নিয়ম এবং এটাই হচ্ছে। বাকি যে কিছু সিট থাকে, যতই আপনার ধরুন আপনি আগামীকালকে কলকাতা যাবেন, আপনি আজকে টিকিট কাটলেন বা আগামীকালকে সকালবেলা টিকিট কাটলেন বা ডেট অফ জার্নি যেদিন সেদিন টিকিট কাটলেন, তখন আপনার ভাড়াটা অটোমেটিক্যালি বেড়ে যায়। অর্থাৎ ইমিডিয়েটলি যারা যেতে চায় তাদের ভাড়াটা বেড়ে যায়। এমন প্রতিটা বিমানে অ্যাভারেজ আমরা দেখেছি হিসাব করে, প্রতিটা বিমানে 8 থেকে 10টা সিট একটু হাই প্রাইসে সেখানে যায়। অর্থাৎ যদি বেসিক প্রাইস বিলো 4000 থাকে, সেই প্রাইসটা 10টা টিকিট হবে ম্যাক্সিমাম, যে 12 থেকে 15,000-এর মধ্যে যায় যারা লাস্ট মোমেন্টে টিকিটটা কাটে। কিন্তু যারা ওয়েল ইন অ্যাডভান্স টিকিটটা কেটে রাখে বা 4 দিন 5 দিন আগে টিকিট কেটে রাখে, 3 দিন আগে টিকিট কেটে রাখে, তাদের ভাড়া কিন্তু 4000 থেকে 6000 টাকার মধ্যে সেখানে ফ্লাকচুয়েট করে। মুদ্রা কথা, আগরতলা টু কলকাতা আপনি তৎক্ষণাৎ যারা যেতে চায়, তড়িঘড়ি করে যারা যেতে চায় এবং ডেট অফ জার্নি যেদিন তার জার্নি ডেট তার একদিন আগে বা ওই দিনে যদি সে টিকিট কাটে, তবে এয়ার ফেয়ারটা বেশি হয়। কিন্তু তার বাইরে কোনো বিমানে আগে থেকে যে টিকিটগুলো বুকিং থাকে, বেসিক প্রাইসে সেই টিকিটগুলো সেখানে তারা বিক্রি করে এবং বেসিক প্রাইসে বা কম দামের যে টিকিটের যে সুবিধা প্যাসেঞ্জাররা সেটা সুযোগ গ্রহণ করতে পারে। এটা হচ্ছে আসল কথা। প্রমাণ হিসাবে আমি আপনাদেরকে বলছি, ধরুন আপনারা এখন ইন্টারনেট হাতে হাতে, আমাদের অ্যান্ড্রয়েড, আমাদের আইফোন বা বিভিন্ন দামি মোবাইল আপনারা ব্যবহার করেন, আপনারা দেখবেন গো ইবিবো, আপনি দেখবেন এখানে আপনারা নিজেরা এক্ষুনি চেক করতে পারেন। গো ইবিবো আগামী কন্টিনিউয়াস 40 দিনের ডেটের টিকিট রেটগুলো আপনি দেখবেন। আগরতলা টু কলকাতা আপনি দেখবেন বিলো 4000। আপনি মেক মাই ট্রিপে দেখুন আগামী 40 দিন, আজকে আমরা নভেম্বরের 16 তারিখ, আপনি 31 ডিসেম্বর অব্দি আপনি দেখুন টিকিটের রেট কি আছে। আগরতলা টু কলকাতা ইট উইল বি বিলো 4000। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়ে গেল সেই মাঙ্গলিক মুহূর্ত মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। এবার আমরা আজকে এই স্মারক দিয়ে বরণ করে নিলেন ন্যাশনাল এডিটর শ্রী কুণাল সরকার। স্যার একটু স্যার এদিকে দেখেন থেকে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর এবং পুরো পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী দিনে হেডলাইন্স ত্রিপুরা একটি গ্রহণযোগ্য এবং প্রথম শ্রেণীর চ্যানেলে রূপান্তরিত করেছেন। এর জন্য সমস্ত অভিনন্দন জানাচ্ছি এবং তাদের যে বাৎসরিক শারদীয় উৎসব সেটা আজ আমরা এক ঝলকে দেখে নেব সেই সকল শুভেচ্ছা বার্তা। কিন্তু ভারতে এবং জাতীয় স্তরেও কিন্তু পরিচিতি লাভ করেছে। শুধু পশ্চিমবঙ্গের খবর রাখি এবং আমি চাইব যে ভবিষ্যতে এদের উত্তরোত্তর আরো মানুষের কাছে ত্রিপুরার বর্ষপূর্তি এবং রাখা হয়েছে, সেখানে আমার আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেভাবে নির্ভীকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে থাকে, আগামী দিনগুলো তো এগিয়ে নিয়ে যাবেন। আজকে এই শুভ দিনের জন্য আবার बहुत ही प्रखर व्यक्ति है, त्रिपुरा के बारे में सोचते हैं, राष्ट्रवादी व्यक्ति हैं और हेडलाइन। আমি মীনাক্ষী। হেডলাইন্স ত্রিপুরার বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা প্রণবদা এবং তার টিমকে।
আজাদ ক্লাবের জন্য একটা জোরে হাততালি অসাধারণ তাদের এবারের উপস্থাপনা ছিল। বড় বড় সকাল রাখাটানি পাবে কবলাই গ্রাম বড় সরকার যারা প্রতিনিধিরা রয়েছে। পুরস্কার তুলে দিলেন স্বামী শুভকরানন্দজি মহারাজ। সম্পত্তি ক্লাব বড় ক্লাব টাকরাই মাথা অসকাত পুরস্কার সম্মানে পাচ্ছে সংহতি ক্লাব রাজ্যের জনপ্রিয়। জবের থেকে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছি, যখনই কোনো জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে কোনো জায়গায় কিন্তু আমি ছাড় দিইনি। আমি সেই জায়গার মধ্যে ইমিডিয়েটলি আমি অ্যাকশন নিয়েছি, সেটা কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না। কোনো জায়গায় যদি সাংবাদিকের অন্য কোনো কারণে সমস্যা থাকে তো আইনের পথে চলবে, কিন্তু অ্যাকশন কিন্তু আমি নিয়েছি বারবার। কারণ বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণেও একটা সফট টার্গেট কিন্তু সবসময় থাকে। আমি সেই জিনিসটা আমি করি। তখন আমার গোচরে যখন আনেন প্রণববাবু এবং ওনার যারা সহকর্মীরা আছেন, সাথে সাথে সেই কাজটা আমরা করি। এবং প্রণববাবু ওনার প্রারম্ভিক ভাষণে সেই কথাটা কিন্তু উনি বলেছেন, এবং সেটা যখন আমরা বারবার বলছি আইন শৃঙ্খলা, রাজীববাবু বলেছেন ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন সর্বভারতীয় স্তরে আপনি 28টা রাজ্যের মধ্যে যদি দেখেন নিচের দিক দিয়ে এখন 3য় স্থানে আমরা। যদিও বিরোধীরা হইচই করে এখানে আইনের শাসন নেই। এখন তো আপনাদের এই ধরনের চ্যানেলের কারণে কিছু একটা ছোট সংবাদও ব্রেকিং নিউজে প্রায় খালি এইগুলোই দেখানো, এই মুখ হয়ে গেছে তে মুখ হয়ে গেছে। তারপরে একবার আপনারা চিন্তা করুন, সারা ভারতবর্ষে সমস্ত ইভেন নর্থ ইস্টার্ন জোনে যেসব ঘটনা আমরা শুনি সেই তুলনায় ত্রিপুরাতে কিচ্ছু না। কিন্তু এখন দেখতে হবে সেই কাজ, তার যে ঘটনা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি কিনা। আমরা সাথে সাথে তার অ্যাকশন নিচ্ছি, সাজাও হচ্ছে, এবং সেটাই উচিত। আমরা পার্টি করে সরকারে এসেছি, কিন্তু সরকারে আসার পরে কিন্তু আমরা সব মানুষের সেটা আমরা বজায় রাখার চেষ্টা করি, এবং সেটা আমরা আগামী দিনেও করব। তবেই মানুষের প্রতি আমাদের বিশ্বাস আসবে, আর বিশ্বাস থাকলে আমাদের যে সরকার আগামী দিনেও এই সরকার থাকবে, এবং সেইভাবে আমরা কাজ করতে চাই। আজকে যারা শারদ সম্মান যারা পুরস্কৃত হবেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। অত্যন্ত ভালো জিনিস, যারা ক্লাব কর্তৃপক্ষরা যারা এখানে এসছে তাদেরকে আমি বলবো তাদের একটা বিরাট গুরুত্ব সমাজের প্রতি রয়েছে। আজকে নেশামুক্ত ত্রিপুরাই হোক, এখানে আমাদের সাফাই অভিযানই হোক, স্বচ্ছ ভারত অভিযান হোক, সব বিষয়ে ওনারা যত বেশি এর মধ্যে ইনভলভমেন্ট হবে, আপনার চারা গাছ লাগানোই হোক, সব জায়গার মধ্যেই এইগুলো যদি আপনারা করেন, আর আমরা যদি মনে করি যে না এটা আমার কাজ না সরকারের কাজ, তাহলে সমাজ কোনোদিন আমাদের সরকার একার পক্ষে সেটা সম্ভব নয়। 12 থেকে এই চ্যানেল তার যাত্রা শুরু হয়, এখনো সেটা চলছে, এবং এই চ্যানেল সম্পর্কে এখানে ছোট্ট ভিডিও মাধ্যমে আমাদের অনেক কিছু আমাদের জ্ঞাতার্থে এনেছে। তার থেকেও বেশি আমরা জানি এই চ্যানেল সম্পর্কে। আমার প্রণববাবুর সাথে আমরা সিটিজেন ফোরাম করেছিলাম, আমার এখনো মনে আছে। তো আমরা ভেবেছিলাম এই সিটিজেন ফোরামের মাধ্যমে যে আগের যে গভর্নমেন্ট আছে তাকে আমরা পাল্টিয়ে দেব। অনেক চেষ্টা হলো, কিন্তু দেখলাম যে ওই ফোরাম থেকে কিছুই হবে না। তো যাই হোক, অনেক বিষয়ে আমরা অনেক জায়গায় গেছি, অনেক আন্দোলনও করেছিলাম, তো শেষ পর্যন্ত রাজনীতিতে এলাম। তো বহুদিন ধরে শুধু সিটিজেন ফোরাম যখন আমরা গঠন করি তার আগের থেকেও প্রণববাবুর সাথে আমার পরিচয়। তো এরকম একটা দিনে, বিশেষ করে আজকে আমরা জানি যে ন্যাশনাল প্রেস ডে আজকে, তো আমি এই উপলক্ষে সমস্ত সাংবাদিক, সংবাদকর্মী এবং সংবাদ জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সবাইকে আমি অসংখ্য শুভ কামনা জানাচ্ছি আমি। এবং আমরা দেখেছি 2018-র আগে যে এই চ্যানেল চালাতে গিয়ে কত ঘাত প্রতিঘাতের মাধ্যমে পড়ে গিয়েও যেভাবে এই চ্যানেল নিজেকে টিকিয়ে রেখেছে, এবং সত্যনিষ্ঠার যে খবর
এই চ্যানেলের মাধ্যমে সবসময় ওনারা দিয়েছেন। এখানে আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজি বলেছেন যে ব্রেকিং নিউজ। সত্যিই সবসময় আমরা বসে থাকতাম কি ব্রেকিং নিউজ, এখনও চলছে ব্রেকিং নিউজ। তো ভালো ভালো নিউজ আমরা দেখতে পাই সমাজের জন্য। শুধু হেডলাইন্স ত্রিপুরা এখন আমি যা দেখছি সমস্ত চ্যানেলগুলো এই কাজটা করছে, শুধু খবর পরিবেশন না, অন্যান্য বিভিন্ন সামাজিক কাজেও ওনারা এখন কাজ করছেন। আজকের যে শারদ সম্মান প্রদান সেটাও একটা বিশেষ কাজ আমি বলবো। এবং শুধু সংবাদ পরিবেশন শুধু না, আমাদের সমাজকে গঠনের জন্য ওনারা আরও বেশি করে যদি এগিয়ে আসেন, আমাদের হয়তোবা সরকারে আমরা আছি, আমাদেরও ভুল ত্রুটি থাকবে এবং সেগুলো ধরিয়ে দেওয়াও কিন্তু কর্তব্য। কিন্তু সেগুলো ধরতে গিয়ে আবার বিশেষ কাউকে এটা আমাদের মধ্যে আমরা হিউম্যান বিং, কাউকে অনেক সময় আমরা মনে করি যে ওনাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বা তাকে একটু নিচু দেখাতে হবে, এই ধরনের একটা মানসিকতা আমি দেখি। তো এর থেকে আমাদের কিন্তু এগুলো আমাদেরও কর্তব্য যে আমরা আসলে আমরা কি চাই, আমরা যাতে উই শুড নট বি ফোকাস ফর পার্টিকুলার পার্সন। যিনি যে মানুষের জন্য কাজ করছে তাদেরকেও আমাদের দেখানোর দরকার। এরা ব্যালেন্স করে কাজ করলে হবে না, ব্যালেন্স করে কোনোদিনই হবে না। যেটা সত্য, আমি সত্যনিষ্ঠ Hadi. মিলে জিল্লা হ্যাঁ আরে ওই তুমি একটু পিছিয়ে প্লিজ পিছিয়ে lama সাথে তুমি ওপরে ছিলাই ওকে কবো dari pos anak bahkan kan bisa pakai kabel ini get down one by one sini reporter bhai ওই নিচে গিয়ে আইও বাবা সার ওই সারও আছে নিচে চলো এগিয়ে থাকে আনছি এগিয়ে তুমি গিয়া বসান হ্যাঁ হ্যাঁ বাহ এই তুই সিরিয়াল চলো বড় বাবু
ওই চলো orang मा फारिना थांनाय 17 तारिखाव कायसे बुरै गादा बन्दकनि बुलेट इंजुरि इंगै हस्पिटालाव सफैया ओमफ्राय आबुनि खबर माने जों बंदंनि बरवाय मालाय सोंनि साइमोन गाजे अब कायसे गादा बन्दक ककजाखा yang थाइसु गुवाथाय कायसे जागा आबुनि कासाकासि एरियाव bolong बिसिङाव आथ्रमुरा पाहाराव ओमफ्राय आबुनि अनुसारे जे नांनाय बुरै सपना देवरमानि बुसायनि आं हयতো जों कायसे कमप्लेन नावै केस रेजिस्टार खाय तदন্ত खायखा तदন্ত खायमानि परे जों साइमानखा जे सन्दीप देवरमानि हुगसाया गटनांमानि होनै ओमफ्राय जों जथाथ सन्दीप देवरमानो आंनि इनफरमेशन थ्रु खबर माने जों बनो तिनि बुङो डिटेन खायै बनो इन्ट्रोगेसन खायखा खायमानि परे बो सिगार खायखा सिगार खायमानि परे बते बो सागा जे बो एग्जीक्यूटिव मेजिस्ट्रेट बसाङो बो बक्तिबर रबायखा ब्लकनि दुइजन इन्डिपेन्डेन्ट उइटिंस दङ आजाराव ओंगा बरुमन बरे बो सागा जे बो कंमानि सिलाय आबो बो बति खायमानि सागा ओंगा बो न संगासिनि पुलिस बदल लाङो जन तु फायै एग्जीक्यूटिव मेजिस्ट्रेट दुइजन इन्डिपेन्डेन्ट उइटनेस बति फायै ओ जागाव तु फायै बो बलङो खुजाक बो खुइतनमानि आव सिलाय बन दिखाय दि देखा आवन बगै सोंथिनाव सपायखा सिलायनाबो जों दिको बारि खाय सिस खायति हेबैया एसडिपि सार सामने जे प्राय समयनो हुकनि थाइसु ममै खदों मावो माने अब हाय आबनि बागैनो बो बैयावनो कगो हनै साइर जाका जे आरो बो कासा हुक हायमा दङ आरो दिखला हुक हायमा जागाव गोबां बर प्राय समयन फाफायै हरबो साना जरा फुं आबो इरेगुलार टाइम सायाम थाय खखक जागै दङ ओंगे बो जे पुरु करि हनै खखक पायो बर मालिक करि न बरंके आबन बो जलिमान बागै सायाबो बिनिया कासा गाडा बन्दक तंमानि ओंगा दिना 14 तारिख सारिगो बर बुरि खरतम हाबलायजा बिनि हुगो हाबै मिखिदों खगै तंलायमानि नुगै बो बरनो बाथाक दिहमान बर खारका आंगा बआफोर कगै दिखा बिनि आंनि जे सिलाय दंमाबाय हमति हाय गटना दियाबो স্যার কি বিষয়ে আজকে এখানে টিম দিয়ে আসতে হয় অ্যাকচুয়ালি আপনারা জানেন যে গত 14 তারিখ সন্ধ্যা 7:30 নাগাদ আমাদের মুঙ্গিয়াগামী বড়বাবুর কাছে একটা ইনফরমেশন আসে যে মুঙ্গিয়াগামী তুই বাকলাইর ভেতরে ড্যান্স গভীর অরণ্যে থাইসুক ওয়াথাই কাছাকাছি একটা জায়গাতে স্বপ্না দেববর্মা স্বামী হিসে বিশ্বমোহন দেববর্মা উনি প্রজেক্টাইল গাদা বন্দুকের গুলিতে আহত হয়েছে ওনার সাথে আরও দুইজন মহিলা ছিল তো তারপর ওনাকে ওই মহিলারা ওনাকে ওইখান থেকে রেস্কিউ করে তারপরে মুঙ্গিয়াগামী হসপিটালে আনছে মুঙ্গিয়াগামী হসপিটালে আনার পর যখন খবর পায় সাথে সাথে মুঙ্গিয়াগামী থানার বড়বাবু গৌতম দেববর্মা ওখানে যান এবং গিয়ে তাৎক্ষণিকভাবে একটা যে স্বপ্না দেববর্মা ওনার স্বামীর কাছ থেকে একটা রেকর্ডেড কমপ্লেন রেজিস্টার করেন এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের মুঙ্গিয়াগামীতে একটা কেস রেজিস্টার হয় 20/2024 মুঙ্গিয়াগামী 307/25/27 আর্মস অ্যাক্টের উপরে তো এটার পরে কালকে ঘটনার পরে সাথে সাথেই আমরা এখানে পিউতে ওই দিন রাত্রেই আসি 14 তারিখ তারপরে বড়বাবু ওনার আউটস্ট্যান্ডিং ইন্টেলিজেন্সের মাধ্যমে উনি গোপন খবরের ভিত্তিতে একটা ইন্টেলিজেন্স ইনপুট আসে যে এখানে সন্দিরাম দেববর্মা বাবার নামটা কি বাবার নাম শ্রী ক্ষীরোদ দেববর্মা তুই ব্যাকলার এখানে
তার জুমের ভেতরেই ঘটনাটা হয়েছে এবং সন্ধিরাম দেববর্মা এই ঘটনাটাতে জড়িত। অ্যাকর্ডিংলি আমাদের ইন্টেলিজেন্স ইনপুটস এবং এভিডেন্সের উপরে তখন সন্ধিরাম দেববর্মাকে আমরা আটক করি এবং আটক করে তাকে আমরা ইন্টারোগেশন করি। ইন্টারোগেশনে সে স্বীকার করে যে তার জুমে প্রতি বছরই তার জুমের ভেতরে বিভিন্ন এলাকার মানুষ এসে রাতের বেলা, সন্ধ্যার সময়, দিনের বেলা বিভিন্ন সময় তার জুমের যে কষ্টার্জিত ফসল চুরি করে নিয়ে যায়। তো 14 তারিখও সে এরকমভাবেই পাহারা দিচ্ছিল এবং তখন এই যে মহিলা স্বপ্না দেববর্মা উনি এবং ওনারা নাকি তার জুমে, ওর বক্তব্য, ওনারা নাকি তার জুমে গিয়ে তার যে ফসল চুরি করতে চেয়েছিল তখন সে তাদেরকে তার পজিশনে থাকা গাদা বন্দুক থেকে গুলি করার পরে যখন সে দেখে যে স্বপ্না দেববর্মা আহত হয়েছে সে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে তাকে আমরা জিজ্ঞাসা করি যে তুমি কোথায় বন্দুকটা রেখেছো, তখন সে বলেছে যে জুমের পাশেই একটা জঙ্গলের ভেতরে সে লুকিয়ে রেখেছে। তখন আমরা তার কাছে আমরা জানতে চাই যে তুমি বন্দুকটা যেখানে ঘটনাটা করেছো সেই জায়গাটা বন্দুকটাকে দেখাতে পারবে কিনা। তখন সে বলল যে হ্যাঁ, আমাকে নিয়ে গেলে আমি দেখিয়ে দিতে পারবো। তখন সাথে সাথে আমরা SDM তেলিয়ামোড়াকে রিকুইজিশন দিয়েছে বড়বাবু যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করার জন্য, এবং পাশাপাশি বড়বাবু মুঙ্গিয়াগামী ব্লকের বিডিওকে রিকুইজিশন দিয়েছে 2 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ব্লকের থেকে দেওয়ার জন্য। তো তখন ওনারা আসে, ওনাদের সামনে তাকে পুনরায় ইন্টারোগেশন করা হয় এবং তার ডিসক্লোজার স্টেটমেন্ট রেকর্ড করা হয় এবং সম্পূর্ণ তার ডিসক্লোজার স্টেটমেন্টটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস মহাশয় এবং 2 জন ব্লকের আধিকারিকের সামনে আমরা সেটা রেকর্ড করি এবং তারপরে সে আমাদেরকে লিড করে নিয়ে আসে যে ঘটনাস্থলে, এবং ঘটনাস্থলে পরে পাশাপাশি যেই জায়গাটাতে গভীর জঙ্গলের ভেতরে যে জায়গাটাতে সে বন্দুকটা লুকিয়ে রেখেছিল সেখান থেকে সে বন্দুকটা বের করে দিয়েছে এবং আমরা ম্যাজিস্ট্রেট এবং উইটনেসের সামনে রিকভারি করেছি এবং তারপর থেকে আমরা আমাদের কাছে নিয়েছি, এটাকে সিজ করেছি। এটাই মিটিং ডাকো, আমরা সবাই কইতে পারি চুরি করলে শাস্তি দেওয়া হইব। যে বলি রুদ্রপাল বাবু এই বস মিটি দি আরে এটা আমার মাস্টার মানে শিখাইতেছে, তুমি চিন্তাই করো না। লইয়া
এদিকে থার্ড ব্যাটালিয়ান মাত্র ফর্ম হয়েছে ত্রিপুরা রাজ্যে শরীরে আটি আর বল এক করে লাইছে অ্যাকচুয়ালি গত 14 তারিখ বৃহস্পতিবারে সন্ধ্যা প্রায় 7টা নাগাদ মুঙ্গিয়াগামীর যে ওসি গৌতম দেববর্মা তার কাছে একটা খবর আছে হাসপাতালে একটা গানশট ইনজুর ওমেন আইসি ট্রিটমেন্টের জন্য। তখন সাথে সাথে সেই ইনফরমেশনটা পাইয়া হাসপাতালে গেছে। মুঙ্গিয়াগামী হাসপাতালে যাওয়ার পরে দেখে যে স্বপ্না দেববর্মা, ওনার স্বামীর নাম হচ্ছে বিশ্বমোহন দেববর্মা, ভদ্রমহিলার ঘাড়ের কানের নিচে এই জায়গাতে একটা প্রজেক্টাইল ফায়ার আর কি, মানে দাদা বন্দুকের গুলির একটা আঘাতের চিহ্ন আছে। তখন ওনার সাথে আরো 2জন মহিলা ছিল, নমিতা দেববর্মা আর শুক্লা রানী দেববর্মা করে 2জন মহিলা ওনার সাথে ছিল। তো ওখানে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করার পরে জানা গেল যে ওই দিন 14 তারিখ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনুমানে একটা নাগাদ ওনারা 3জন, যে স্বপ্না দেববর্মা, নমিতা দেববর্মা, শুক্লা রানী দেববর্মা, 3জনই 18 মুড়া জঙ্গলে গেছে, যে জঙ্গলের যে সবজি প্লাস জঙ্গলের আলু এগুলি কালেকশন করার জন্য। তো সেখানে যাওয়ার পর তারা বেশ কিছু কালেকশন করছে বিভিন্ন জায়গাতে। তারপর ওখানে একটা লাস্ট ড্যান্স ফরেস্টের এদিকে একটা জায়গা, এটাকে গ্রামীণ মানুষ ওই এলাকার মানুষের যেটা কয় থাইচুক ওয়াথাই একটা জায়গা, থাইচুক ওয়াথাই একটা জায়গার পাশে একটা জুমের পাশে যখন গেছে তখন 4টা নাগাদ হঠাৎ করে একটা গুলির শব্দ শুনছে। গুলির শব্দ শোনার লোকগুলো লক্ষ্য করে দেখছে যে স্বপ্না দেববর্মা উনি গুলিতে আহত হয়েছে। তার সাথে সাথে তাৎক্ষণিকভাবেই ওই ওনার সাথে যে থাকা যে 2জন মহিলা, নমিতা দেববর্মা, ওনাকে রেস্কিউ করে হসপিটালে আনছে। তো হসপিটালে ওনার সিচুয়েশনটা যখন দেখা গেল যে খুবই অ্যালার্মিং, তখন ওনাকে জীবিতে রেফার করলো মুঙ্গিয়াগামী হসপিটাল থেকে। আর পাশাপাশি মুঙ্গিয়াগামীর ওসি স্বপ্না দেববর্মার যে স্বামী বিশ্বমোহন দেববর্মা, ওনার থেকে একটা রেকর্ডেড কমপ্লেন করলো, একটা স্পেসিফিক কেস রেজিস্টার করলো আর্মস অ্যাক্ট ক্লাস 307 এর উপরে, যেটা মুঙ্গিয়াগামীর কেস নম্বর হচ্ছে 20/2024। তারপরে আমাকেও জানাইলো ঘটনাটার সাথে সাথে আমিও স্পটে গেলাম। স্পটে গিয়ে সেটা আজকে 2 দিন ধরে। তো মুঙ্গিয়াগামীর ওসি দুর্দান্ত মানে ইন্টেলিজেন্সের কারণে আমাদের কাছে একটা এভিডেন্স বেস একটা খবর আইলো যে এখানে সন্ধিরাম দেববর্মা 2 বাকলাই, যে জায়গাটাতে ঘটনা হয়েছে এটার পাশে ওনার একটা জুম আছে, এবং সন্ধিরাম দেববর্মা এই ঘটনাটার সাথে জড়িত থাকতে পারে। তো এই ইন্টেলিজেন্স প্লাস আমাদের সার্কামস্ট্যান্স এভিডেন্সের টেকনিকের উপরে আমরা সন্ধিরামকে আজকে ডিটেইন করা হয়েছে। কোথা থেকে তাদের আটক করা হয়েছে? সন্ধিরাম দেববর্মাকে তার বাড়ি থেকে তুলে আনা হয়েছে। তার বাড়ি কোন জায়গাতে? ত্রিবাকলাই। তো সন্ধিরাম দেববর্মাকে ডিটেইন করার পরে তাকে ইন্টারোগেশন যখন করা হলো, তখন ইন্টারোগেশনের সময় সে স্বীকার করলো ঘটনাটা। তো স্বীকার করার পরে দিয়ে সে যখন ঘটনা স্বীকার করলো, তাৎক্ষণিকভাবে আমরা তেলিয়ামোড়ার SDM-কে রিকুইজিশন দিলাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে দেওয়ার জন্য। পাশাপাশি আমরা মুঙ্গিয়াগামী ব্লকের BDO-কে রিকুইজিশন দিলাম আমাদেরকে 2জন গভর্নমেন্ট এমপ্লয়ি প্রোভাইড করার জন্য ইন্ডিপেন্ডেন্ট উইটনেস। তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস এবং ব্লকের 2জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে তার ডিসক্লোজার স্টেটমেন্টটা ভিডিওগ্রাফ করা হইলো, যে সে যে ঘটনাটা কেন করছে, কি আসলে কি বিষয় সেটা সে ডিটেল করলো। তারপরে তাকে এখানে ম্যাজিস্ট্রেটের সামনে জিজ্ঞাসা করা হলো যে তুমি যে আর্ম দিয়ে গুলি করছো এগুলো যে জঙ্গলের ভেতরে সে লুকিয়ে রাখছে, এবং তখন তাকে জিজ্ঞাসা করলো আর্মসটা যেখানে লুকিয়ে রাখছো বা যেভাবে তুমি ঘটনাটা করছো সেটা কি তুমি দেখাতে পারবে? তখন সে বললো দেখাতে পারবো, তাকে নিয়ে গেলে সে আর্মসটা বের করে দিতে পারবে। তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনেই তার নেতৃত্বে সেই আমাদেরকে লিড করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমরা ওই 18 মুড়া গভীর জঙ্গলের ভেতরে একটা এরকম উঁচু পাহাড়ের আনারস বাগানের ভেতর থেকে সে এটা বের করে দিল আর কি। কি কারণে মূলত কিছু জানা গেছে কি কারণে মূলত এই ঘটনা? তাকে যখন আমরা ইন্টারোগেশন করছি এবং তার যে ডিসক্লোজার স্টেটমেন্টটা, তার বক্তব্য অনুসারে হচ্ছে তারা খুব কষ্ট করে ওইখানে জুমের চাষ করে, এবং জুম চাষটা করার পরে গত বছরও তার জুমের থেকে প্রতিনিয়ত যে সবজিগুলি তারা যে জুমে সবজিগুলি করে এই মানুষ চুরি করে নিয়ে যায়। তো এটা এবছরও তার জুমের সবজি এরকম প্রতিদিনই কেউ বেগুন বা কেউ মরিচ এরকম বিভিন্ন জিনিস তার প্রতিদিনই তার চুরি হইতেছে। তো কালকে
যখন 14 তারিখও সে জুমের ভেতরেই পাহারা দিতে আছে, যে এরকম প্রতিদিন যখন উঠতেছে, তখন সে যখন দেখছে যে এই মহিলারা তার জমির বিকাশে সবজি কালেকশন করতেছে, তখন তার মানে রাগ আর কন্ট্রোল করতে পারছে না, এবং তার পজে একটা ইলিগেল কান্ট্রিমেড গান ছিল, সেটা থেকে ফায়ার করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই আগরতলা বিশেষ করে কলকাতা রুটের বিমান ভাড়া নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে অনেক নিউজ সেখানে পরিবেশিত হয়েছে, এবং প্রত্যেকের মধ্যেই এটা একটা বহু চর্চিত বিষয়। বিধানসভার ভেতরেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্রে এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার, তো স্বাভাবিকভাবেই বিমান ভাড়া কেন বৃদ্ধি পাবে। আমরা বারবার বিভিন্ন সাংবাদিক বৈঠকে, বিভিন্ন অনুষ্ঠানে, সংবাদ মাধ্যমে আমরা বলেছি, বিধানসভার ভেতরেও বলেছি, কিন্তু আজকে অফিসিয়ালি আমরা আপনাদেরকে বলছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যেটা দেখুন সম্পূর্ণভাবে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয়, যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ভাড়া, মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলে নয়, সেটা ডিকন্ট্রোল। এবং ডিজিসিএ, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, ডিজিসি এর অধীন TMU, তারিফ মনিটরিং ইউনিট বলে একটা সংস্থা রয়েছে, যারা প্রতিনিয়ত সারা দেশে এই বিমান ভাড়া যে ফ্লাকচুয়েশন, ভাড়া বাড়া বা ভাড়া কমা, সেই বিষয়ে রেগুলার মনিটরিং তারা সেখানে নজর রাখে বা সার্ভেলেন্স করে থাকেন, মনিটরিং করে থাকেন। কিন্তু সে কথা মাথায় রেখেও আমরা অনেকবার রাজ্য সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে, কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরে আমরা অনেকবার চিঠি লেখালেখি করেছি, আপনারাও সেটা জেনেছেন, সংবাদ মাধ্যমে সেটা এসেছে, কিন্তু প্রতিবারই আমাদেরকে বলা হয়েছে যে যে ফেয়ার বাকেট থাকে ত্রিপুরা আগরতলা বা আগরতলা কলকাতার যে ভাড়া, দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল, লিমিটের মধ্যে রয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে সংবাদপত্রে এই নিউজগুলো এসছে এবং সারা রাজ্যের জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আগরতলা কলকাতা রুটে কেন এত ভাড়া হবে। স্বাভাবিকভাবে আমাদের এটা একটা রাষ্ট্রবাদী সরকার হিসাবে আমাদের সে দায়িত্ব রয়েছে যে মানুষের মধ্যে যে কনফিউশন, সেই কনফিউশনটা আমাদের দূর করতে হবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে আগরতলা আমাদের ডাইরেক্টর রয়েছেন, ওনাকে ডেকে এনে আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের আধিকারিকরা আমরা বসে মিটিং করেছি এবং আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে এসছে আপনারা দেখবেন, বা আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সাংবাদিক বৈঠকের পরেও আপনারা দেখতে পেন ব্যাপারটা। আসলে ব্যাপারটা এমন না, কোথাও যারা নিউজগুলো করছেন কোথাও একটা গ্যাপ রয়েছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, কোথাও না কোথাও একটা গ্যাপ তাদের রয়েছে। যে জিনিসটা আজকে দূর করার জন্য আমরা সেই প্রচেষ্টা নিচ্ছি। একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং আরেকটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। আমার সঙ্গে যারা রয়েছেন, আমার ডান দিকে আছেন ডাইরেক্টর ইন্ডাস্ট্রি বিশ্বশ্রী বি, আমার বাঁ দিকে আছেন অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, কমিশনার ট্রান্সপোর্ট সুব্রত চৌধুরী মহোদয়, এবং আমার এক্সট্রিম ডান দিকে যিনি আছেন জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রান্সপোর্ট যিনি আছেন বর্তমানে মৈত্রী দেবনাথ মহোদয়। আপনারা জানেন নিশ্চয়ই যে গত কয়েকদিন আগে আমাদের যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে, তাতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে
মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গ্রহণ করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা কর্মচারীদের যে 5% দিয়ে দেওয়া হয়েছিল সেই বিষয়টাও সেখানে আলোকপাত করেছি। তাই অন্য যে বিষয়গুলো ছিল, আমাদের কালী পূজা, ভাতৃদ্বিতীয়া উপলক্ষে অফিস বন্ধ হচ্ছিল, আমরা আপনাদেরকে সেগুলো অবগত করতে পারিনি বা তখন করা সম্ভব হয়ে উঠছে। তো সেই ক্যাবিনেটেরই একটা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের আজকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করব। এবং পাশাপাশি আমাদের ট্রান্সপোর্ট দপ্তরে একটা আলোচনা, যেটা আপনাদের মধ্যে অনেকের মধ্যে, জনগণের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে, সেই বিষয়ে আমরা একটু রেখাপাত করতে চাইছি। তো প্রথমে আমাদের ইন্ডাস্ট্রি যে ডিপার্টমেন্ট, তার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস, ITI যে আমাদের রয়েছে, ইন কোলাবোরেশন উইথ টাটা টেকনোলজিস লিমিটেড। টাটা সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই। টাটা টেকনোলজি, সেই টাটা টেকনোলজির সঙ্গে রাজ্য সরকার নমিনেশন বেসিস আমাদের রাজ্যের যতগুলো ITI রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট 19টা রয়েছে, 19, প্রত্যেকটা ইনস্টিটিউটে টাটা টেকনোলজির সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ওই ITI এর মধ্যে আগামী 5 বছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণের যে আমাদের বর্তমান যে সাবজেক্টগুলো রয়েছে, যে ভোকেশনাল ট্রেনিং যে আমাদের প্রদান করা হয়, তার একটা ব্যাপক আমূল পরিবর্তন করার সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। এতে করে আমাদের বিভিন্ন যে ট্রেড বা ডিসিপ্লিন, তার একটা দীর্ঘদিন ধরে একটা সিস্টেমে চলে আসছে, কিন্তু সারা দেশে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে উনি যে ডাক দিয়েছেন যে স্টার্ট আপ, স্ট্যান্ড আপ, আমাদের মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এই যে জিনিসগুলো, সেগুলো করতে গেলে স্কিলড আমাদের টেকনিক্যাল পার্সন প্রয়োজন। যে আমাদের ত্রিপুরা রাজ্যে গতানুগতিক যে দীর্ঘদিন ধরে যে ট্রেডগুলো, যে ডিসিপ্লিনগুলো আমাদের চলছে ITI গুলোতে, 19টা ITI, তাতে দেখা যাচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে না আমাদের ছেলেরা নিজের পায়ে দাঁড়াতে পারছে, কিছু স্টার্ট আপ করতে পারছে না, বাইরের কোনো কোম্পানি তাদেরকে সেখানে প্লেসমেন্ট বা কাজের জন্য তাদেরকে ডাকছে। সেই জিনিসটা মাথায় রেখে তার আগে এমন অনেক রাজ্য রয়েছে যারা টাটার সঙ্গে সেখানে কোলাবোরেশন করেছে, যেমন কর্ণাটকা, তামিলনাড়ু, আসাম, গোয়া, উত্তরপ্রদেশ, বিহার এবং তেলেঙ্গানা। এই রাজ্যগুলো নমিনেশন বেসিস টাটা টেকনোলজির সঙ্গে জয়েন্টলি কোলাবোরেশন করেছে, যাতে তাদের রাজ্যের যে ITI গুলো রয়েছে সেই ITI গুলোতে টাটা ইনভেস্ট করবে এবং রাজ্য সরকারেরও একটা শেয়ার থাকবে ইনভেস্টমেন্টে। দুজনে যৌথভাবে জয়েন্টলি পরিকাঠামোগত উন্নয়ন করবে এবং উন্নয়নের মাধ্যমে নতুন নতুন টেকনোলজিক্যাল বা নতুন নতুন মেশিনপত্র ব্যবহার করে বহির্রাজ্যে যখন পাস করে বেরোবে, পাস আউট স্টুডেন্ট যারা থাকবে, তাদেরকে যারা নিজের পায়ে নিজে স্টার্ট আপ করতে চাইবে, ব্যবসা করতে চাইবে, করবে। আর একটা বিশাল অংশের ছাত্রছাত্রীরা যারা পাস আউট হবে তাদেরকে বাইরে প্লেসমেন্টে সাহায্য করবে। মেক মাই ট্রিপে দেখতে পারেন আপনি, ismytrip.com এ আপনি দেখতে পারেন অনেকগুলো এমন প্রাইভেট এজেন্সি অনেক রয়েছে। আপনারা এগুলোর মধ্যে দেখুন যে এখন থেকে আগামী 40 দিনে সমস্ত টিকিট আগরতলা টু কলকাতা আপনি বেসিক প্রাইসে আছে বিলো 4000। তো যারা ট্রাভেল করবে তারা তো তাদের নিজেদের একটা প্রিপারেশন বা প্রোগ্রাম থাকে যে আমি ট্রাভেল করব, তো স্বাভাবিকভাবেই আগে থেকে টিকিটটা কেটে রাখতে ভালো। এখন ইমার্জেন্সি পারপাস আমার সাডেনলি আজকে যেতে হবে, সেই সংখ্যাটা কত? একটা ফ্লাইটে আমি যেটা বলেছি 10 থেকে 12টা টিকিট হবে,
কিন্তু 180 সিটার বা 220 সিটার যে ফ্লাইটগুলো আছে বোয়িং বা এয়ারবাসে, তাদের আমি বলেছি 60% টিকিট বেসিক প্রাইসে যায়, তারপর আস্তে আস্তে দামগুলো বাড়তে থাকে এবং দিস ইজ কোম্পানি পলিসি। এবং লাস্টের যে টিকিটগুলো প্রিমিয়াম কাস্টমার, তারা বলে প্রিমিয়াম কাস্টমার হিসেবে তারা চিহ্নিত হয়, যারা আমি আজকে এক্ষুনি কলকাতা যাব, আমি এক্ষুনি টিকিট বুক করলাম, আই উইল বি ট্রিটেড এজ এ প্রিমিয়াম কাস্টমার। তো স্বাভাবিকভাবে রেটটা বেশি দিতে হয়। আর দিস ইজ দ্য কর্পোরেট স্টাইল, কর্পোরেট সিস্টেম, প্রসিজার। তাতে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকে না। কিন্তু বলা হচ্ছে কি, প্রশাসন নির্বিকার, দপ্তর শীতঘুমে, সরকার শীতঘুমে, মানুষের পকেট কাটা হচ্ছে। আমি আহ্বান জানাবো যে এই বিষয়গুলো জেনে দপ্তরকে বা প্রশাসনকে বা ডাবল ইঞ্জিন সরকারকে আপনারা তার বিরুদ্ধে কথা বলবেন। মানুষের মধ্যে কনফিউশন তৈরি করাটা উচিত নয়। মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে এই যে রেটটা এয়ার প্রাইস পেপারে এসছে, মানুষ করেছে, বিধানসভায় উত্থাপন করে দিল, যে কেন্দ্রীয় সরকারকে আপনারা বলছেন না কেন? আমরা অনেক চিঠি দিয়েছি, কিন্তু বারবার আমাকে বা দপ্তরের সেক্রেটারিকে বারবার দপ্তর থেকে, দিল্লি থেকে বলা হচ্ছে যে দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল। কিন্তু আমাদেরও সেখানে আলোচনা চলছিল যে আসলে ঝামেলাটা কোথায় হচ্ছে, তবে কোথাও না কোথাও একটা গ্যাপ আছে। যখন ডাইরেক্টর এয়ারপোর্ট অথরিটির সঙ্গে আমরা বসলাম, সেক্রেটারি, আমি, এডিশনাল সেক্রেটারি, আমরা যখন সবাই বসলাম, বসে যখন আমাদেরকে একটার পর একটা খুলে বের করে দেখানো হচ্ছে যে স্যার आप देखिए 20 दिन बाद, 10 दिन बाद, एक हफ्ता बाद, 25 दिन बाद, 30 दिन बाद आप ये फेयर देखिए, बिलो 4000 लिखा हुआ है, सब बिलो 4000। আপনারাও এখন মোবাইল খুলুন, দেখে নিন, সব দেখবেন 4000 এর নিচে বেসিক প্রাইস বলে সেটাকে। এবং 60% অফ দ্য টোটাল প্যাসেঞ্জার্স একটা ফ্লাইটে বেসিক প্রাইসে থাকে। বাকি যে পার্সেন্টেজটা আস্তে 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 যতই ট্রাভেলের ডেট এগোতে থাকে, যারা কাছাকাছি গিয়ে টিকিটটা কিনে, একদিন আগে, 1.5 দিন আগে, ওই দিনে ডেট অফ জার্নি যেদিন, সেদিন টিকিটটা যারা ক্রয় করে, তাদের রেটটা একটু বেশি দিতে হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মাও আমাদের রাজ্য সরকারের সঙ্গে টাটার সেখানে সম্পন্ন হবে। এবং তাতে করে বলা হয়েছে যে টোটাল 5 বছরের মধ্যে তারা 19টা আইটিআই এর মধ্যে ইনভেস্ট করবে তাদের আপগ্রেডেশনের জন্য, উন্নতির জন্য। আমাদের টোটাল যে খরচ সেটা হবে 570,40,04,774 টাকা। তার মধ্যে টাটা প্রদান করবে 86% অ্যামাউন্ট এবং রাজ্য সরকার প্রদান করবে 14% অ্যামাউন্ট। 14% যে অ্যামাউন্ট, রাজ্য সরকারের যে শেয়ার, সেটা হলো 112,87,75,256 টাকা। আর টাটার যে শেয়ার 86%, সেটা হলো 570,40,04,744 টাকা। এবং টোটাল রাজ্য সরকার এবং টাটা মিলিয়ে খরচ হবে 683,27,80,000 টাকা। অ্যামাউন্টটা ক্লিয়ার হয়েছে সবাই? আরেকবার যদি রিপিট করতে। আমাদের টাটা এবং রাজ্য সরকারের যৌথ কোলাবোরেশন, এটা যৌথ প্রজেক্ট আগামী 5 বছরের জন্য। আপগ্রেডেশন হবে 19টা আইটিআই এবং টোটাল যে খরচ সেটা হচ্ছে 683,27,80,000 টাকা। এর মধ্যে 86% অ্যামাউন্ট শেয়ার হবে টাটা নিজে প্রদান করবে, অর্থাৎ 570,40,04,774 টাকা টাটা প্রদান করবে। আর রাজ্য সরকারের টাকা হচ্ছে 40%। বেশ কিছুদিন ধরেই
আগরতলা বিশেষ করে কলকাতা রুটের বিমান ভাড়া নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে অনেক নিউজ সেখানে পরিবেশিত হয়েছে এবং প্রত্যেকের মধ্যেই এটা একটা বহু চর্চিত বিষয়। বিধানসভার ভেতরেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্রে এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার, তো স্বাভাবিকভাবেই বিমান ভাড়া কেন বৃদ্ধি পাবে। আমরা বারবার বিভিন্ন সাংবাদিক বৈঠকে, বিভিন্ন অনুষ্ঠানে, সংবাদ মাধ্যমে আমরা বলেছি, বিধানসভার ভেতরেও বলেছি, কিন্তু আজকে অফিসিয়ালি আমরা আপনাদেরকে বলছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যেটা দেখুন সম্পূর্ণভাবে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয়, যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ভাড়া, মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলে নয়, সেটা ডিকন্ট্রোল। এবং ডিজিসিএ, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, ডিজিসি এর অধীন টিএমইউ, তারিফ মনিটরিং ইউনিট বলে একটা সংস্থা রয়েছে, যারা প্রতিনিয়ত সারা দেশে এই বিমান ভাড়া যে ফ্লাকচুয়েশন, ভাড়া বাড়া বা ভাড়া কমা, সেই বিষয়ে রেগুলার মনিটরিং তারা সেখানে নজর রাখে বা সার্ভেলেন্স করে থাকেন, মনিটরিং করে থাকেন। কিন্তু সে কথা মাথায় রেখেও আমরা অনেকবার রাজ্য সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে, কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরে আমরা অনেকবার চিঠি লেখালেখি করেছি, আপনারাও সেটা জেনেছেন, সংবাদ মাধ্যমে সেটা এসেছে, কিন্তু প্রতিবারই আমাদেরকে বলা হয়েছে যে যে ফেয়ার বাকেট থাকে ত্রিপুরা আগরতলা বা আগরতলা কলকাতার যে ভাড়া, দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল, লিমিটের মধ্যে রয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে সংবাদপত্রে এই নিউজগুলো এসছে এবং সারা রাজ্যের জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আগরতলা কলকাতা রুটে কেন এত ভাড়া হবে। স্বাভাবিকভাবে আমাদের এটা একটা রাষ্ট্রবাদী সরকার হিসাবে আমাদের সে দায়িত্ব রয়েছে যে মানুষের মধ্যে যে কনফিউশন, সেই কনফিউশনটা আমাদের দূর করতে হবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে আগরতলা আমাদের ডাইরেক্টর রয়েছেন, উনাকে ডেকে এনে আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের আধিকারিকরা আমরা বসে মিটিং করেছি এবং আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে এসছে আপনারা দেখবেন, বা আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সাংবাদিক বৈঠকের পরেও আপনারা দেখতে পেন ব্যাপারটা। আসলে ব্যাপারটা এমন না, কোথাও যারা নিউজগুলো করছেন কোথাও একটা গ্যাপ রয়েছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, কোথাও না কোথাও একটা গ্যাপ তাদের রয়েছে, যে জিনিসটা আজকে দূর করার জন্য আমরা সেই প্রচেষ্টা নিচ্ছি। একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং আরেকটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। আমার সঙ্গে যারা রয়েছেন, আমার ডান দিকে আছেন ডাইরেক্টর ইন্ডাস্ট্রি বিশ্বশ্রী বি, আমার বাঁ দিকে আছেন অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, কমিশনার ট্রান্সপোর্ট সুব্রত চৌধুরী মহোদয়, এবং আমার এক্সট্রিম ডান দিকে যিনি আছেন জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রান্সপোর্ট যিনি আছেন বর্তমানে মৈত্রী দেবনাথ মহোদয়। আপনারা জানেন নিশ্চয়ই যে গত কয়েকদিন আগে আমাদের যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে, তাতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গ্রহণ করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা কর্মচারীদের যে 5% দিয়ে দেওয়া হয়েছিল সেই বিষয়টাও সেখানে আলোকপাত করেছি। তাই অন্য যে বিষয়গুলো ছিল, আমাদের কালী পূজা, ভাতৃদ্বিতীয়া উপলক্ষে অফিস বন্ধ হচ্ছিল, আমরা আপনাদেরকে সেগুলো অবগত করতে পারিনি বা তখন করা সম্ভব হয়ে উঠেছে।
তো সেই ক্যাবিনেটেরই একটা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের আজকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করব, এবং পাশাপাশি আমাদের ট্রান্সপোর্ট দপ্তরে একটা আলোচনা, যেটা আপনাদের মধ্যে অনেকের মধ্যে, জনগণের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে, সেই বিষয়ে আমরা একটু রেখাপাত করতে চাইছি। তো প্রথমে আমাদের ইন্ডাস্ট্রি যে ডিপার্টমেন্ট, তার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস, আইটিআই যে আমাদের রয়েছে, ইন কোলাবোরেশন উইথ টাটা টেকনোলজিস লিমিটেড। টাটা সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই। টাটা টেকনোলজি, সেই টাটা টেকনোলজির সঙ্গে রাজ্য সরকার নমিনেশন বেসিস আমাদের রাজ্যের যতগুলো আইটিআই রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট 19টা রয়েছে, 19, প্রত্যেকটা ইনস্টিটিউটে টাটা টেকনোলজির সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ওই আইটিআই এর মধ্যে আগামী 5 বছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণের যে আমাদের বর্তমান যে সাবজেক্টগুলো রয়েছে, যে ভোকেশনাল ট্রেনিং যে আমাদের প্রদান করা হয়, তার একটা ব্যাপক আমূল পরিবর্তন করার সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। এতে করে আমাদের বিভিন্ন যে ট্রেড বা ডিসিপ্লিন, তার একটা দীর্ঘদিন ধরে একটা সিস্টেমে চলে আসছে, কিন্তু সারা দেশে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে উনি যে ডাক দিয়েছেন যে স্টার্ট আপ, স্ট্যান্ড আপ, আমাদের মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এই যে জিনিসগুলো, সেগুলো করতে গেলে স্কিলড আমাদের টেকনিক্যাল পার্সন প্রয়োজন। যে আমাদের ত্রিপুরা রাজ্যে গতানুগতিক যে দীর্ঘদিন ধরে যে ট্রেডগুলো, যে ডিসিপ্লিনগুলো আমাদের চলছে আইটিআই গুলোতে, 19টা আইটিআই, তাতে দেখা যাচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে না আমাদের ছেলেরা নিজের পায়ে দাঁড়াতে পারছে, কিছু স্টার্ট আপ করতে পারছে না, বাইরের কোনো কোম্পানি তাদেরকে সেখানে প্লেসমেন্ট বা কাজের জন্য তাদেরকে ডাকছে। সেই জিনিসটা মাথায় রেখে তার আগে এমন অনেক রাজ্য রয়েছে যারা টাটার সঙ্গে সেখানে কোলাবোরেশন করেছে, যেমন কর্ণাটকা, তামিলনাড়ু, আসাম, গোয়া, উত্তরপ্রদেশ, বিহার এবং তেলেঙ্গানা। এই রাজ্যগুলো নমিনেশন বেসিস টাটা টেকনোলজির সঙ্গে জয়েন্টলি কোলাবোরেশন করেছে, যাতে তাদের রাজ্যের যে আইটিআই গুলো রয়েছে সেই আইটিআই গুলোতে টাটা ইনভেস্ট করবে এবং রাজ্য সরকারেরও একটা শেয়ার থাকবে ইনভেস্টমেন্টে। দুজনে যৌথভাবে জয়েন্টলি পরিকাঠামোগত উন্নয়ন করবে এবং উন্নয়নের মাধ্যমে নতুন নতুন টেকনোলজিক্যাল বা নতুন নতুন মেশিনপত্র ব্যবহার করে বহির্রাজ্যে যখন পাস করে বেরোবে, পাস আউট স্টুডেন্ট যারা থাকবে, তাদেরকে যারা নিজের পায়ে নিজে স্টার্ট আপ করতে চাইবে, ব্যবসা করতে চাইবে, করবে। আর একটা বিশাল অংশের ছাত্রছাত্রীরা যারা পাস আউট হবে তাদেরকে বাইরে প্লেসমেন্টে সাহায্য করবে। আগরতলা কলকাতা রুটে যদি অনেক প্রাইভেট সংস্থা আপনারা জানেন বিমান চালায়। আমি শুরুতেই বা আগেই বলেছি যে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের অধীন কন্ট্রোল নয়, ইট ইজ অ্যাবসলিউটলি ডিকন্ট্রোলড, এবং যে কোম্পানি বিমান চালায় সেই কোম্পানির অধীন সেই বিমান ভাড়া। প্রতিটা বিমানে 60% যে সিট সেটা বেসিক রেটের উপর থাকে। বেসিক রেট মানে আগরতলা টু কলকাতা বেসিক রেট হচ্ছে বিলো 4000। 60% অফ দ্য টোটাল সিট ক্যাপাসিটি যেটা প্রতিটা বিমানে বেসিক রেটের মধ্যে থাকবে, এটা হচ্ছে নিয়ম এবং এটাই হচ্ছে। বাকি যে কিছু সিট থাকে, যতই আপনার ধরুন আপনি আগামীকালকে কলকাতা যাবেন, আপনি আজকে টিকিট কাটলেন বা আগামীকালকে সকালবেলা টিকিট কাটলেন বা ডেট অফ জার্নি যেদিন সেদিন টিকিট কাটলেন, তখন আপনার ভাড়াটা অটোমেটিক্যালি বেড়ে যায়।
অর্থাৎ ইমিডিয়েটলি যারা যেতে চায় তাদের ভাড়াটা বেড়ে যায়। এমন প্রতিটা বিমানে অ্যাভারেজ আমরা দেখেছি হিসাব করে, প্রতিটা বিমানে 8 থেকে 10টা সিট একটু হাই প্রাইসে সেখানে যায়। অর্থাৎ যদি বেসিক প্রাইস বিলো 4000 থাকে, সেই প্রাইসটা 10টা টিকিট হবে ম্যাক্সিমাম, যে 12 থেকে 15,000-এর মধ্যে যায় যারা লাস্ট মোমেন্টে টিকিটটা কাটে। কিন্তু যারা ওয়েল ইন অ্যাডভান্স টিকিটটা কেটে রাখে, বা 4 দিন 5 দিন আগে টিকিট কেটে রাখে, 3 দিন আগে টিকিট কেটে রাখে, তাদের ভাড়া কিন্তু 4000 থেকে 6000 টাকার মধ্যে সেখানে ফ্লাকচুয়েট করে। মুদ্রা কথা, আগরতলা টু কলকাতা আপনি তৎক্ষণাৎ যারা যেতে চায়, তড়িঘড়ি করে যারা যেতে চায়, এবং ডেট অফ জার্নি, যেদিন তার জার্নি ডেট, তার একদিন আগে বা ওই দিনে যদি সে টিকিট কাটে, তবে এয়ারফেয়ারটা বেশি হয়। কিন্তু তার বাইরে কোন বিমানে আগে থেকে যে টিকিটগুলো বুকিং থাকে, বেসিক প্রাইসে সেই টিকিটগুলো সেখানে তারা বিক্রি করে, এবং বেসিক প্রাইসে বা কম দামের যে টিকিটের যে সুবিধা প্যাসেঞ্জাররা সেটা সুযোগ গ্রহণ করতে পারে। এটা হচ্ছে আসল কথা। প্রমাণ হিসাবে আমি আপনাদেরকে বলছি, ধরুন আপনারা এখন ইন্টারনেট হাতে হাতে, আমাদের অ্যান্ড্রয়েড, আমাদের আইফোন বা বিভিন্ন দামি মোবাইল আপনারা ব্যবহার করেন, আপনারা দেখবেন গো ইবিবো, আপনি দেখবেন এখানে, আপনারা নিজেরা এক্ষুনি চেক করতে পারেন। গো ইবিবো আগামী কন্টিনিউয়াস 40 দিনের ডেটের টিকিট রেটগুলো আপনি দেখবেন, আগরতলা টু কলকাতা আপনি দেখবেন বিলো 4000। আপনি মেক মাই ট্রিপে দেখুন, আগামী 40 দিন, আজকে আমরা নভেম্বরের 16 তারিখ, আপনি 31 ডিসেম্বর অব্দি আপনি দেখুন টিকিটের রেট কি আছে। আগরতলা টু কলকাতা ইট উইল বি বিলো 4000। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়ে গেল সেই মাঙ্গলিক মুহূর্ত, মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। এবার আমরা আজকে এই স্বাগত দিয়ে বরণ করে নিলেন ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার। স্যার একটু স্যার এদিকে দেখেন। থেকে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর এবং পুরো পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন, এবং আগামী দিনে হেডলাইন্স ত্রিপুরা একটি গ্রহণযোগ্য এবং প্রথম শ্রেণীর চ্যানেলে রূপান্তরিত করেছেন। এর জন্য সমস্ত অভিনন্দন জানাচ্ছি, এবং তাদের যে বাৎসরিক শারদীয় উৎসব, সেটা হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল সত্যমেব। আমরা এক ঝলকে দেখে নেব সেই সকল শুভেচ্ছা বার্তা। কিন্তু ভারতে এবং জাতীয় স্তরেও কিন্তু পরিচিতি লাভ করেছে। শুধু পশ্চিমবঙ্গের খবর রাখি, এবং আমি চাইব যে ভবিষ্যতে এদের উত্তরোত্তর আরো মানুষের কাছে। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল সত্যমেব জয়তে। ত্রিপুরার বর্ষপূর্তি এবং রাখা হয়েছে, সেখানে আমার আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু ত্রিপুরা যেভাবে নির্ভীকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে থাকে, আগামী দিনগুলো তো এগিয়ে নিয়ে যাবেন। আজকে এই শুভ দিনের জন্য আবার कराता बहुत ही प्रखर व्यक्ति है, त्रिपुरा के बारे में सोचते हैं, राष्ट्रवादी व्यक्ति हैं, और हेडलाइन। আমি মীনাক্ষী। হেডলাইন্স ত্রিপুরার বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা প্রণবদা এবং তার টিমকে। জন্য একটা জোরে হাততালি, অসাধারণ তাদের এবারের উপস্থাপনা ছিল। বড় বড় সকাল রাখাটা নিপাত কবলাই গ্রাম পুরস্কার তুলে দিলেন স্বামী শুভকরানন্দজি মহারাজ। সাম্প্রতিক ক্লাব বড় ক্লাব
Taklay Matha Osakando পুরস্কার সম্মানে পাচ্ছে সাংবাদিকরা রাজ্যের জনপ্রিয় জবের থেকে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছি। যখনই কোনো জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে, কোনো জায়গায় কিন্তু আমি ছাড় দিইনি। আমি সেই জায়গার মধ্যে ইমিডিয়েটলি আমি অ্যাকশন নিয়েছি। সেটা কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না। কোনো জায়গায় যদি সাংবাদিকের অন্য কোনো কারণে কোনো সমস্যা থাকে তো আইনের পথে চলবে, কিন্তু অ্যাকশন কিন্তু আমি নিয়েছি বারবার। কারণ বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে ওদের একটা সফট টার্গেট কিন্তু সবসময় থাকে। আমি সেই জিনিসটা আমি করি। তখন আমার গোচরে যখন আনেন প্রণববাবু এবং ওনার যারা সহকর্মীরা আছেন, সাথে সাথে সেই কাজটা আমরা করি। এবং প্রণববাবু ওনার প্রারম্ভিক ভাষণে সেই কথাটা কিন্তু উনি বলেছেন। এবং সেটা যখন আমরা বারবার বলছি আইন শৃঙ্খলা, রাজীববাবু বলেছেন ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন সর্বভারতীয় স্তরে আপনি 28টা রাজ্যের মধ্যে যদি দেখেন নিচের দিক দিয়ে এখন 3য় স্থানে আমরা। যদিও বিরোধীরা হইচই করে এখানে আইনের শাসন নেই। এখন তো আপনাদের এই ধরনের চ্যানেলের কারণে কিছু একটা ছোট সংবাদও ব্রেকিং নিউজে প্রায় খালি এইগুলোই দেখানো, এই মুখ হয়ে গেছে তে মুখ হয়ে গেছে। তারপরে একবার আপনারা চিন্তা করুন, সারা ভারতবর্ষে সমস্ত ইভেন নর্থ ইস্টার্ন জোনে যেসব ঘটনা আমরা শুনি সেই তুলনায় ত্রিপুরাতে কিচ্ছু না। কিন্তু এখন দেখতে হবে সেই কাজ, তার যে ঘটনা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি কিনা। আমরা সাথে সাথে তার অ্যাকশন নিচ্ছি, সাজাও হচ্ছে এবং সেটাই উচিত। আমরা পার্টি করে সরকারে এসেছি, কিন্তু সরকারে আসার পরে কিন্তু আমরা সব মানুষের সেটা আমরা বজায় রাখার চেষ্টা করি এবং সেটা আমরা আগামী দিনেও করব। তবেই মানুষের প্রতি আমাদের বিশ্বাস আসবে, আর বিশ্বাস থাকলে আমাদের যে সরকার আগামী দিনেও এই সরকার থাকবে এবং সেইভাবে আমরা কাজ করতে চাই। আজকে যারা শারদ সম্মান যারা পুরস্কৃত হবেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। অত্যন্ত ভালো জিনিস, যারা ক্লাব কর্তৃপক্ষরা যারা এখানে এসছে তাদেরকে আমি বলবো তাদের একটা বিরাট গুরুত্ব সমাজের প্রতি রয়েছে। আজকে নেশামুক্ত ত্রিপুরাই হোক, এখানে আমাদের সাফাই অভিযানই হোক, স্বচ্ছ ভারত অভিযান হোক, সব বিষয়ে ওনারা যত বেশি এর মধ্যে ইনভলভমেন্ট হবে, আপনার চারা গাছ লাগানোই হোক, সব জায়গার মধ্যেই এইগুলো যদি আপনারা করেন। আর আমরা যদি মনে করি যে না এটা আমার কাজ না সরকারের কাজ, তাহলে সমাজ কোনোদিন আমাদের সরকার একার পক্ষে সেটা সম্ভব নয়। 12 থেকে এই চ্যানেল তার যাত্রা শুরু হয়, এখনো সেটা চলছে এবং এই চ্যানেল সম্পর্কে এখানে ছোট্ট ভিডিও মাধ্যমে আমাদের অনেক কিছু আমাদের জ্ঞাতার্থে এনেছে। তার থেকেও বেশি আমরা জানি এই চ্যানেল সম্পর্কে। আমার প্রণববাবুর সাথে আমরা সিটিজেন ফোরাম করেছিলাম, আমার এখনো মনে আছে। তো আমরা ভেবেছিলাম এই সিটিজেন ফোরামের মাধ্যমে যে আগের যে গভর্নমেন্ট আছে তাকে আমরা পাল্টিয়ে দেব। অনেক চেষ্টা হলো, কিন্তু দেখলাম যে ওই ফোরাম থেকে কিছুই হবে না। তো যাই হোক, অনেক বিষয়ে আমরা অনেক জায়গায় গেছি, অনেক আন্দোলনও করেছিলাম, তো শেষ পর্যন্ত রাজনীতিতে এলাম। তো বহুদিন ধরেই শুধু সিটিজেন ফোরাম যখন আমরা গঠন করি তার আগের থেকেও প্রণববাবুর সাথে আমার পরিচয়। তো এরকম একটা দিনে, বিশেষ করে আজকে আমরা জানি যে ন্যাশনাল প্রেস ডে আজকে, তো আমি এই উপলক্ষে সমস্ত সাংবাদিক, সংবাদকর্মী এবং সংবাদ জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সবাইকে আমি অসংখ্য শুভ কামনা জানাচ্ছি আমি। এবং আমরা দেখেছি 2018-র আগে যে এই চ্যানেল চালাতে গিয়ে কত ঘাত প্রতিঘাতের মাধ্যমে পড়ে গিয়েও যেভাবে এই চ্যানেল নিজেকে টিকিয়ে রেখেছে এবং সত্যনিষ্ঠার যে খবর এই চ্যানেলের মাধ্যমে সবসময় ওনারা দিয়েছেন। এখানে আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজি বলেছেন যে ব্রেকিং নিউজ। সত্যিই সবসময় আমরা বসে থাকতাম কি ব্রেকিং নিউজ, এখনও চলছে ব্রেকিং নিউজ। তো ভালো ভালো নিউজ আমরা দেখতে পাই সমাজের জন্য। শুধু হেডলাইন্স ত্রিপুরা, এখন আমি যা দেখছি সমস্ত চ্যানেলগুলো এই কাজটা করছে, শুধু খবর পরিবেশন না, অন্যান্য বিভিন্ন সামাজিক কাজেও ওনারা এখন কাজ করছেন। আজকের যে শারদ সম্মান প্রদান, সেটাও একটা বিশেষ কাজ আমি বলবো। এবং
শুধু সংবাদ পরিবেশন শুধু না, আমাদের সমাজকে গঠনের জন্য ওনারা আরও বেশি করে যদি এগিয়ে আসেন, আমাদের হয়তোবা সরকারে আমরা আছি, আমাদেরও ভুল ত্রুটি থাকবে এবং সেগুলো ধরিয়ে দেওয়াও কিন্তু কর্তব্য। কিন্তু সেগুলো ধরতে গিয়ে আবার কাউকে বিশেষ কাউকে, এটা আমাদের মধ্যে আমরা হিউম্যান বিং, কাউকে অনেক সময় আমরা মনে করি যে ওনাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বা তাকে একটু নিচু দেখাতে হবে, এই ধরনের একটা মানসিকতা আমি দেখি। তো এর থেকে আমাদের কিন্তু এগুলো আমাদেরও কর্তব্য যে আমরা মানে আসলে আমরা কি চাই, আমরা যাতে উই শুড নট বি মানে ফোকাস ফর পার্টিকুলার পার্সন, যিনি যে মানুষের জন্য কাজ করছে তাদেরকেও আমাদের দেখানোর দরকার। এরা ব্যালেন্স করে কাজ করলে হবে না, ব্যালেন্স করে কোনোদিনই হবে না। যেটা সত্য, আমি সত্যনিষ্ঠ Hadi. Birazdan kap. Sakit kumil apa? Apa dah selai? Apa itu kau? Kumil orang. মিলে জিল্লা হ্যাঁ আরে ওই তুমি একটু পিছিয়ে প্লিজ পিছিয়ে lama sakit kumil apa dah selai? Apa itu kau? Yang dari pos tuh, kok Anwar bahkan kan bisa pakai sabun ini? Get down, one by one. Di sini, mana? Reporter baik. ওই নিচে গিয়ে আইও কত সার ওই সারও আছে নিচে চলো এগিয়ে থাকে এগিয়ে তুমি যা বসন হ্যাঁ হ্যাঁ বাহ ওই তুই সিরিয়াল চলো বড় বাবু চলো
orang मा फारिनां थांनाय 14 तारिखआव कायसे बुरै गादा बन्दकनि बुलेट इन्जुरि गै हस्पिटालाव सफैया ओमफ्राय आबुनि खबर माने जों बंदंनि बर'य मालाय सोंनै सायमोन गाजे अब कायसे गादा बन्दक ककजाखा yang थाइसुक वाथाय कायसे जागा आबुनि कासाकासि एरियाव bolong bisingo athramura baharo ओमफ्राय आबुनि अनुसारे जे नांनाय बुरै सपना देवरमानि बुसायनि yang होदे जों कायसे कमप्लेन नावै केस रेजिस्टार खाय तदন্ত खायया तदন্ত खायमानि परे जों सायमानखा जे सन्दीप देवरमानि हुगो साया गटनांमोन होनै ओमफ्राय जों जथाथ' सन्दीप देवरमानो आंनि इनफरमेशन थ्रु खबर माने जों बनो तिनि हुमो डिटेन खायै बनो इन्ट्रोगेशन खायया खायमानि परे बो गो सिगार खायया सिगार खायमानि परे बते बो सागा जे बो एग्जीक्यूटिव मेजिस्ट्रेट बसांगो बो बक्ति बर रबायका ब्लकनि दुजन इन्डिपेन्डेन्ट उइटनेस दङ आजाराव ओंगा बरुमन परे बो सागा जे बो कंगमानि सिलाय आबो बो बति खायनायनि सागा ओंगा बो न संगासिनि पुलिस बदल लाङो जों तु फायै एग्जीक्यूटिव मेजिस्ट्रेट दुजन इन्डिपेन्डेन्ट उइटनेस बति फायै ओ जागाव तु फायै बो बलंगो खुजाक बो खुइतन माने सिलाय बन दिखाय दि देखा आवन बगे सोंदिनो सपायका सिलायनो बसं रिकभारि खाय सिस खायति हेबेगा एसडिपि सार सामने जे प्राय समयनो हुकनि थाइसुम मैखोदों मावो माने अब हाय आबनि बागैनो बो बैयावनो कगोनि सायर जाका जे आरो बो कासे हुक हैमा दङ आरो दिखला हुक हैमा जागाव गोबां बर प्राय समयन फाफायै हरब साना जरा फुं आबो इरेगुलार टाइम सायाम जे खखजागै दङ ओंगे बो जे फुरु करि हंगाय खखपायु बरं मालिक करि न बुरुंके आबन बय बो जलिमान बागै साबो बिनिया कासे गादा बन्दक तंमानि ओंगा दिनो 14 तारिख सारिगो बरक बुरि प्रग्राम हाबलायजा बिनि हुगो हाबै मिखिदों खगै तंनाय मानि नुगै बबरनो बाथाक दिहमान बरक खारका आंगा बाफोर खगै दी का बिनि आं जे सिलाय दङ बाय हमदि हाय गटना दियाबो স্যার কি বিষয়ে আজকে এখানে টিম নিয়ে আসতে হয় অ্যাকচুয়ালি আপনারা জানেন যে গত 14 তারিখ সন্ধ্যা 7:30 নাগাদ আমাদের মুঙ্গিয়াগামী বড়বাবুর কাছে একটা ইনফরমেশন আসে যে মুঙ্গিয়াগামী তুই বাকলাইয়ের ভেতরে ড্যান্স গভীর অরণ্যে থাইসুক ওয়াথাইয়ের কাছাকাছি একটা জায়গাতে স্বপ্না দেববর্মা স্বামী হিসেবে বিশ্বমোহন দেববর্মা উনি প্রজেক্টাইল গাদা বন্দুকের গুলিতে আহত হয়েছে ওনার সাথে আরও 2 জন মহিলা ছিল তো তারপর ওনাকে ওই মহিলারা ওনাকে ওইখান থেকে রেস্কিউ করে তারপরে মুঙ্গিয়াগামী হসপিটালে আনছে মুঙ্গিয়াগামী হসপিটালে আনার পর যখন খবর পায় সাথে সাথে মুঙ্গিয়াগামী থানার বড়বাবু গৌতম দেববর্মা ওখানে যান এবং গিয়ে তাৎক্ষণিকভাবে একটা যে স্বপ্না দেববর্মা ওনার স্বামীর কাছ থেকে একটা রেকর্ডেড কমপ্লেন রেজিস্টার করেন এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের মুঙ্গিয়াগামীতে একটা কেস রেজিস্টার হয় 20/2024 মুঙ্গিয়াগামী 307/25/27 আর্মস অ্যাক্টের উপরে তো এটার পরে কালকে ঘটনার পরে সাথে সাথেই আমরা এখানে পিউতে ওই দিন রাত্রেই আসি 14 তারিখ তারপরে বড়বাবু ওনার আউটস্ট্যান্ডিং ইন্টেলিজেন্সের মাধ্যমে উনি গোপন খবরের ভিত্তিতে একটা ইন্টেলিজেন্স ইনপুট আসে যে এখানে সন্দিরাম দেববর্মা বাবার নামটা কি ক্ষীরোদ দেব বাবার নাম শ্রী ক্ষীরোদ দেববর্মা তুই দেখলে এখানে তার জুমের ভেতরেই ঘটনাটা হয়েছে এবং সন্দিরাম দেববর্মা এই ঘটনাটাতে জড়িত অ্যাকর্ডিংলি আমাদের ইন্টেলিজেন্স ইনপুটস এবং এভিডেন্সের উপরে তখন সন্দিরাম দেববর্মাকে আমরা আটক করি এবং আটক করে তাকে আমরা ইন্টারোগেশন করি এবং ইন্টারোগেশনে সে স্বীকার করে যে তার জুমে প্রতি বছরই তার জুমের ভেতরে বিভিন্ন এলাকার মানুষ এসে রাতের বেলা সন্ধ্যার সময় দিনের বেলা বিভিন্ন সময় তার জুমের যে কষ্টার্জিত ফসল চুরি করে নিয়ে যায় তো 14 তারিখেও সে এরকমভাবেই পাহারা দিচ্ছিল এবং তখন এই যে মহিলা স্বপ্না দেববর্মা উনি এবং ওনারা নাকি তার জুমে ওর বক্তব্য ওনারা নাকি তার জুমে গিয়ে তার যে ফসল চুরি করতে চেয়েছিল তখন সে তাদেরকে তার পজিশনে থাকা গাদা বন্দুক থেকে গুলি করার পরে যখন সে দেখে যে স্বপ্না দেববর্মা আহত হয়েছে সে সেখান থেকে পালিয়ে যায় তারপরে তাকে আমরা জিজ্ঞাসা করি যে তুমি কি কোথায় বন্দুকটা রেখেছো তখন সে বলেছে যে জুমের পাশেই একটা জঙ্গলের ভেতরে সে লুকিয়ে রেখেছে তখন আমরা তার কাছে আমরা জানতে চাই যে তুমি বন্দুকটা যেখানে ঘটনাটা করেছো সেই জায়গাটা বন্দুকটাকে দেখাতে পারবে কিনা তখন সে বলল যে হ্যাঁ আমাকে নিয়ে গেলে আমি দেখিয়ে দিতে পারবো তখন সাথে সাথে আমরা এসডিএম তেলিয়ামোড়াকে রিকুইজিশন দিয়েছে বড়বাবু যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করার জন্য এবং পাশাপাশি বড়বাবু মুঙ্গিয়াগামী ব্লকের বিডিওকে
রিকুইজিশন দিয়েছে 2 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ব্লকের থেকে দেওয়ার জন্য। তো তখন ওনারা আসে, ওনাদের সামনে তাকে পুনরায় ইন্টারোগেশন করা হয় এবং তার ডিসক্লোজার স্টেটমেন্ট রেকর্ড করা হয় এবং সম্পূর্ণ তার ডিসক্লোজার স্টেটমেন্টটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস মহাশয় এবং 2 জন ব্লকের আধিকারিকের সামনে আমরা সেটা রেকর্ড করি এবং তারপরে সে আমাদেরকে লিড করে নিয়ে আসে যে ঘটনাস্থলে, এবং ঘটনাস্থলে পরে পাশাপাশি যেই জায়গাটাতে গভীর জঙ্গলের ভেতরে যে জায়গাটাতে সে বন্দুকটা লুকিয়ে রেখেছিল সেখান থেকে সে বন্দুকটা বের করে দিয়েছে এবং আমরা ম্যাজিস্ট্রেট এবং উইটনেসের সামনে রিকভারি করেছি এবং তারপর থেকে আমরা আমাদের কাছে নিয়েছি, এটাকে সিজ করেছি। মিটিং ডাকো, গ্রামের সবাই কইতে চুরি করলে শাস্তি দেওয়া হয়। রুদ্রপাল বাবু, দিদি এটা আমার মাস্টার শিখাইতেছে, তুমি চিন্তাই করো না। লইয়া থার্ড ব্যাটালিয়ান মাত্র ফর্ম হয়েছে ত্রিপুরা রাজ্যে, শরীরে হাঁটি আর বল এক করে লাইছি। অ্যাকচুয়ালি গত 14 তারিখ বৃহস্পতিবারে সন্ধ্যা প্রায় 7টা নাগাদ মুঙ্গিয়াগামীর যে ওসি গৌতম দেববর্মা তার কাছে একটা খবর আছে হাসপাতালে একটা গানশট ইনজুর ওমেন আইসি ট্রিটমেন্টের জন্য। তখন সাথে সাথে সেই ইনফরমেশনটা পাইয়া হাসপাতালে গেছে। মুঙ্গিয়াগামী হাসপাতালে যাওয়ার পরে দেখে যে স্বপ্না দেববর্মা, ওনার স্বামীর নাম হচ্ছে বিশ্বমোহন দেববর্মা, ভদ্রমহিলার ঘাড়ের কানের নিচে এই জায়গাতে একটা প্রজেক্টাইল ফায়ার আর কি, মানে গাদা বন্দুকের গুলির একটা আঘাতের চিহ্ন আছে। তখন ওনার সাথে আরো 2 জন মহিলা ছিল, নমিতা দেববর্মা আর শুক্লা রানী দেববর্মা করে 2 জন মহিলা ওনার সাথে ছিল। তো ওখানে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করার পরে জানা গেল যে ওই দিন 14 তারিখ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনুমান একটা নাগাদ ওনারা 3 জন, যে স্বপ্না দেববর্মা, নমিতা দেববর্মা, শুক্লা রানী দেববর্মা 3 জনই আঠারমুড়া জঙ্গলে গেছে, যে জঙ্গলের যে সবজি প্লাস জঙ্গলের আলু এগুলি কালেকশন করার জন্য। তো সেখানে যাওয়ার পর তারা
বেশ কিছু কালেকশন করছি বিভিন্ন জায়গাতে। তারপর ওখানে একটা লাস্ট ড্যান্স ফরেস্টের এদিকে একটা জায়গা, এটাকে গ্রামীণ মানুষ ওই এলাকার মানুষের যেটা কয় থাইচুক ওয়াথাই একটা জায়গা, থাইচুক ওয়াথাই একটা জায়গার পাশে একটা জুমের পাশে যখন গেছে তখন 4টা নাগাদ হঠাৎ করে একটা গুলির শব্দ শুনছে। গুলির শব্দ শোনার লাগলো, লক্ষ্য করে দেখছে যে স্বপ্না দেববর্মা উনি গুলিতে আহত হয়েছে। তার সাথে সাথে তাৎক্ষণিকভাবেই ওনার সাথে যে থাকা যে দুইজন মহিলা নমিতা দেববর্মা ওনাকে রেস্কিউ করে হসপিটালে আনছে। তো হসপিটালে ওনার সিচুয়েশনটা যখন দেখা গেল যে খুবই অ্যালার্মিং, তখন ওনাকে জীবিতে রেফার করলো মুঙ্গিয়াগামী হসপিটাল থেকে। আর পাশাপাশি মুঙ্গিয়াগামীর ওসি স্বপ্না দেববর্মার যে স্বামী বিশ্বমোহন দেববর্মা, ওনার থেকে একটা রেকর্ডেড কমপ্লেন করলো, একটা স্পেসিফিক কেস রেজিস্টার করলো আর্মস অ্যাক্ট ক্লাস 307 এর উপরে, যেটা মুঙ্গিয়াগামীর কেস নম্বর হচ্ছে 20/2024। তারপরে আমাকেও জানাইলো ঘটনাটার সাথে সাথে আমিও স্পটে গেলাম। স্পটে গিয়ে সেটা আজকে 2 দিন ধরে। তো মুঙ্গিয়াগামীর ওসির দুর্দান্ত মানে ইন্টেলিজেন্সের কারণে আমাদের কাছে একটা এভিডেন্স বেস একটা খবর আইলো যে এখানে সন্ধিরাম দেববর্মা 2 বাকলাই যে জায়গাটাতে ঘটনা হয়েছে এটার পাশে ওনার একটা জুম আছে এবং সন্ধিরাম দেববর্মা এই ঘটনাটার সাথে জড়িত থাকতে পারে। তো এই ইন্টেলিজেন্স প্লাস আমাদের সার্কামস্ট্যান্স এভিডেন্সের টেকনিকের উপরে আমরা সন্ধিরামকে আজকে ডিটেইন করা হয়েছে। কোথা থেকে তাদের সন্ধিরাম দেববর্মাকে তার বাড়ি থেকেই তুলে আনা হয়েছে। তার বাড়ি কোন জায়গাতে? বাকলাই। তো সন্ধিরাম দেববর্মাকে ডিটেইন করার পরে তাকে ইন্টারোগেশন যখন করা হলো, তখন ইন্টারোগেশনের সময় সে স্বীকার করলো ঘটনাটা। তো স্বীকার করার পরে দিয়ে সে যখন ঘটনা স্বীকার করলো, তাৎক্ষণিকভাবে আমরা তেলিয়ামুড়ার SDM-কে রিকুইজিশন দিলাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে দেওয়ার জন্য। পাশাপাশি আমরা মুঙ্গিয়াগামী ব্লকের বিডিওকে রিকুইজিশন দিলাম আমাদেরকে 2জন গভর্নমেন্ট এমপ্লয়ি প্রোভাইড করার জন্য ইন্ডিপেন্ডেন্ট উইটনেস। তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস এবং ব্লকের 2জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে তার ডিসক্লোজার স্টেটমেন্টটা ভিডিওগ্রাফ করা হইলো, যে সে যে ঘটনাটা কেন করছে, কি আসলে কি বিষয় সেটা সে ডিটেল করলো। তারপরে তাকে এখানে ম্যাজিস্ট্রেটের সামনে জিজ্ঞাসা করা হলো যে তুমি যে আর্মস দিয়ে গুলি করছো, সেগুলো যে জঙ্গলের ভেতরে সে লুকিয়ে রাখছে। এবং তখন তাকে জিজ্ঞাসা করলো আর্মসটা যেখানে লুকিয়ে রাখছো বা যেভাবে তুমি ঘটনাটা করছো সেটা কি তুমি দেখাতে পারবে? তখন সে বললো দেখাতে পারবো, তাকে নিয়ে গেলে সে আর্মসটা বের করে দিতে পারবে। তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনেই তার নেতৃত্বে সেই আমাদেরকে লিড করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমরা ওই 18 গভীর জঙ্গলের ভেতরে একটা এরকম উঁচু পাহাড়ের আনারস বাগানের ভেতর থেকে সে একটা বের করে দিল আর কি। কি কারণে মূলত কিছু জানা গেছে কি কারণে মূলত এই ঘটনা? তাকে যখন আমরা ইন্টারোগেশন করছি এবং তার যে ডিসক্লোজার স্টেটমেন্টটা, তার বক্তব্য অনুসারে হচ্ছে তারা খুব কষ্ট করে ওইখানে জুমের চাষ করে এবং জুম চাষটা করার পরে গত বছরও তার জুমের থেকে প্রতিনিয়ত যে সবজিগুলি তারা যে জুমে সবজিগুলি করে এই মানুষ চুরি করে নিয়ে যায়। তো এটা এবছরও তার জুমের সবজি এরকম প্রতিদিনই কেউ বেগুন বা কেউ মরিচ এরকম বিভিন্ন জিনিস তার প্রতিদিনই তার চুরি হইতেছে। তো কালকে যখন 14 তারিখে সে জুমের ভেতরেই পাহারা দিতে আছে যে এরকম প্রতিদিন যখন হইতেছে, তখন সে যখন দেখছে যে এই মহিলারা তার জুমে ঢুকে সেটা সবজি কালেকশন করতেছে, তখন তার মানে রাগ আর কন্ট্রোল করতে পারছে না এবং তার পজে একটা ইলিগাল কান্ট্রিমেড গান ছিল, সেটা থেকে ফায়ার করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই আগরতলা বিশেষ করে কলকাতা রুটের বিমান ভাড়া নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে অনেক নিউজ সেখানে পরিবেশিত হয়েছে এবং প্রত্যেকের মধ্যেই এটা একটা বহু চর্চিত বিষয়। বিধানসভার ভেতরেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্রে এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার, তো স্বাভাবিকভাবেই বিমান ভাড়া কেন বৃদ্ধি পাবে। আমরা বারবার বিভিন্ন সাংবাদিক বৈঠকে বিভিন্ন অনুষ্ঠানে সংবাদ মাধ্যমে আমরা বলেছি, বিধানসভার ভেতরেও বলেছি, কিন্তু আজকে অফিসিয়ালি আমরা আপনাদেরকে বলছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যেটা দেখুন সম্পূর্ণভাবে বিমান ভাড়া
কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয়। যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ভাড়া, মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলে নয়, সেটা ডিকন্ট্রোল। এবং ডিজিসিএ, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, ডিজিসি এর অধীন টিএমইউ, তারিফ মনিটরিং ইউনিট বলে একটা সংস্থা রয়েছে, যারা প্রতিনিয়ত সারা দেশে এই বিমান ভাড়া যে ফ্লাকচুয়েশন, ভাড়া বাড়া বা ভাড়া কমা, সেই বিষয়ে রেগুলার মনিটরিং তারা সেখানে নজর রাখে বা সার্ভেলেন্স করে থাকেন, মনিটরিং করে থাকেন। কিন্তু সে কথা মাথায় রেখেও আমরা অনেকবার রাজ্য সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে, কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরে আমরা অনেকবার চিঠি লেখালেখি করেছি, আপনারাও সেটা জেনেছেন, সংবাদ মাধ্যমে সেটা এসেছে। কিন্তু প্রতিবারই আমাদেরকে বলা হয়েছে যে যে ফেয়ার বাকেট থাকে, ত্রিপুরা আগরতলা বা আগরতলা কলকাতার যে ভাড়া, দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল, লিমিটের মধ্যে রয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে সংবাদপত্রে এই নিউজগুলো এসছে এবং সারা রাজ্যের জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আগরতলা কলকাতা রুটে কেন এত ভাড়া হবে। স্বাভাবিকভাবে আমাদের এটা একটা রাষ্ট্রবাদী সরকার হিসাবে আমাদের সে দায়িত্ব রয়েছে যে মানুষের মধ্যে যে কনফিউশন, সেই কনফিউশনটা আমাদের দূর করতে হবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে আগরতলা আমাদের ডাইরেক্টর রয়েছেন, ওনাকে ডেকে এনে আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের আধিকারিকরা আমরা বসে মিটিং করেছি এবং আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে এসছে আপনারা দেখবেন, বা আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সাংবাদিক বৈঠকের পরেও আপনারা দেখতে পেন ব্যাপারটা। আসলে ব্যাপারটা এমন না, কোথাও যারা নিউজগুলো করছেন কোথাও একটা গ্যাপ রয়েছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, কোথাও না কোথাও একটা গ্যাপ তাদের রয়েছে। যে জিনিসটা আজকে দূর করার জন্য আমরা সেই প্রচেষ্টা নিচ্ছি। একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং আরেকটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। আমার সঙ্গে যারা রয়েছেন, আমার ডান দিকে আছেন ডাইরেক্টর ইন্ডাস্ট্রি বিশ্বশ্রী বি, আমার বাঁ দিকে আছেন অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, কমিশনার ট্রান্সপোর্ট সুব্রত চৌধুরী মহোদয়, এবং আমার এক্সট্রিম ডান দিকে যিনি আছেন জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রান্সপোর্ট, যিনি আছেন বর্তমানে মৈত্রী দেবনাথ মহোদয়। আপনারা জানেন নিশ্চয়ই যে গত কয়েকদিন আগে আমাদের যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে, তাতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গ্রহণ করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা কর্মচারীদের যে 5% ডিএ দেওয়া হয়েছিল সেই বিষয়টাও সেখানে আলোকপাত করেছি। তাই অন্য যে বিষয়গুলো ছিল, আমাদের কালী পূজা, ভাতৃদ্বিতীয়া উপলক্ষে অফিস বন্ধ হচ্ছিল, আমরা আপনাদেরকে সেগুলো অবগত করতে পারিনি বা তখন করা সম্ভব হয়ে উঠছে। তো সেই ক্যাবিনেটেরই একটা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের আজকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করব। এবং পাশাপাশি আমাদের ট্রান্সপোর্ট দপ্তরের একটা আলোচনা, যেটা আপনাদের মধ্যে অনেকের মধ্যে, জনগণের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে, সেই বিষয়ে আমরা একটু রেখাপাত করতে চাইছি। তো প্রথমে আমাদের ইন্ডাস্ট্রি যে ডিপার্টমেন্ট, তার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস, ITI যে আমাদের রয়েছে, ইন কোলাবোরেশন উইথ টাটা টেকনোলজিস লিমিটেড। টাটা সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই। টাটা টেকনোলজি, সেই টাটা টেকনোলজির সঙ্গে রাজ্য সরকার নমিনেশন বেসিস আমাদের রাজ্যের যতগুলো ITI রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট,
19টা রয়েছে 19, প্রত্যেকটা ইনস্টিটিউটে টাটা টেকনোলজির সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ওই আইটিআই এর মধ্যে আগামী 5 বছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণের যে আমাদের বর্তমান যে সাবজেক্টগুলো রয়েছে, যে ভোকেশনাল ট্রেনিং যে আমাদের প্রদান করা হয়, তার একটা ব্যাপক আমূল পরিবর্তন করার সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। এতে করে আমাদের বিভিন্ন যে ট্রেড বা ডিসিপ্লিন, তার একটা দীর্ঘদিন ধরে একটা সিস্টেমে চলে আসছে, কিন্তু সারা দেশে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে উনি যে ডাক দিয়েছেন যে স্টার্ট আপ, স্ট্যান্ড আপ, আমাদের মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এই যে জিনিসগুলো, সেগুলো করতে গেলে স্কিলড আমাদের টেকনিক্যাল পার্সন প্রয়োজন। আমাদের ত্রিপুরা রাজ্যে গতানুগতিক যে দীর্ঘদিন ধরে যে ট্রেডগুলো, যে ডিসিপ্লিনগুলো আমাদের চলছে আইটিআই গুলোতে, 19টা আইটিআই, তাতে দেখা যাচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে না আমাদের ছেলেরা নিজের পায়ে দাঁড়াতে পারছে, কিছু স্টার্ট আপ করতে পারছে না, বাইরের কোনো কোম্পানি তাদেরকে সেখানে প্লেসমেন্ট বা কাজের জন্য তাদেরকে ডাকছে। সেই জিনিসটা মাথায় রেখে তার আগে এমন অনেক রাজ্য রয়েছে যারা টাটার সঙ্গে সেখানে কোলাবোরেশন করেছে, যেমন কর্ণাটকা, তামিলনাড়ু, আসাম, গোয়া, উত্তরপ্রদেশ, বিহার এবং তেলেঙ্গানা। এই রাজ্যগুলো নমিনেশন বেসিস টাটা টেকনোলজির সঙ্গে জয়েন্টলি কোলাবোরেশন করেছে, যাতে তাদের রাজ্যের যে আইটিআই গুলো রয়েছে সেই আইটিআই গুলোতে টাটা ইনভেস্ট করবে এবং রাজ্য সরকারেরও একটা শেয়ার থাকবে ইনভেস্টমেন্টে। দুজনে যৌথভাবে জয়েন্টলি পরিকাঠামোগত উন্নয়ন করবে এবং উন্নয়নের মাধ্যমে নতুন নতুন টেকনোলজিক্যাল বা নতুন নতুন মেশিনপত্র ব্যবহার করে বহির্রাজ্যে যখন পাস করে বেরোবে, পাস আউট স্টুডেন্ট যারা থাকবে, তাদেরকে যারা নিজের পায়ে নিজে স্টার্ট আপ করতে চাইবে, ব্যবসা করতে চাইবে করবে, আর একটা বিশাল অংশের ছাত্রছাত্রীরা যারা পাস আউট হবে তাদেরকে বাইরে প্লেসমেন্টে সাহায্য করবে। মেক মাই ট্রিপে দেখতে পারেন আপনি, ismytrip.com এ আপনি দেখতে পারেন অনেকগুলো এমন প্রাইভেট এজেন্সি অনেক রয়েছে। আপনারা এগুলোর মধ্যে দেখুন যে এখন থেকে আগামী 40 দিনে সমস্ত টিকিট আগরতলা টু কলকাতা আপনি বেসিক প্রাইসে আছে বিলো 4000। তো যারা ট্রাভেল করবে তারা তো তাদের নিজেদের একটা প্রিপারেশন বা প্রোগ্রাম থাকে যে আমি ট্রাভেল করব, তো স্বাভাবিকভাবেই আগে থেকে টিকিটটা কেটে রাখতে ভালো। এখন ইমার্জেন্সি পারপাস আমার সাডেনলি আজকে যেতে হবে, সেই সংখ্যাটা কত? একটা ফ্লাইটে আমি যেটা বলেছি 10 থেকে 12টা টিকিট হবে, কিন্তু 180 সিটার বা 220 সিটার যে ফ্লাইটগুলো আছে বোয়িং বা এয়ারবাসে, তাদের আমি বলেছি 60% টিকিট বেসিক প্রাইসে যায়, তারপর আস্তে আস্তে দামগুলো বাড়তে থাকে এবং দিস ইজ কোম্পানি পলিসি। এবং লাস্টের যে টিকিটগুলো প্রিমিয়াম কাস্টমার, তারা বলে প্রিমিয়াম কাস্টমার হিসেবে তারা চিহ্নিত হয়, যারা আমি আজকে এক্ষুনি কলকাতা যাব, আমি এক্ষুনি টিকিট বুক করলাম, আই উইল বি ট্রিটেড এজ এ প্রিমিয়াম কাস্টমার। তো স্বাভাবিকভাবে রেটটা বেশি দিতে হয়, আর দিস ইজ দ্য কর্পোরেট স্টাইল, কর্পোরেট সিস্টেম, প্রসিজার। তাতে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকে না, কিন্তু বলা হচ্ছে কি প্রশাসন নির্বিকার, দপ্তর শীতঘুমে, সরকার শীতঘুমে, মানুষের পকেট কাটা হচ্ছে। আমি আহ্বান জানাবো যে এই বিষয়গুলো জেনে দপ্তরকে বা প্রশাসনকে বা ডাবল ইঞ্জিন সরকারকে আপনারা তার বিরুদ্ধে কথা বলবেন। মানুষের মধ্যে কনফিউশন তৈরি করাটা উচিত নয়। মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে এই যে রেটটা এয়ার প্রাইস পেপারে এসছে, মানুষ করেছে, বিধানসভায় উত্থাপন করে দিল,
সে কেন্দ্রীয় সরকারকে আপনারা বলছেন না কেন? আমরা অনেক চিঠি দিয়েছি, কিন্তু বারবার আমাকে বা দপ্তরের সেক্রেটারিকে বারবার দপ্তর থেকে, দিল্লি থেকে বলা হচ্ছে যে দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল। কিন্তু আমাদেরও সেখানে আলোচনা চলছিল যে আসলে ঝামেলাটা কোথায় হচ্ছে, তবে কোথাও না কোথাও একটা গ্যাপ আছে। যখন ডাইরেক্টর এয়ারপোর্ট অথরিটির সঙ্গে আমরা বসলাম, সেক্রেটারি, আমি, এডিশনাল সেক্রেটারি, আমরা যখন সবাই বসলাম, বসে যখন আমাদেরকে একটার পর একটা খুলে বের করে দেখানো হচ্ছে যে স্যার आप देखिए 20 दिन बाद, 10 दिन बाद, एक हफ्ता बाद, 25 दिन बाद, 30 दिन बाद आप ये फेयर देखिए, बिलो 4000 लिखा हुआ है, सब बिलो 4000। আপনারাও এখন মোবাইল খুলুন, দেখে নিন, সব দেখবেন 4000 এর নিচে বেসিক প্রাইস বলে সেটাকে। এবং 60% অফ দ্য টোটাল প্যাসেঞ্জার্স একটা ফ্লাইটে বেসিক প্রাইসে থাকে। বাকি যে পার্সেন্টেজটা আস্তে 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 যতই ট্রাভেলের ডেট এগোতে থাকে, যারা কাছাকাছি গিয়ে টিকিটটা কিনে একদিন আগে, 1.5 দিন আগে, ওই দিনে ডেট অফ জার্নি যেদিন, সেদিন টিকিটটা যারা ক্রয় করে তাদের রেটটা একটু বেশি দিতে হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মও আমাদের রাজ্য সরকারের সঙ্গে টাটার সেখানে সম্পন্ন হবে। এবং তাতে করে বলা হয়েছে যে টোটাল 5 বছরের মধ্যে তারা 19টা আইটিআই এর মধ্যে ইনভেস্ট করবে তাদের আপগ্রেডেশনের জন্য, উন্নতির জন্য। আমাদের টোটাল যে খরচ সেটা হবে 570,40,04,774 টাকা। তার মধ্যে টাটা প্রদান করবে 86% অ্যামাউন্ট এবং রাজ্য সরকার প্রদান করবে 14% অ্যামাউন্ট। 14% যে অ্যামাউন্ট, রাজ্য সরকারের যে শেয়ার সেটা হলো 112,87,75,256 টাকা। আর টাটার যে শেয়ার 86% সেটা হলো 570,40,04,744 টাকা। এবং টোটাল রাজ্য সরকার এবং টাটা মিলিয়ে খরচ হবে 683,27,80,000 টাকা। অ্যামাউন্টটা ক্লিয়ার হয়েছে সবার? আরেকবার যদি রিপিট করতে। আমাদের টাটা এবং রাজ্য সরকারের যৌথ কোলাবোরেশন, এটা যৌথ প্রজেক্ট আগামী 5 বছরের জন্য। আপগ্রেডেশন হবে 19টা আইটিআই এবং টোটাল যে খরচ সেটা হচ্ছে 683,27,80,000 টাকা। এর মধ্যে 86% অ্যামাউন্ট শেয়ার হবে টাটা নিজে প্রদান করবে, অর্থাৎ 570,40,04,774 টাকা টাটা প্রদান করবে। আর রাজ্য সরকারের টাকা হচ্ছে 40%। বেশ কিছুদিন ধরে আগরতলা, বিশেষ করে কলকাতা রুটের বিমান ভাড়া নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে অনেক নিউজ সেখানে পরিবেশিত হয়েছে এবং প্রত্যেকের মধ্যেই এটা একটা বহু চর্চিত বিষয়। বিধানসভার ভেতরেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্রে এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার, তো স্বাভাবিকভাবেই বিমান ভাড়া কেন বৃদ্ধি পাবে। আমরা বারবার বিভিন্ন সাংবাদিক বৈঠকে, বিভিন্ন অনুষ্ঠানে, সংবাদ মাধ্যমে আমরা বলেছি, বিধানসভার ভেতরেও বলেছি, কিন্তু আজকে অফিসিয়ালি আমরা আপনাদেরকে বলছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যেটা দেখুন সম্পূর্ণভাবে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয়। যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ভাড়া, মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলে নয়, সেটা ডিকন্ট্রোল। এবং ডিজিসিএ, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন,
ডিজিসি এর অধীন TMU তারিফ মনিটরিং ইউনিট বলে একটা সংস্থা রয়েছে, যারা প্রতিনিয়ত সারা দেশে এই বিমান ভাড়া যে ফ্লাকচুয়েশন, ভাড়া বাড়া বা ভাড়া কমা, সেই বিষয়ে রেগুলার মনিটরিং তারা সেখানে নজর রাখে বা সার্ভেলেন্স করে থাকেন, মনিটরিং করে থাকেন। কিন্তু সে কথা মাথায় রেখেও আমরা অনেকবার রাজ্য সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে, কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরে আমরা অনেকবার চিঠি লেখালেখি করেছি, আপনারাও সেটা জেনেছেন, সংবাদ মাধ্যমে সেটা এসেছে। কিন্তু প্রতিবারই আমাদেরকে বলা হয়েছে যে ফেয়ার বাকেট থাকে, ত্রিপুরা আগরতলা বা আগরতলা কলকাতার যে ভাড়া, দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল, লিমিটের মধ্যে রয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে সংবাদপত্রে এই নিউজগুলো এসছে এবং সারা রাজ্যের জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আগরতলা কলকাতা রুটে কেন এত ভাড়া হবে। স্বাভাবিকভাবে আমাদের এটা একটা রাষ্ট্রবাদী সরকার হিসাবে আমাদের সে দায়িত্ব রয়েছে যে মানুষের মধ্যে যে কনফিউশন, সেই কনফিউশনটা আমাদের দূর করতে হবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে আগরতলা আমাদের ডাইরেক্টর রয়েছেন, ওনাকে ডেকে এনে আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের আধিকারিকরা আমরা বসে মিটিং করেছি এবং আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে এসছে আপনারা দেখবেন, বা আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সাংবাদিক বৈঠকের পরেও আপনারা দেখতে পেন ব্যাপারটা। আসলে ব্যাপারটা এমন না, কোথাও যারা নিউজগুলো করছেন কোথাও একটা গ্যাপ রয়েছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, কোথাও না কোথাও একটা গ্যাপ তাদের রয়েছে। যে জিনিসটা আজকে দূর করার জন্য আমরা সেই প্রচেষ্টা নিচ্ছি। একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং আরেকটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। আমার সঙ্গে যারা রয়েছেন, আমার ডান দিকে আছেন ডাইরেক্টর ইন্ডাস্ট্রি বিশ্বশ্রী বি, আমার বাঁ দিকে আছেন অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, কমিশনার ট্রান্সপোর্ট সুব্রত চৌধুরী মহোদয়, এবং আমার এক্সট্রিম ডান দিকে যিনি আছেন জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রান্সপোর্ট যিনি আছেন বর্তমানে মৈত্রী দেবনাথ মহোদয়। আপনারা জানেন নিশ্চয়ই যে গত কয়েকদিন আগে আমাদের যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে, তাতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গ্রহণ করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা কর্মচারীদের যে 5% দিয়ে দেওয়া হয়েছিল সেই বিষয়টাও সেখানে আলোকপাত করেছি। তাই অন্য যে বিষয়গুলো ছিল, আমাদের কালী পূজা, ভাতৃদ্বিতীয়া উপলক্ষে অফিস বন্ধ হচ্ছিল, আমরা আপনাদেরকে সেগুলো অবগত করতে পারিনি। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়ে গেল সেই মাঙ্গলিক মুহূর্ত, মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। এবার আমরা আজকে এই স্মারক দিয়ে বরণ করে নিলেন ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার। স্যার একটু স্যার এদিকে দেখেন। ন্যাশনাল এডিটর এবং পুরো পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী দিনে একটি গ্রহণযোগ্য এবং প্রথম শ্রেণীর চ্যানেলে রূপান্তরিত করেছেন। এর জন্য সমস্ত অভিনন্দন জানাচ্ছি এবং তাদের যে বাৎসরিক শারদীয় উৎসব, সেটা হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল সত্যমেব। আমরা এক ঝলকে দেখে নেব সেই সকল শুভেচ্ছা বার্তা। কিন্তু ভারতে এবং জাতীয় স্তরেও কিন্তু পরিচিতি লাভ করেছে। শুধু পশ্চিমবঙ্গের খবর রাখি এবং আমি চাইব যে ভবিষ্যতে এদের উত্তরোত্তর আরো মানুষের কাছে। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল সত্যমেব জয়তে। ত্রিপুরার বর্ষপূর্তি এবং রাখা হয়েছে, সেখানে আমার আশা
খুব ইচ্ছে ছিল, কিন্তু ত্রিপুরা যেভাবে নির্ভীকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে থাকে, আগামী দিনগুলো তো এগিয়ে নিয়ে যাবেন। আজকে এই শুভ দিনের জন্য আবারও कराता बहुत ही प्रखर व्यक्ति है, त्रिपुरा के बारे में सोचते हैं, राष्ट्रवादी व्यक्ति हैं और हेडलाइन। আমি মীনাক্ষী। হেডলাইন্স ত্রিপুরার বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা প্রণবদা এবং তার টিমকে। জন্য একটা জোরে হাততালি অসাধারণ তাদের এবারের উপস্থাপনা ছিল। বড় বড় সকাল রাখানারি পাবে কবলাই গ্রাম পুরস্কার তুলে দিলেন স্বামী শুভকরানন্দজি মহারাজ। সম্পত্তি ক্লাব বড় ক্লাব টাকলাই মাথা অসকান্ত পুরস্কার সম্মানে পাচ্ছে সাংবাদিকরা রাজ্যের জনপ্রিয়। জবের থেকে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছি, যখনই কোনো জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে কোনো জায়গায় কিন্তু আমি ছাড় দিইনি। আমি সেই জায়গার মধ্যে ইমিডিয়েটলি আমি অ্যাকশন নিয়েছি, সেটা কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না। কোনো জায়গায় যদি সাংবাদিকের অন্য কোনো কারণে কোনো সমস্যা থাকে তো আইনের পথে চলবে, কিন্তু অ্যাকশন কিন্তু আমি নিয়েছি বারবার। কারণ বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে ওদের একটা সফট টার্গেট কিন্তু সবসময় থাকে। আমি সেই জিনিসটা আমি করি, তখন আমার গোচরে যখন আনেন প্রণববাবু এবং ওনার যারা সহকর্মীরা আছেন সাথে সাথে সেই কাজটা আমরা করি। এবং প্রণববাবু ওনার প্রারম্ভিক ভাষণে সেই কথাটা কিন্তু উনি বলেছেন, এবং সেটা যখন আমরা বারবার বলছি আইন শৃঙ্খলা, রাজীববাবু বলেছেন ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন সর্বভারতীয় স্তরে আপনি 28টা রাজ্যের মধ্যে যদি দেখেন নিচের দিক দিয়ে এখন 3য় স্থানে আমরা। যদিও বিরোধীরা হইচই করে এখানে আইনের শাসন নেই, এখন তো আপনাদের এই ধরনের চ্যানেলের কারণে কিছু একটা ছোট সংবাদও ব্রেকিং নিউজে প্রায় খালি এইগুলোই দেখানো, এই মুখ হয়ে গেছে তে মুখ হয়ে গেছে। তারপরে একবার আপনারা চিন্তা করুন, সারা ভারতবর্ষে সমস্ত ইভেন নর্থ ইস্টার্ন জোনে যেসব ঘটনা আমরা শুনি সেই তুলনায় ত্রিপুরাতে কিচ্ছু না। কিন্তু এখন দেখতে হবে সেই কাজ, তার যে ঘটনা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি কিনা, আমরা সাথে সাথে তার অ্যাকশন নিচ্ছি, সাজাও হচ্ছে, এবং সেটাই উচিত। আমরা পার্টি করে সরকারে এসছি, কিন্তু সরকারে আসার পরে কিন্তু আমরা সব মানুষের সেটা আমরা বজায় রাখার চেষ্টা করি, এবং সেটা আমরা আগামী দিনেও করব। তবেই মানুষের প্রতি আমাদের বিশ্বাস আসবে, আর বিশ্বাস থাকলে আমাদের যে সরকার আগামী দিনেও এই সরকার থাকবে, এবং সেইভাবে আমরা কাজ করতে চাই। আজকে যারা শারদ সম্মান যারা পুরস্কৃত হবেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। অত্যন্ত ভালো জিনিস, যারা ক্লাব কর্তৃপক্ষরা যারা এখানে এসছে তাদেরকে আমি বলবো তাদের একটা বিরাট গুরুত্ব সমাজের প্রতি রয়েছে। আজকে নেশামুক্ত ত্রিপুরাই হোক, এখানে আমাদের সাফাই অভিযানই হোক, স্বচ্ছ ভারত অভিযান হোক, সব বিষয়ে ওনারা যত বেশি এর মধ্যে ইনভলভমেন্ট হবে, আপনার চারা গাছ লাগানোই হোক, সব জায়গার মধ্যেই এইগুলো যদি আপনারা করেন, আর আমরা যদি মনে করি যে না এটা আমার কাজ না সরকারের কাজ, তাহলে সমাজ কোনোদিন আমাদের সরকার একার পক্ষে সেটা সম্ভব নয়। 12 থেকে এই চ্যানেল তার যাত্রা শুরু হয়, এখনো সেটা চলছে, এবং এই চ্যানেল সম্পর্কে এখানে ছোট্ট ভিডিও মাধ্যমে আমাদের অনেক কিছু আমাদের জ্ঞাতার্থে এনেছে। তার থেকেও বেশি আমরা জানি এই চ্যানেল সম্পর্কে। আমার প্রণববাবুর সাথে আমরা সিটিজেন ফোরাম করেছিলাম, আমার এখনো মনে আছে। তো আমরা ভেবেছিলাম এই সিটিজেন ফোরামের মাধ্যমে যে আগের যে গভর্নমেন্ট আছে তাকে আমরা পাল্টিয়ে দেব। অনেক চেষ্টা হলো, কিন্তু দেখলাম যে ওই ফোরাম থেকে কিছুই হবে না। তো যাই হোক, অনেক বিষয়ে আমরা অনেক জায়গায় গেছি, অনেক আন্দোলনও করেছিলাম, তো শেষ পর্যন্ত রাজনীতিতে এলাম। তো বহুদিন ধরেই শুধু সিটিজেন ফোরাম যখন আমরা গঠন করি তার আগের থেকেও প্রণববাবুর সাথে আমার পরিচয়। তো এরকম একটা দিনে, বিশেষ করে আজকে আমরা জানি যে ন্যাশনাল প্রেস ডে আজকে,
তো আমি এই উপলক্ষে সমস্ত সাংবাদিক, সংবাদকর্মী এবং সংবাদ জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সবাইকে আমি অসংখ্য শুভ কামনা জানাচ্ছি আমি। এবং আমরা দেখেছি 2018-র আগে যে এই চ্যানেল চালাতে গিয়ে কত ঘাত প্রতিঘাতের মাধ্যমে পড়ে গিয়েও যেভাবে এই চ্যানেল নিজেকে টিকিয়ে রেখেছে এবং সত্যনিষ্ঠার যে খবর এই চ্যানেলের মাধ্যমে সবসময় ওনারা দিয়েছেন। এখানে আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজি বলেছেন যে ব্রেকিং নিউজ। সত্যিই সবসময় আমরা বসে থাকতাম কি ব্রেকিং নিউজ, এখনও চলছে ব্রেকিং নিউজ। তো ভালো ভালো নিউজ আমরা দেখতে পাই সমাজের জন্য। শুধু হেডলাইন্স ত্রিপুরা এখন আমি যা দেখছি সমস্ত চ্যানেলগুলো এই কাজটা করছে, শুধু খবর পরিবেশন না, অন্যান্য বিভিন্ন সামাজিক কাজেও ওনারা এখন কাজ করছেন। আজকের যে শারদ সম্মান প্রদান সেটাও একটা বিশেষ কাজ আমি বলবো। এবং শুধু সংবাদ পরিবেশন শুধু না, আমাদের সমাজকে গঠনের জন্য ওনারা আরও বেশি করে যদি এগিয়ে আসেন, আমাদের হয়তোবা সরকারে আমরা আছি, আমাদেরও ভুল ত্রুটি থাকবে এবং সেগুলো ধরিয়ে দেওয়াও কিন্তু কর্তব্য। কিন্তু সেগুলো ধরতে গিয়ে আবার কাউকে বিশেষ কাউকে এটা আমাদের মধ্যে আমরা হিউম্যান বিং, কাউকে অনেক সময় আমরা মনে করি যে ওনাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বা তাকে একটু নিচু দেখাতে হবে, এই ধরনের একটা মানসিকতা আমি দেখি। তো এর থেকে আমাদের কিন্তু এগুলো আমাদেরও কর্তব্য যে আমরা মানে আসলে আমরা কি চাই, আমরা যাতে উই শুড নট বি মানে ফোকাস ফর পার্টিকুলার পার্সন। যিনি যে মানুষের জন্য কাজ করছে তাদেরকেও আমাদের দেখানোর দরকার। এরা ব্যালেন্স করে কাজ করলে হবে না, ব্যালেন্স করে কোনোদিনই হবে না। যেটা সত্য, আমি সত্যনিষ্ঠ চক্রবর্তী মহোদয়। আপনি একজন সমাজ সচেতন ব্যক্তিত্ব, রাজনৈতিক সংবাদ তথ্য জগতে উন্নত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার নির্ভীক সময়োপযোগী দায়িত্ব পালন আগামী দিনে এই রাজ্যে শুধু নয় রাজ্যের বাইরেও তৈরির দায়িত্ব। এবারে
জাতীয় প্রেস দিবস উপলক্ষে আপনার মতো একজন ঘনিষ্ঠ বীর সাংবাদিক ও উদ্যোক্তাকে সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্ব সমাজবাদী দলের সংখ্যাপত্র তুলে দিচ্ছেন বরিষ্ঠ সাংবাদিক মহোদয়। আজ সংবর্ধনা হয়েছে সেই সক্রিয় ডক্টর শ্রীমতী ত্রিপুরা রায় শ্রীমতী মুহূর্ত আলোচনার জন্য যে বক্তারে আশা করব প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে আজকে মিডিয়া। এটা একটা বিরাট ইন্ডাস্ট্রিজ দাঁড়িয়েছে, যেখানে রোজগারের একটা ব্যবস্থা হয়েছে। এর জন্য আমাদের সময়ের সঙ্গে আমাদেরকে বদলাতে হয়েছে। এর জন্য আমার মনে হয় আপনাদের এবারে যে থিমটা প্রেস কাউন্সিল, এর জন্য বোধহয় এই থিমটা নিয়ে এসছে যে চেঞ্জিং নেচার অফ প্রেস। আমাদের ধরন বদলাতে হবে, কাজ করার পদ্ধতি বদলাতে হবে, আমাদেরকে নিজেদেরকে বদলাতে হবে, সময়ের সঙ্গে আমাদেরকে নিজেদেরকে তাল মিলিয়ে চলতে হবে। আমাদের সরকারেরও এর মধ্যে দায়িত্ব রয়েছে। সরকার ইতিমধ্যে আমার এক দাদা বলেছেন যে সরকারি যে তথ্যটা, যেমন ডাটাবেস তৈরি করা, আমি যতটুকু জানি আমার কাছে যে তথ্যটা রয়েছে, ইতিমধ্যে আমাদের রাজ্যে তথ্য সংস্কৃতি দপ্তর যথেষ্ট সচেতন এবং কাজ করছে আমাদের পত্রিকা হাউস বা আমাদের ইলেকট্রনিক মিডিয়া হাউসগুলোকে নিয়ে। ইতিমধ্যে আমাদের যারা 1000 টাকা পেনশন পেতেন, আগে যে 1000 টাকা ছিল সেটাকে 10,000 টাকা করা হয়েছে। কিন্তু আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে কোনো দ্বিধা নেই, সেই সংখ্যাটা খুব কম। এখানে আমার কাছে যে তথ্যটা রয়েছে, 5 জন এরকম সাংবাদিক যারা 10,000 টাকা পান। কিন্তু এটার জন্য আরো সংখ্যাটা বাড়ে। এখানে আমাদের সচিব রয়েছেন আইসি দপ্তরের, আমি বলবো উনিও নিশ্চয়ই বিষয়টা দেখবেন। আপনাদের তরফ থেকে প্রেসিডেন্ট রয়েছেন, কেন এই সংখ্যাটা এত কম সেটা যেন আরো বর্ধিত করা যায়। এই 5 জন 10,000 টাকা করে পান এবং আমাদের রাজ্যের সাংবাদিকদের আরো পেনশন যেন বেশি পায়, তার জন্য কিন্তু 2021-এ একটা সংশোধিত পেনশন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল, একটা মিটিংও হয়েছে। কিন্তু সেটা রেজাল্ট কি হয়েছে আমি জানি না, সেটার জন্য আলোচনা করতে হবে। সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা চালু হয়েছে এই নতুন সরকার আসার পর, এবং আগরতলা প্রেস ক্লাব থেকে আরো উন্নতিকরণ করার লক্ষ্যে সেটাকে প্রায় 40 লক্ষ টাকার কাছাকাছি খরচা করে সেটাকে এসি করা হয়েছে। এখন যারা আমাদের বরিষ্ঠ সাংবাদিকরা আছেন তাদেরকে সেই ভবনে যাতায়াতে যেন অসুবিধা না হয়, মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সেটাতে একটা লিফটের ব্যবস্থার জন্য অর্থ মঞ্জুরি দিয়েছেন এবং খুব শীঘ্রই সেটাও কাজ হবে। আমাদের এই যে 2009 সালে বিজ্ঞাপন নীতি যেটা ছিল, যেটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে পলিসি ছিল, সেটাকেও পরিবর্তন করে 2020 20শে মে একটা অর্ডার বেরিয়েছিল। এটার জন্য নতুন করে যে তালিকাভুক্ত করা অ্যাডভার্টাইজমেন্টের জন্য, সেটার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। সংবাদপত্রগুলো যদি আর্থিক দিকটা দেখি, আমি জানি আমাদের ছোট রাজ্য, এখানে কর্পোরেট কোনো হাউস নেই যেখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট তারা পাবেন, পত্রিকা হাউস বা ইলেকট্রনিক মিডিয়াগুলো। এর জন্য সরকার প্রতিনিয়ত লক্ষ্য রাখে যে যেন তারা আর্থিকভাবে তারাও যেন চলতে পারে। এই দিকটা যদি দেখি আমরা 2018-19 যে অর্থ বছর, সেই অর্থ বছরে যে বাজেটটা ছিল 3.5 অর্থাৎ 3.5 কোটি টাকা তখনকার সময়। অর্থাৎ আমি 2018-19 এর জন্য বলছি, 2018-19-এর আগে আরো কম ছিল, 17-18 যে 3 কোটি টাকা ছিল, এর আগে আরো কম ছিল। হাইয়েস্ট বাজেট যেটা ছিল 2018 সালের আগের গভর্নমেন্টের, সেটা 3.5 কোটি টাকা ছিল অর্থ অ্যাডভার্টাইজমেন্টের জন্য সরকার টাকাটা দিত। কিন্তু সেটাকে বাড়িয়ে 18-19-এর পর থেকে 2020-21 অর্থ বছর আর 20-21 অর্থ বছর, 21-22 অর্থ বছর যথাক্রমে 8 কোটি টাকা করে দেওয়া হচ্ছে। এবছরের যে অর্থ বছরে 10 কোটি টাকা দেওয়া হয়েছে। আমি বলতে পারি 2018-19-এর অর্থ বছরের তুলনায় ডবলেরও বেশি অর্থ অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাদের আইসিএ দপ্তরের মাধ্যমে আমাদের পত্রিকা হাউস বা ইলেকট্রনিক মিডিয়া হাউসগুলোকে দেওয়া হয়েছে। সেটা অনেক বদলে গিয়েছে। দেখুন, দেশের সংবিধান সাংবাদিকদের
বাক স্বাধীনতা সহ তথ্যের ভিত্তিতে দেশের নৈতিক প্রহরী হিসাবে কাজ করার অধিকার দিয়ে থাকে। এই কাজ করতে গিয়ে আজকের যে সমস্যাটা এসে দাঁড়িয়েছে, অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হয়েছি। পত্রিকাতে কি হতো, আগে পত্রিকাতে কোনো সংবাদ যখন আপনারা পরিবেশন করতেন তখন আপনাদের মতো করে, অর্থাৎ আপনাদের ভাষায় সেটাকে সুন্দরভাবে মানুষের দরজায় পরের সকালবেলা পৌঁছে দিতেন। কিন্তু আজকে যখন কোনো ঘটনা ঘটে, সেই ঘটনাটা মানুষের কাছে পৌঁছানোর জন্য, অর্থাৎ আপনাদের মাধ্যমে পৌঁছানোর যে সময়টা, ওই সময়টা আর থাকে না। কারণ সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকেই কোনো ব্যক্তি বা কারা সেটাকে লাইভ করে সে তার ঘরে দরজায় পৌঁছে দিচ্ছে, অর্থাৎ সে সঙ্গে সঙ্গে তার খবরটা পেয়ে যাচ্ছে। আমার এক দাদা বলেছেন, বরিষ্ঠ সাংবাদিক বলেছেন যে এখন অনেক সময় সংবাদ যখন পরিবেশন হয়, আগে নাকি অনেক সত্যতা বেশি থাকতো, অর্থাৎ এখন মাঝে মাঝে কোনো কোনো পত্র পত্রিকা কিছু তার নিজের মতো করে পরিবেশন করেন, অর্থাৎ সেখানে সত্যতা একটু কম থাকে। কিন্তু আমি সেই একমত নই, আমি সেখান থেকে ভিন্ন মত প্রকাশ করব। এখন আমার মনে হয় সত্য প্রকাশ করা বেশি প্রয়োজন হয়েছে সাংবাদিকদের। কারণ আপনি যাই বলুন না কেন, আপনার খবরের ভিত্তির উপরে ওই ব্যক্তি নির্ভর করছে না। কারণ আপনার খবর পৌঁছানোর আগেই অনেকেই সেই খবরটা ওনার কাছে পৌঁছে দিয়েছে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এর জন্য আমাদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এসছে আমাদের সামনে। কাজ করার ধরন বদলেছে। আগে যেমন আমরা কম্পোজিং করা হতো, আগে বলেছেন যেমন লেটার প্রেসে আর ব্লগ বানিয়ে প্রিন্টিং করা হতো, তারপরে অফসেট এসছে, তারপরে কম্পিউটারে টাইপ করা হতো। এখন মুখে বললে লেখা হয়ে যায়। এখন মুখে বললে লেখা নয়, অনেক দেশ এরকম হয়ে গেছে, আমাদের দেশও চলছে। আপনি কি ভাবছেন সেটাও লেখা হয়ে যাবে। কম্পিউটার, আপনি কম্পিউটার সামনে বসে ভাববেন যে আপনি কি বলতে চাইছেন, সেটা কম্পিউটার লিখে নেবে। সেই সফটওয়্যারও অলরেডি ডেভেলপ হয়ে গিয়েছে। তো অনেক চ্যালেঞ্জ এসে গেছে আমাদের। আর কাজ করতে গিয়ে আমাদের আর একটা সমস্যা, যেটা আমাদের সমস্যা, যেমন এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আমাদেরকে সমস্যা হচ্ছে। কারণ আমাদের পত্রিকা হাউসগুলো যারা প্রিন্টিং করে বাড়িতে পৌঁছাতেন, আজ কিন্তু তাদের সেই বাড়িতে পৌঁছানোর সময় যেমন থাকছে না। আর একটা সমস্যা হচ্ছে ম্যান পাওয়ার। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ পাওয়া খুব কঠিন। যে মিডিয়া হাউসগুলো, বড় হাউসগুলো যে আগে লোক পেতেন, এই লোক পাওয়াটাও আজকে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেখুন, আমাদের ছোট রাজ্য, আমাদের এখানে 56টা চা বাগান আছেন, আপনারা জানেন। এই চা ইন্ডাস্ট্রিজগুলো প্রায় বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে। এই ইন্ডাস্ট্রিজগুলো এর জন্য বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে, তার বড় কারণ হচ্ছে শ্রমিক শূন্যতা। সেখান থেকে শ্রমিকরা বেরিয়ে অন্য কোথায় কাজে চলে যাচ্ছে। এরকম আপনাদের ইন্ডাস্ট্রিতেও এই প্রিন্ট মিডিয়াতে, যেহেতু আমি শ্রমমন্ত্রী, সেগুলো আমার কাছে অনেক সময় আমি দেখতে পাই যে আপনাদের মিডিয়া হাউসগুলো যেখানে শ্রমিকরা থাকে, তাদের যতক্ষণ পর্যন্ত তাদের অধিকার পূরণ না হবে, তারাও সেখানে শ্রম দেবে না, সেখান থেকে বেরিয়ে অন্যত্র চলে যাবে। এর জন্য কি হচ্ছে, আপনাদের মিডিয়া হাউসগুলো বারবার ছোট আকার হয়ে যাচ্ছে। যেখানে ধরুন ইলেকট্রনিক মিডিয়াতে 30 জন লোক কাজ করতো, সেখান থেকে ভেঙে 2 জন বেরিয়ে আর একটা হাউস তৈরি করে নিচ্ছে, আর একটা ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল করছে। সমান্তরাল প্রিন্টিং মিডিয়া হাউসগুলো তো লোক পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর একটা হচ্ছে কেন তারা তাদের অনেকগুলো, এটা আগে কি ছিল, মিডিয়ায় একটা সেক্টর কাজ করতো যে তথ্য মানুষের কাছে পৌঁছানো, কিন্তু আজকে এটা এরকম নয়। আজকে জীবন জীবিকা চালানোরও এটা একটা বড় মাধ্যম। আজকের দিনে এই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম, এই ওয়েব চ্যানেলগুলোর মাধ্যমে কয়েক শত ছেলে মেয়েরা এর মাধ্যমে তার জীবন জীবিকা পালন করছে। অর্থাৎ থেকে যখন যখন আপনাদের তরফ থেকে বিভিন্ন দাবি দাবা আসে, সেগুলোকে যথেষ্ট সচেতনতার সঙ্গে এবং মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এটা সিরিয়াসলি নেন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। আমি আশা করব অনেকগুলো সমস্যা আপনাদের মিডিয়া হাউসে রয়েছে, সেগুলোকেও সমাধান করার চেষ্টা থাকবে। আমিও যখন কথা বলি, যখন দেখা হয়, আমাদের এখানে অনেক সাংবাদিকরা আছেন যাদের সঙ্গে আমার পরিচিত ব্যক্তিগত রয়েছে, ওনাদের সঙ্গে যখন কথা হয়, আমি বলি অন্যান্য রাজ্যে, আমরা বড় রাজ্যগুলোতে যেভাবে দেখি, আমরা প্রেস কলোনি দেখি বা মিডিয়াদের জন্য কলোনি দেখা যায়, সোসাইটি দেখা যায়, মিডিয়াদের জন্য একটা এরিয়া ডেডিকেটেড থাকে যেখানে মিডিয়া হাউসগুলো চলে, সেখান থেকে অপারেট করে। আমরাও চাই আমাদের রাজ্য হোক, আপনারাও এগিয়ে আসুন। আপনারা 2 কদম এগোলে আমরা আপনাদের সঙ্গে 4 কদম এগোবো। আমরা সবাই মিলে এই রাজ্যের মিডিয়া হাউসের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা সমাধান করব। আর আগামী দিন যেন আরো আমরা ভালোভাবে এগোতে পারি।
কিন্তু যে থিমটা দেওয়া হয়েছে আমাদের নেচার কাজের যে ধরন বদলাতে হবে সেটা আমাদেরকে মাথায় নিয়ে সিরিয়াসলি আমাদেরকে বদলাতে হবে, না হলে তো আমাদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি আসতে হবে। আজকে প্রিন্টের সঙ্গে প্রিন্টিং মিডিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছে, যারা বই ছাপতেন, আজকে আমরা জানি অনেকগুলো প্রেস বন্ধ হয়ে গেছে, বই প্রিন্টিং হাউস, কারণ ই লাইব্রেরি চলে এসেছে। আজ ছেলে মেয়েদের হাতে ট্যাব দিয়ে দেওয়া হয়েছে, আইপ্যাড দিয়ে দেওয়া হয়েছে এবং তারা বই সেই ই লাইব্রেরি থেকে বই ডাউনলোড করে সেখানে পড়ছে। একটা লাইব্রেরি থেকে যে বই কেনা সেটা বন্ধ হয়েছে। তেমনি যারা পত্রিকা হাউসে, পত্রিকা যারা হকাররা ছিল, ডিলাররা ছিল, যারা পত্রিকা আপনাদের হাউস থেকে কিনে নিয়ে ডিস্ট্রিবিউশন করতেন এবং সেখান থেকে তাদের জীবিকা চলতো, সেটা কিন্তু আজ বন্ধ হয়েছে। আর যদি বন্ধ না হয়ে থাকে আগামী দিন সেটা বন্ধ হয়ে যাবে, কারণ অনলাইন পত্রিকা মানুষ পড়বে, ওই কাগজের সেই 5টা কাগজ হাতে নিয়ে ঘুরবে না, সবাই অনলাইন পত্রিকাটা দেখবে। আপনার হয়তো পত্রিকা হাউস বেঁচে থাকবে, কিন্তু ওই রাস্তায় যে হকার যে পত্রিকাটা বিক্রি করতো, একটা দোকান লাগিয়ে বা বাড়ি বাড়ি দিত, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এর জন্য এখন থেকে আমাদের এগিয়ে যেতে হবে। আমি একদম আর একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব। আমাদের সবার হাতে ফোন আছে, দেখবেন এরকমই আমাদের এই যে ক্যামেরা এই যারা ইউজ করছে, এক সময় আমাদের কোডাক ক্যামেরা, পৃথিবীতে যতগুলো ক্যামেরা কোম্পানি ছিল তার মধ্যে অন্যতম একটা কোম্পানি হচ্ছে কোডাক ক্যামেরা কোম্পানি। যখন এই ডিজিটাল ক্যামেরা চলে আসলো, কোডাক ভাবলো যে যেহেতু বাজারের একটা বড় শেয়ার আমার কাছে রয়েছে, বাজারে যত ক্যামেরা বিক্রি হয় তার প্রায় 60% ক্যামেরা আমি বিক্রি করি, আমাকে বদলাতে হবে না, আমার ছাড়া হয়তো এই পৃথিবী ক্যামেরা বাজার চলবে না। কিন্তু দেখা গেল সময়ের সঙ্গে সঙ্গে ওই কোম্পানিটাই বন্ধ হয়ে গেল, হাজারো মানুষ রাস্তায় বসে যেতে হলো। কিন্তু যারা নিজেকে বদলে দিয়েছিল, আজ নোকিয়া বদলে তার যে ক্যামেরা ছিল রিল লাগানো, ওটার থেকে বদলে যখন সে ডিজিটালে এসে সে কিন্তু বেঁচে গেছে। আজ কিন্তু সে মোবাইল আবিষ্কার করেছে, বিভিন্ন মোবাইল বিক্রি করছে, অনেকগুলো ইলেকট্রনিক গ্যাজেট সে বিক্রি করছে। কিন্তু কোডাক ক্যামেরা বন্ধ হয়ে গেল, অনেক মানুষ রাস্তায় বসে গিয়েছে। এর জন্য আমরা মিডিয়া হাউসে যারা রয়েছে, আজ আমরা ইলেকট্রনিক মিডিয়া হোক আর প্রিন্ট মিডিয়াতে হোক, আমাদের যদি নেচার না বদলাই, আমরা যদি কাজের ধরন না বদলাই, আমার পাশাপাশি আমার সঙ্গে যারা রয়েছে, আমার সঙ্গে যারা এই ইউনিটে যারা কাজ করে, সবার জন্য কিন্তু আমাদের একটা অশনি সংকেত আমি বলতে পারবো। এর জন্য সবাই মিলে আমাদের এই যে পরিবর্তন, তার জন্য কাজ করতে হবে। যাই হোক, আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সামনে কথা বলার সুযোগ দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। চক্রবর্তী মহোদয়।
দায়িত্ববোধ। এবারে জাতীয় প্রেস দিবস উপলক্ষে আপনার মধ্যে একজন বরিষ্ঠ বীর সাংবাদিক ও নিবেদিত প্রাণকে সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্ববোধ। সমাজবাদী দলের সংখ্যাপত্রে তুলে দিচ্ছেন বরিষ্ঠ সাংবাদিক মহোদয়। আজ সংবর্ধনা হয়েছে সেই সুপ্রিয় ডক্টর শ্রীমতী চিত্রা রায়, সেই মহিলা মুহূর্ত আলোচনার জন্য জুড়ে বক্তারে আশা করব। প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে আজকে মিডিয়া, এটা একটা বিরাট ইন্ডাস্ট্রিজ দাঁড়িয়েছে, যেখানে রোজগারের একটা ব্যবস্থা হয়েছে। এর জন্য আমাদের সময়ের সঙ্গে আমাদেরকে বদলাতে হবে। এর জন্য আমার মনে হয় আপনাদের এবারে যে থিমটা প্রেস কাউন্সিল, এর জন্য মধ্যে এই থিমটা নিয়ে এসছে যে চেঞ্জিং নেচার অফ প্রেস। আমাদের ধরন বদলাতে হবে, কাজ করার পদ্ধতি বদলাতে হবে, আমাদেরকে নিজেদেরকে বদলাতে হবে, সময়ের সঙ্গে আমাদেরকে নিজেদের তাল মিলিয়ে চলতে হবে। আমাদের সরকারেরও এর মধ্যে দায়িত্ব রয়েছে। সরকার ইতিমধ্যে আমার এক দাদা বলেছেন যে সরকারি যে তথ্যটা, যেমন ডাটাবেস তৈরি করা, আমি যতটুকু জানি আমার কাছে যে তথ্যটা রয়েছে, ইতিমধ্যে আমাদের রাজ্যে তথ্য সংস্কৃতি দপ্তর যথেষ্ট সচেতন এবং কাজ করছে আমাদের পত্রিকা হাউস বা আমাদের ইলেকট্রনিক মিডিয়া হাউসগুলোকে নিয়ে। ইতিমধ্যে আমাদের যারা 1000 টাকা পেনশন পেতেন, আগে যে 1000 টাকা ছিল সেটাকে 10,000 টাকা করা হয়েছে, কিন্তু আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে কোনো দ্বিধা নেই, সেই সংখ্যাটা খুব কম। এখানে আমার কাছে যে তথ্যটা রয়েছে 5 জন এরকম সাংবাদিক যারা 10,000 টাকা পান, কিন্তু এটার জন্য আরো সংখ্যাটা বাড়ে। এখানে আমাদের সচিব রয়েছেন আইসি দপ্তরের, আমি বলবো উনিও নিশ্চয়ই বিষয়টা দেখবেন। আপনাদের তরফ থেকে প্রেসিডেন্ট রয়েছেন, কেন এই সংখ্যাটা এত কম সেটা যেন আরো বর্ধিত করা যায়। এই 5 জন 10,000 টাকা করে পান, এবং আমাদের রাজ্যের সাংবাদিকদের আরো পেনশন যেন বেশি পায়, তার জন্য কিন্তু 2021-এ একটা সংশোধিত পেনশন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল, একটা মিটিংও হয়েছিল, কিন্তু সেটা রেজাল্ট কি হয়েছে আমি জানি না, সেটার জন্য আলোচনা করতে হবে। সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা চালু হয়েছে এই নতুন সরকার আসার পর, এবং আগরতলা প্রেস ক্লাব থেকে আরো উন্নতিকরণ করার লক্ষ্যে সেটাকে প্রায় 40 লক্ষ টাকার কাছাকাছি খরচা করে সেটাকে এসি করা হয়েছে। এখন যারা আমাদের বরিষ্ঠ সাংবাদিকরা আছেন তাদেরকে সেই ভবনে যাতায়াতের যেন অসুবিধা না হয়, মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সেটাতে একটা লিফটের ব্যবস্থার জন্য অর্থ মঞ্জুরি দিয়েছেন, এবং খুব শীঘ্রই সেটাও কাজ হবে। আমাদের এই যে 2009 সালে বিজ্ঞাপন নীতি যেটা ছিল, যেটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে পলিসি ছিল, সেটাকেও পরিবর্তন করে 2020 মে একটা অর্ডার বেরিয়েছিল এটার জন্য নতুন করে যে তালিকাভুক্ত করা অ্যাডভার্টাইজমেন্টের জন্য, সেটার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। সংবাদপত্রগুলো যদি আর্থিক দিকটা দেখি, আমি জানি আমাদের ছোট রাজ্য, এখানে কর্পোরেট কোনো হাউস নেই যেখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট তারা পাবেন, পত্রিকা হাউস বা ইলেকট্রনিক মিডিয়াগুলো। এর জন্য সরকার প্রতিনিয়ত লক্ষ্য রাখে যে যেন তারা আর্থিকভাবে তারাও যেন চলতে পারে। এই দিকটা যদি দেখি আমরা 2018-19 যে অর্থ বছর, সেই অর্থ বছরে যে বাজেটটা ছিল 3.5 অর্থাৎ 3.5 কোটি টাকা তখনকার সময়, অর্থাৎ আমি 2018-19 এর জন্য বলছি, 2018-19-এর আগে আরো কম ছিল, 17-18 3 কোটি টাকা ছিল, এর আগে আরো কম ছিল। হাইয়েস্ট বাজেট যেটা ছিল 2018 সালের আগের গভর্নমেন্টের, সেটা 3.5 কোটি টাকা ছিল অর্থ অ্যাডভার্টাইজমেন্টের জন্য সরকার টাকাটা দিত, কিন্তু সেটাকে বাড়িয়ে 18-19-এর পর থেকে 2020-21 অর্থ বছর আর 20-21 অর্থ বছর, 21-22 অর্থ বছর যথাক্রমে 8 কোটি টাকা করে দেওয়া হচ্ছে। এবছরের যে অর্থ বছরে 10 কোটি টাকা দেওয়া হয়েছে। আমি বলতে পারি 2018-19-এর অর্থ বছরের তুলনায় ডবলেরও বেশি অর্থ অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাদের আইসি দপ্তরের মাধ্যমে আমাদের পত্রিকা হাউস বা ইলেকট্রনিক মিডিয়া হাউসগুলোকে দেওয়া হয়েছে।
সেটা অনেক দিন বদলে গিয়েছে। দেখুন, দেশের সংবিধান সাংবাদিকদের বাক স্বাধীনতা সহ তথ্যের ভিত্তিতে দেশের নৈতিক প্রহরী হিসাবে কাজ করার অধিকার দিয়ে থাকে। এই কাজ করতে গিয়ে আজকের যে সমস্যাটা এসে দাঁড়িয়েছে, অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হয়েছি। পত্রিকাতে কি হতো, আগে পত্রিকাতে কোনো সংবাদ যখন আপনার পরিবেশন করতেন তখন আপনাদের মতো করে, অর্থাৎ আপনাদের ভাষায় সেটাকে সুন্দরভাবে মানুষের দরজায় পরের দিন সকালবেলা পৌঁছে দিতেন। কিন্তু আজকে যখন কোনো ঘটনা ঘটে, সেই ঘটনাটা মানুষের কাছে পৌঁছানোর জন্য, অর্থাৎ আপনাদের মাধ্যমে পৌঁছানোর যে সময়টা, ওই সময়টা আর থাকে না। কারণ সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকেই কোনো ব্যক্তি বা কারা সেটাকে লাইভ করে সে তার ঘরে দরজায় পৌঁছে দিচ্ছে, অর্থাৎ সে সঙ্গে সঙ্গে তার খবরটা পেয়ে যাচ্ছে। আমার এক দাদা বলেছেন, বরিষ্ঠ সাংবাদিক বলেছেন যে এখন অনেক সময় সংবাদ যখন পরিবেশন হয়, আগে নাকি অনেক সত্যতা বেশি থাকতো, অর্থাৎ এখন মাঝে মাঝে কোনো কোনো পত্র পত্রিকা কিছু তার নিজের মতো করে পরিবেশন করেন, অর্থাৎ সেখানে সত্যতা একটু কম থাকে। কিন্তু আমি সেই মত একমত নই, আমি সেখান থেকে ভিন্ন মত প্রকাশ করব। এখন আমার মনে হয় সত্য প্রকাশ করা বেশি প্রয়োজন হয়েছে সাংবাদিকদের। কারণ আপনি যাই বলুন না কেন, আপনার খবরের ভিত্তির উপরে ওই ব্যক্তি নির্ভর করছে না। কারণ আপনার খবর পৌঁছানোর আগেই অনেকেই সেই খবরটা ওনার কাছে পৌঁছে দিয়েছে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এর জন্য আমাদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এসছে আমাদের সামনে। কাজ করার ধরন বদলেছে। আগে যেমন আমরা কম্পোজিং করা হতো, আগে বলেছেন যেমন লেটার প্রেসে ব্লক বানিয়ে প্রিন্টিং করা হতো, তারপরে অফসেট এসছে, তারপরে কম্পিউটারে টাইপ করা হতো। এখন মুখে বললে লেখা হয়ে যায়। এখন মুখে বললে লেখা নয়, অনেক দেশ এরকম হয়ে গেছে। আমাদের দেশও চলছে, আপনি কি ভাবছেন সেটাও লেখা হয়ে যাবে। কম্পিউটার, আপনি কম্পিউটার সামনে বসে ভাববেন যে আপনি কি বলতে চাইছেন, সেটা কম্পিউটার লিখে নেবে। সেই সফটওয়্যারও অলরেডি ডেভেলপ হয়ে গিয়েছে। তো অনেক চ্যালেঞ্জ এসে গেছে আমাদের। আর কাজ করতে গিয়ে আমাদের আর একটা সমস্যা, যেটা আমাদের সমস্যা, যেমন এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আমাদেরকে সমস্যা হচ্ছে। কারণ আমাদের পত্রিকা হাউসগুলো যারা প্রিন্টিং করে বাড়িতে পৌঁছাতেন, আজ কিন্তু তাদের সেই বাড়িতে পৌঁছানোর সময় যেমন থাকছে না। আর একটা সমস্যা হচ্ছে ম্যান পাওয়ার। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ পাওয়া খুব কঠিন। যে মিডিয়া হাউসগুলো, বড় হাউসগুলো যে আগে লোক পেতেন, এই লোক পাওয়াটাও আজকে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেখুন, আমাদের ছোট রাজ্য, আমাদের এখানে 56টা চা বাগান আছেন, আপনারা জানেন। এই চা ইন্ডাস্ট্রিজগুলো প্রায় বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে। এই ইন্ডাস্ট্রিজগুলো এর জন্য বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে, তার বড় কারণ হচ্ছে শ্রমিক শূন্যতা। সেখান থেকে শ্রমিকরা বেরিয়ে অন্য কোথায় কাজে চলে যাচ্ছে। এরকম আপনাদের ইন্ডাস্ট্রিতেও এই প্রিন্ট মিডিয়াতে, যেহেতু আমি শ্রমমন্ত্রী, সেগুলো আমার কাছে অনেক সময় আমি দেখতে পাই যে আপনাদের মিডিয়া হাউসগুলো যেখানে শ্রমিকরা থাকে, তাদের যতক্ষণ পর্যন্ত তাদের অধিকার পূরণ না হবে, তারাও সেখানে শ্রম দেবে না, সেখান থেকে বেরিয়ে অন্যত্র চলে যাবে। এর জন্য কি হচ্ছে, আপনাদের মিডিয়া হাউসগুলো বারবার ছোট আকার হয়ে যাচ্ছে। যেখানে ধরুন ইলেকট্রনিক মিডিয়াতে 30 জন লোক কাজ করতো, সেখান থেকে ভেঙে 2 জন বেরিয়ে আর একটা হাউস তৈরি করে নিচ্ছে, আর একটা ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল করছে। সমান্তরাল প্রিন্টিং মিডিয়া হাউসগুলো তো লোক পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর একটা হচ্ছে কেন তারা তাদের অনেকগুলো, এটা আগে কি ছিল, মিডিয়া একটা ফ্যাক্টর কাজ করতো যে তথ্য মানুষের কাছে পৌঁছানো, কিন্তু আজকে এটা এরকম নয়। আজকে জীবন জীবিকা চালানোরও এটা একটা বড় মাধ্যম। আজকের দিনে এই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম, এই ওয়েব চ্যানেলগুলোর মাধ্যমে কয়েক শত ছেলে মেয়েরা এর মাধ্যমে তার জীবন জীবিকা পালন করছে। অর্থাৎ যখন যখন আপনাদের তরফ থেকে বিভিন্ন দাবি দাবা আসে, সেগুলোকে যথেষ্ট সচেতনতার সঙ্গে এবং মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এটা সিরিয়াসলি নেন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। আমি আশা করব অনেকগুলো সমস্যা আপনাদের মিডিয়া হাউসে রয়েছে, সেগুলোকেও সমাধান করার চেষ্টা থাকবে। আমিও যখন কথা বলি, যখন দেখা হয়, আমাদের এখানে অনেক সাংবাদিকরা আছেন যাদের সঙ্গে আমার পরিচিত ব্যক্তিগত রয়েছে, ওনাদের সঙ্গে যখন কথা হয়, আমি বলি অন্যান্য রাজ্যে, আমরা বড় রাজ্যগুলোতে যেভাবে দেখি, আমরা প্রেস কলোনি দেখি বা মিডিয়াদের জন্য কলোনি দেখা যায়, সোসাইটি দেখা যায়, মিডিয়াদের জন্য একটা এরিয়া ডেডিকেটেড থাকে যেখানে মিডিয়া হাউসগুলো চলে, সেখান থেকে অপারেট করে। আমরাও চাই আমাদের রাজ্য হোক, আপনারাও এগিয়ে আসুন। আপনারা 2 কদম এগোলে আমরা আপনাদের সঙ্গে 4 কদম এগোবো। আমরা সবাই মিলে এই রাজ্যের মিডিয়া হাউসে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা সমাধান করব। আর আগামী দিন যেন আরো আমরা ভালোভাবে এগোতে পারি।
কিন্তু যে থিমটা দেওয়া হয়েছে আমাদের নেচার কাজের যে ধরন বদলাতে হবে সেটা আমাদেরকে মাথায় নিয়ে সিরিয়াসলি আমাদেরকে বদলাতে হবে, না হলে তো আমাদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি আসতে হবে। আজকে প্রিন্টের সঙ্গে প্রিন্টিং মিডিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছে, যারা বই ছাপতেন, আজকে আমরা জানি অনেকগুলো প্রেস বন্ধ হয়ে গেছে, বই প্রিন্টিং হাউস, কারণ ই লাইব্রেরি চলে এসেছে। আজ ছেলে মেয়েদের হাতে ট্যাব দিয়ে দেওয়া হয়েছে, আইপ্যাড দিয়ে দেওয়া হয়েছে এবং তারা বই সেই ই লাইব্রেরি থেকে বই ডাউনলোড করে সেখানে পড়ছে। একটা লাইব্রেরি থেকে যে বই কেনা সেটা বন্ধ হয়েছে। তেমনি যারা পত্রিকা হাউসে, পত্রিকা যারা হকাররা ছিল, ডিলাররা ছিল, যারা পত্রিকা আপনাদের হাউস থেকে কিনে নিয়ে ডিস্ট্রিবিউশন করতেন এবং সেখান থেকে তাদের জীবিকা চলতো, সেটা কিন্তু আজ বন্ধ হয়েছে। আর যদি বন্ধ না হয়ে থাকে আগামী দিন সেটা বন্ধ হয়ে যাবে, কারণ অনলাইন পত্রিকা মানুষ পড়বে, ওই কাগজের সেই 5টা কাগজ হাতে নিয়ে ঘুরবে না, সবাই অনলাইন পত্রিকাটা দেখবে। আপনার হয়তো পত্রিকা হাউস বেঁচে থাকবে, কিন্তু ওই রাস্তায় যে হকার যে পত্রিকাটা বিক্রি করতো, একটা দোকান লাগিয়ে বা বাড়ি বাড়ি দিত, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এর জন্য এখন থেকে আমাদের এগিয়ে যেতে হবে। আমি একদম আর একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব। আমাদের সবার হাতে ফোন আছে, দেখবেন এরকমই আমাদের এই যে ক্যামেরা যারা ইউজ করছে, এক সময় আমাদের কোডাক ক্যামেরা, পৃথিবীতে যতগুলো ক্যামেরা কোম্পানি ছিল তার মধ্যে অন্যতম একটা কোম্পানি হচ্ছে কোডাক ক্যামেরা কোম্পানি। যখন এই ডিজিটাল ক্যামেরা চলে আসলো, কোডাক ভাবলো যে যেহেতু বাজারের একটা বড় শেয়ার আমার কাছে রয়েছে, বাজারে যত ক্যামেরা বিক্রি হয় তার প্রায় 60% ক্যামেরা আমি বিক্রি করি, আমাকে বদলাতে হবে না, আমার ছাড়া হয়তো এই পৃথিবী ক্যামেরা বাজার চলবে না। কিন্তু দেখা গেল সময়ের সঙ্গে সঙ্গে ওই কোম্পানিটাই বন্ধ হয়ে গেল, হাজারো মানুষ রাস্তায় বসে যেতে হলো। কিন্তু যারা নিজেকে বদলে দিয়েছিল, আজ নোকিয়া বদলে তার যে ক্যামেরা ছিল রিল লাগানো, ওটার থেকে বদলে যখন সে ডিজিটালে এসে সে কিন্তু বেঁচে গেছে। আজ কিন্তু সে মোবাইল আবিষ্কার করেছে, বিভিন্ন মোবাইল বিক্রি করছে, অনেকগুলো ইলেকট্রনিক গ্যাজেট সে বিক্রি করছে। কিন্তু কোডাক ক্যামেরা বন্ধ হয়ে গেল, অনেক মানুষ রাস্তায় বসে গিয়েছে। এর জন্য আমরা মিডিয়া হাউসে যারা রয়েছে, আজ আমরা ইলেকট্রনিক মিডিয়া হোক আর প্রিন্ট মিডিয়াতে হোক, আমাদের যদি নেচার না বদলাই, আমরা যদি কাজের ধরন না বদলাই, আমার পাশাপাশি আমার সঙ্গে যারা রয়েছে, আমার সঙ্গে যারা এই ইউনিটে যারা কাজ করে, সবার জন্য কিন্তু আমাদের একটা অশনি সংকেত আমি বলতে পারবো। এর জন্য সবাই মিলে আমাদের এই যে পরিবর্তন, তার জন্য কাজ করতে হবে। যাই হোক, আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সামনে কথা বলার সুযোগ দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। Hadi. Birazdan kap. Sakit kumur apa? Apa dah selai? Apa itu kau? Ini lorong. মিলে জিল্লা হ্যাঁ আরে ওই তুমি একটু পিছিয়ে প্লিজ পিছিয়ে lama sakit kumur apa dah selai? Apa itu kau?
Ini dari pos. Oh, anor bahkan kan bisa. Pakai apa nih? Get down. One by one. Di sini. Diputar baik. Oh, ini saya gaya yuk kok. Sar. Oh, sar আছে. নিচে চলো। এগিয়ে থাকে আনছি এগিয়ে তুমি ya, bosan. হ্যাঁ হ্যাঁ Wah. Itu sih dia, Bang. চলো বড় বাবু Chalo. Orang apa ini? थांनाय 14 तारिखआव कायसे बुरै गादा बन्दकनि बुलेट इंजुरि इंगै हस्पिटालाव सफैया ओमफ्राय आबुनि खबर माने जों बंदंनि बर'य मालाय सोंनै साइमोन गाजे अब कायसे गादा बन्दक कक्जाखा yang थाइसुक वाथाय कायसे जागा आबुनि कासाकासि एरियाव बलं बिसिङाव आथ्रमुरा पाहाराव ओमफ्राय आबुनि अनुसारे जे नांनाय बुरै सपना देवरमानि बुसायनि yang होदे जों कायसे कमप्लेन नावै केस रेस आखाय तदন্ত खायखा तदন্ত खायमानि परे जों साइमांखा जे सन्दीप देवरमानि हुगसाया गटनांमोन होननाय ओमफ्राय जों जथाथ' सन्दीप देवरमानो आंनि इनफरमेसन थ्रु खबर माने जों बनो दिनै हुङो डिटेन खायै बनो इन्ट्रोगेसन खायखा खायमानि परे बो सिगार खायखा सिगार खायमानि परे बते बो सागा जे बो एक्जिक्यूटिव मेजिस्ट्रेट बसाङो बो बक्ति बर' रबायखा ब्लकनि दुइजन इन्डिपेन्डेन्ट उइटनेस दङ आजाराव ओंगा बर'मोन बरे बो सागा जे बो कंमानि सिलाय आबो बो बति खायनायनि सागा ओंगा बो न संगासिनि पुलिस बदल लाङो जों तु फायै एक्जिक्यूटिव मेजिस्ट्रेट दुइजन इन्डिपेन्डेन्ट उइटनेस बति फायै ओ जागाव तु फायै बो बलङो हुइजाक बो हुइतनमोन आव सिलायबन दिखाय दि देखा आवन बगै सोंदिनाव सपायखा सिलायनो बसं रिकभारि खाय सिस खायति हेबेगा एसडिपि सार सामने जे प्राय समयनो हुकनि थाइसुम मैखदों मावो माने अबावहाय आबोनि बागैनो बो बैयावनो गगोनि साइर जाका जे आरो बो कासा हुक हायमा दङ दिखला हुक हायमा जागाव गोबां बर' प्राय समयनो फाफायै हरबो साना जरा फुं आबो इरेगुलार टाइम सायाम थाय खखक जागै दङ ओंगे बो जेफोर करि हाय खखक पायो बर' मालिक करि न बरंके आबन बो जलिमान बागै साबो बिनिया गासा गादा बन्दक तंमानि ओंगा दिना 14 तारिख सारिगो बरक बुरि खरक तम हापलायजा बिनि हुगो हाबै मिखिदों खगै तंनाय मानि नुगै बबरनो बाथा दिहमन बरक खारका आंगा बाफोर खगै दिखा बिनि आंनि जे सिलाय दङ बाय हमदि हाय गटना दियाबो স্যার কি বিষয়ে আজকে এখানে টিম দিয়ে আসতে হয় অ্যাকচুয়ালি আপনারা জানেন যে গত 14 তারিখ সন্ধ্যা 7:30 নাগাদ আমাদের মুঙ্গিয়াগামী বড়বাবুর কাছে একটা ইনফরমেশন আসে যে মুঙ্গিয়াগামী তুই বাকলাইয়ের ভেতরে ড্যান্স গভীর অরণ্যে থাইসুক ওয়াথাই কাছাকাছি একটা জায়গাতে স্বপ্না দেববর্মা স্বামী হিসেবে বিশ্বমোহন দেববর্মা উনি প্রজেক্টাইল গাদা বন্দুকের গুলিতে
আহত হয়েছে। ওনার সাথে আরও 2 জন মহিলা ছিল। তো তারপর ওনাকে ওই মহিলারা ওনাকে ওইখান থেকে রেস্কিউ করে তারপরে মুঙ্গিয়াকামি হসপিটালে আনছে। মুঙ্গিয়াকামি হসপিটালে আনার পর যখন খবর পায় সাথে সাথে মুঙ্গিয়াকামি থানার বড়বাবু গৌতম দেববর্মা ওখানে যান এবং গিয়ে তাৎক্ষণিকভাবে একটা যে স্বপ্না দেববর্মা ওনার স্বামীর কাছ থেকে একটা রেকর্ডেড কমপ্লেন রেজিস্টার করেন এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের মুঙ্গিয়াকামিতে একটা কেস রেজিস্টার হয় 20/2024 মুঙ্গিয়াকামি 307/25/27 আর্মস অ্যাক্টের উপরে। তো এটার পরে কালকে ঘটনার পরে সাথে সাথেই আমরা এখানে পিউতে ওই দিন রাত্রেই আসি 14 তারিখ। তারপরে বড়বাবু ওনার আউটস্ট্যান্ডিং ইন্টেলিজেন্সের মাধ্যমে উনি গোপন খবরের ভিত্তিতে একটা ইন্টেলিজেন্স ইনপুট আসে যে এখানে সন্দিরাম দেববর্মা, বাবার নামটা কি? বাবার নাম শ্রী ক্ষীরোদ দেববর্মা, 2 ব্যাকলের এখানে তার জুমের ভেতরেই ঘটনাটা হয়েছে এবং সন্দিরাম দেববর্মা এই ঘটনাটাতে জড়িত। অ্যাকর্ডিংলি আমাদের ইন্টেলিজেন্স ইনপুটস এবং এভিডেন্সের উপরে তখন সন্দিরাম দেববর্মাকে আমরা আটক করি এবং আটক করে তাকে আমরা ইন্টারোগেশন করি। ইন্টারোগেশনে সে স্বীকার করে যে তার জুমে প্রতি বছরই তার জুমের ভেতরে বিভিন্ন এলাকার মানুষ এসে রাতের বেলা, সন্ধ্যার সময়, দিনের বেলা বিভিন্ন সময় তার জুমের যে কষ্টার্জিত ফসল চুরি করে নিয়ে যায়। তো 14 তারিখেও সে এরকমভাবেই পাহারা দিচ্ছিল এবং তখন এই যে মহিলা স্বপ্না দেববর্মা উনি এবং ওনারা নাকি তার জুমে, ওর বক্তব্য ওনারা নাকি তার জুমে গিয়ে তার যে ফসল চুরি করতে চেয়েছিল তখন সে তাদেরকে তার পজিশনে থাকা গাদা বন্দুক থেকে গুলি করার পরে যখন সে দেখে যে স্বপ্না দেববর্মা আহত হয়েছে সে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে তাকে আমরা জিজ্ঞাসা করি যে তুমি কোথায় বন্দুকটা রেখেছো, তখন সে বলেছে যে জুমের পাশেই একটা জঙ্গলের ভেতরে সে লুকিয়ে রেখেছে। তখন আমরা তার কাছে আমরা জানতে চাই যে তুমি বন্দুকটা যেখানে ঘটনাটা করেছো সেই জায়গাটা বন্দুকটাকে দেখাতে পারবে কিনা। তখন সে বলল যে হ্যাঁ আমাকে নিয়ে গেলে আমি দেখিয়ে দিতে পারবো। তখন সাথে সাথে আমরা SDM তেলিয়ামোড়াকে রিকুইজিশন দিয়েছে বড়বাবু যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করার জন্য এবং পাশাপাশি বড়বাবু মুঙ্গিয়াকামি ব্লকের বিডিওকে রিকুইজিশন দিয়েছে 2 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ব্লকের থেকে দেওয়ার জন্য। তো তখন ওনারা আসে, ওনাদের সামনে তাকে পুনরায় ইন্টারোগেশন করা হয় এবং তার ডিসক্লোজার স্টেটমেন্ট রেকর্ড করা হয় এবং সম্পূর্ণ তার ডিসক্লোজার স্টেটমেন্টটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস মহাশয় এবং 2 জন ব্লকের আধিকারিকের সামনে আমরা সেটা রেকর্ড করি এবং তারপরে সে আমাদেরকে লিড করে নিয়ে আসে যে ঘটনাস্থলে এবং ঘটনাস্থলে পরে পাশাপাশি যেই জায়গাটাতে গভীর জঙ্গলের ভেতরে যে জায়গাটাতে সে বন্দুকটা লুকিয়ে রেখেছিল সেখান থেকে সে বন্দুকটা বের করে দিয়েছে এবং আমরা ম্যাজিস্ট্রেট এবং উইটনেসের সামনে রিকভারি করেছি এবং তারপর থেকে আমরা আমাদের কাছে নিয়েছি, এটাকে সিজ করেছি। এটাই মিটিং ডাকো, আমরা সবাই কইতে পারি চুরি করলে শাস্তি দেওয়া হয়তো যে বলি
রুদ্রপাল বাবু দিদি এটা আমার মাস্টার শিখাইতেছে তুমি চিন্তাই করো না লইয়া এদিকে থার্ড ব্যাটালিয়ান মাত্র ফর্ম হয়েছে ত্রিপুরা রাজ্যে এদিকে শরীরে আড্ডি আর বল এক করে লাইছি অ্যাকচুয়ালি গত 14 তারিখ বৃহস্পতিবারে সন্ধ্যা প্রায় 7টা নাগাদ মুঙ্গিয়াগামীর যে ওসি গৌতম দেববর্মা তার কাছে একটা খবর আছে হাসপাতালে একটা গানশট ইনজুর ওমেন আইসি ট্রিটমেন্টের জন্য। তখন সাথে সাথে সেই ইনফরমেশনটা পাইয়া হাসপাতালে গেছে। মুঙ্গিয়াগামী হাসপাতালে যাওয়ার পরে দেখে যে স্বপ্না দেববর্মা, ওনার স্বামীর নাম হচ্ছে বিশ্বমোহন দেববর্মা, ভদ্রমহিলার ঘাড়ের কানের নিচে এই জায়গাতে একটা প্রজেক্টাইল ফায়ার আর কি, মানে গাদা বন্দুকের গুলির একটা আঘাতের চিহ্ন আছে। তখন ওনার সাথে আরো 2জন মহিলা ছিল, নমিতা দেববর্মা আর শুক্লা রানী দেববর্মা করে 2জন মহিলা ওনার সাথে ছিল। তো ওখানে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করার পরে জানা গেল যে ওই দিন 14 তারিখ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনুমানে একটা নাগাদ ওনারা 3জন, যে স্বপ্না দেববর্মা, নমিতা দেববর্মা, শুক্লা রানী দেববর্মা, 3জনই 18 মুড়া জঙ্গলে গেছে, যে জঙ্গলের যে সবজি প্লাস জঙ্গলের আলু এগুলি কালেকশন করার জন্য। তো সেখানে যাওয়ার পর তারা বেশ কিছু কালেকশন করছে বিভিন্ন জায়গাতে। তারপর ওখানে একটা লাস্ট ড্যান্স ফরেস্টের এদিকে একটা জায়গা, এটাকে গ্রামীণ মানুষ ওই এলাকার মানুষের যেটা কয় থাইচুক ওয়াথাই একটা জায়গা, থাইচুক ওয়াথাই একটা জায়গার পাশে একটা জুনের পাশে যখন গেছে তখন 4টা নাগাদ হঠাৎ করে একটা গুলির শব্দ শুনছে। গুলির শব্দ শোনার লাগলো, লক্ষ্য করে দেখছে যে স্বপ্না দেববর্মা উনি গুলিতে আহত হয়েছে। তার সাথে সাথে তাৎক্ষণিকভাবেই ওই ওনার সাথে যে থাকা যে 2জন মহিলা, নমিতা দেববর্মা, ওনাকে রেস্কিউ করে হসপিটালে আনছে। তো হসপিটালে ওনার সিচুয়েশনটা যখন দেখা গেল যে খুবই অ্যালার্মিং, তখন ওনাকে জীবিতে রেফার করলো মুঙ্গিয়াগামী হসপিটাল থেকে। আর পাশাপাশি মুঙ্গিয়াগামীর ওসি স্বপ্না দেববর্মার যে স্বামী বিশ্বমোহন দেববর্মা, ওনার থেকে একটা রেকর্ডেড কমপ্লেন করলো, একটা স্পেসিফিক কেস রেজিস্টার করলো আর্মস অ্যাক্ট প্লাস 307 এর উপরে, যেটা মুঙ্গিয়াগামীর কেস নম্বর হচ্ছে 20/2024। তারপরে আমাকেও জানাইলো ঘটনাটার সাথে সাথে আমিও স্পটে গেলাম। স্পটে গিয়ে সেটা আজকে 2 দিন ধরে। তো মুঙ্গিয়াগামীর ওসির দুর্দান্ত মানে ইন্টেলিজেন্সের কারণে আমাদের কাছে একটা এভিডেন্স বেস একটা খবর আইলো যে এখানে সন্ধিরাম দেববর্মা 2 বাকলাই, যে জায়গাটাতে ঘটনা হয়েছে এটার পাশে ওনার একটা জুম আছে, এবং সন্ধিরাম দেববর্মা এই ঘটনাটার সাথে জড়িত থাকতে পারে। তো এই ইন্টেলিজেন্স প্লাস আমাদের সার্কামস্ট্যান্স এভিডেন্সের টেকনিকের উপরে আমরা সন্ধিরামকে আজকে ডিটেইন করা হয়েছে। কোথা থেকে তাদের সন্ধিরাম দেববর্মাকে তার বাড়ি থেকেই তুলে আনা হয়েছে। তার বাড়ি কোন জায়গাতে? বাকলাই। তো সন্ধিরাম দেববর্মাকে ডিটেইন করার পরে তাকে ইন্টারোগেশন যখন করা হইলো, তখন ইন্টারোগেশনের সময় সে স্বীকার করলো ঘটনাটা। তো স্বীকার করার পরে দিয়ে সে যখন ঘটনা স্বীকার করলো, তাৎক্ষণিকভাবে আমরা তেলিয়ামুড়ার SDM-কে রিকুইজিশন দিলাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে দেওয়ার জন্য। পাশাপাশি আমরা মুঙ্গিয়াগামী ব্লকের BDO-কে রিকুইজিশন দিলাম আমাদেরকে 2জন গভর্নমেন্ট এমপ্লয়ি প্রোভাইড করার জন্য ইন্ডিপেন্ডেন্ট উইটনেস। তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস এবং ব্লকের 2জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে তার ডিসক্লোজার স্টেটমেন্টটা ভিডিওগ্রাফ করা হইলো, যে সে যে ঘটনাটা কেন করছে, কি আসলে কি বিষয় সেটা সে ডিটেল করলো। তারপরে তাকে এখানে ম্যাজিস্ট্রেটের সামনে জিজ্ঞাসা করা হলো যে তুমি যে আর্মস দিয়ে গুলি করছো, বললো যে জঙ্গলের ভেতরে সে লুকিয়ে রাখছে। এবং তখন তাকে জিজ্ঞাসা করলো আর্মসটা যেখানে লুকিয়ে রাখছো বা যেভাবে তুমি ঘটনাটা করছো সেটা কি তুমি দেখাতে পারবে? তখন সে বললো দেখাতে পারবো, তাকে নিয়ে গেলে সে আর্মসটা বের করে দিতে পারবে। তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনেই তার নেতৃত্বে সেই আমাদেরকে লিড করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমরা ওই 18 মুড়া গভীর জঙ্গলের ভেতরে একটা এরকম উঁচু পাহাড়ের আনারস বাগানের ভেতর থেকে সে একটা বের করে দিল আর কি।
কি কারণে মূলত কিছু জানা গেছে কি কারণে মূলত এই ঘটনা? তাকে যখন আমরা ইন্টারোগেশন করছি এবং তার যে ডিসক্লোজার স্টেটমেন্টটা, তার বক্তব্য অনুসারে হচ্ছে তারা খুব কষ্ট করে ওইখানে জুমের চাষ করে এবং জুম চাষটা করার পরে গত বছরও তার জুমের থেকে প্রতিনিয়ত যে সবজিগুলি, তারা যে জুমে সবজিগুলি করে এই মানুষ চুরি করে নিয়ে যায়। তো এটা এবছরও তার জুমের সবজি এরকম প্রতিদিনই কেউ বেগুন বা কেউ মরিচ এরকম বিভিন্ন জিনিস তার প্রতিদিনই তার চুরি হইতেছে। তো কালকে যখন 14 তারিখে সে জুমের ভেতরেই পাহারা দিতে আছে যে এরকম প্রতিদিন যখন হইতেছে, তখন সে যখন দেখছে যে এই মহিলারা তার জমির ঢুকে সেটা সবজি কালেকশন করতেছে, তখন তার মানে রাগ আর কন্ট্রোল করতে পারছে না এবং তার পজে একটা ইলিগেল কান্ট্রিমেড গান ছিল, সেটা থেকে ফায়ার করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই আগরতলা বিশেষ করে কলকাতা রুটের বিমান ভাড়া নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে অনেক নিউজ সেখানে পরিবেশিত হয়েছে এবং প্রত্যেকের মধ্যেই এটা একটা বহু চর্চিত বিষয়। বিধানসভার ভেতরেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্রে এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার, তো স্বাভাবিকভাবেই বিমান ভাড়া কেন বৃদ্ধি পাবে। আমরা বারবার বিভিন্ন সাংবাদিক বৈঠকে, বিভিন্ন অনুষ্ঠানে, সংবাদ মাধ্যমে আমরা বলেছি, বিধানসভার ভেতরেও বলেছি, কিন্তু আজকে অফিসিয়ালি আমরা আপনাদেরকে বলছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে এটা দেখুন সম্পূর্ণভাবে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয়, যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ভাড়া, মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলে নয়, সেটা ডিকন্ট্রোল। এবং ডিজিসিএ, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, ডিজিসি এর অধীন টিএমইউ, তারিফ মনিটরিং ইউনিট বলে একটা সংস্থা রয়েছে, যারা প্রতিনিয়ত সারা দেশে এই বিমান ভাড়া যে ফ্লাকচুয়েশন, ভাড়া বাড়া বা ভাড়া কমা, সেই বিষয়ে রেগুলার মনিটরিং তারা সেখানে নজর রাখে বা সার্ভিলেন্স করে থাকেন, মনিটরিং করে থাকেন। কিন্তু সে কথা মাথায় রেখেও আমরা অনেকবার রাজ্য সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে, কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরে আমরা অনেকবার চিঠি লেখালেখি করেছি, আপনারাও সেটা জেনেছেন, সংবাদ মাধ্যমে সেটা এসেছে, কিন্তু প্রতিবারই আমাদেরকে বলা হয়েছে যে যে ফেয়ার বাকেট থাকে ত্রিপুরা আগরতলা বা আগরতলা কলকাতার যে ভাড়া, দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল, লিমিটের মধ্যে রয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে সংবাদপত্রে এই নিউজগুলো এসছে এবং সারা রাজ্যের জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আগরতলা কলকাতা রুটে কেন এত ভাড়া হবে। স্বাভাবিকভাবে আমাদের এটা একটা রাষ্ট্রবাদী সরকার হিসাবে আমাদের সে দায়িত্ব রয়েছে যে মানুষের মধ্যে যে কনফিউশন, সেই কনফিউশনটা আমাদের দূর করতে হবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে আগরতলা আমাদের ডাইরেক্টর রয়েছেন, ওনাকে ডেকে এনে আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের আধিকারিকরা আমরা বসে মিটিং করেছি এবং আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে এসছে আপনারা দেখবেন, বা আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সাংবাদিক বৈঠকের পরেও আপনারা দেখতে পেন ব্যাপারটা। আসলে ব্যাপারটা এমন না, কোথাও যারা নিউজগুলো করছেন কোথাও একটা গ্যাপ রয়েছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, কোথাও না কোথাও একটা গ্যাপ তাদের রয়েছে। যে জিনিসটা আজকে দূর করার জন্য আমরা সেই প্রচেষ্টা নিচ্ছি। একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং আরেকটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। আমার সঙ্গে যারা রয়েছেন
আমার ডান দিকে আছেন ডাইরেক্টর ইন্ডাস্ট্রি বিশ্বশ্রী বি, আমার বাঁ দিকে আছেন অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট কমিশনার ট্রান্সপোর্ট সুব্রত চৌধুরী মহোদয়, এবং আমার এক্সট্রিম ডান দিকে যিনি আছেন জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রান্সপোর্ট যিনি আছেন বর্তমানে মৈত্রী দেবনাথ মহোদয়। আপনারা জানেন নিশ্চয়ই যে গত কয়েকদিন আগে আমাদের যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে তাতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গ্রহণ করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা কর্মচারীদের যে 5% ডিএ দেওয়া হয়েছিল সেই বিষয়টাও সেখানে আলোকপাত করেছি। তাই অন্য যে বিষয়গুলো ছিল, আমাদের কালী পূজা ভাতৃদ্বিতীয়া উপলক্ষে অফিস বন্ধ হচ্ছিল, আমরা আপনাদেরকে সেগুলো অবগত করতে পারিনি বা তখন করা সম্ভব হয়ে উঠছে। তো সেই ক্যাবিনেটেরই একটা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের আজকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করব, এবং পাশাপাশি আমাদের ট্রান্সপোর্ট দপ্তরের একটা আলোচনা, যেটা আপনাদের মধ্যে অনেকের মধ্যে জনগণের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে, সেই বিষয়ে আমরা একটু রেখাপাত করতে চাইছি। তো প্রথমে আমাদের ইন্ডাস্ট্রি যে ডিপার্টমেন্ট, তার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস ITI যে আমাদের রয়েছে, ইন কোলাবোরেশন উইথ টাটা টেকনোলজিস লিমিটেড। টাটা সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই। টাটা টেকনোলজি, সেই টাটা টেকনোলজির সঙ্গে রাজ্য সরকার নমিনেশন বেসিস আমাদের রাজ্যের যতগুলো ITI রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট 19টা রয়েছে, 19, প্রত্যেকটা ইনস্টিটিউটে টাটা টেকনোলজির সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ওই ITI এর মধ্যে আগামী 5 বছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণের যে আমাদের বর্তমান যে সাবজেক্টগুলো রয়েছে, যে ভোকেশনাল ট্রেনিং যে আমাদের প্রদান করা হয়, তার একটা ব্যাপক আমূল পরিবর্তন করার সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। এতে করে আমাদের বিভিন্ন যে ট্রেড বা ডিসিপ্লিন, তার একটা দীর্ঘদিন ধরে একটা সিস্টেমে চলে আসছে, কিন্তু সারা দেশে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে উনি যে ডাক দিয়েছেন যে স্টার্ট আপ, স্ট্যান্ড আপ, আমাদের মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এই যে জিনিসগুলো, সেগুলো করতে গেলে স্কিলড আমাদের টেকনিক্যাল পার্সন প্রয়োজন। যে আমাদের ত্রিপুরা রাজ্যে গতানুগতিক যে দীর্ঘদিন ধরে যে ট্রেডগুলো, যে ডিসিপ্লিনগুলো আমাদের চলছে ITI গুলোতে, 19টা ITI, তাতে দেখা যাচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে না আমাদের ছেলেরা নিজের পায়ে দাঁড়াতে পারছে, কিছু স্টার্ট আপ করতে পারছে না, বাইরের কোনো কোম্পানি তাদেরকে সেখানে প্লেসমেন্ট বা কাজের জন্য তাদেরকে ডাকছে। সেই জিনিসটা মাথায় রেখে তার আগে এমন অনেক রাজ্য রয়েছে যারা টাটার সঙ্গে সেখানে কোলাবোরেশন করেছে, যেমন কর্ণাটকা, তামিলনাড়ু, আসাম, গোয়া, উত্তরপ্রদেশ, বিহার এবং তেলেঙ্গানা। এই রাজ্যগুলো নমিনেশন বেসিস টাটা টেকনোলজির সঙ্গে জয়েন্টলি কোলাবোরেশন করেছে, যাতে তাদের রাজ্যের যে ITI গুলো রয়েছে সেই ITI গুলোতে টাটা ইনভেস্ট করবে এবং রাজ্য সরকারেরও একটা শেয়ার থাকবে ইনভেস্টমেন্টে। দুজনে যৌথভাবে জয়েন্টলি পরিকাঠামোগত উন্নয়ন করবে এবং উন্নয়নের মাধ্যমে নতুন নতুন টেকনোলজিক্যাল বা নতুন নতুন মেশিনপত্র ব্যবহার করে বহির্রাজ্যে যখন পাস করে বেরোবে, পাস আউট স্টুডেন্ট যারা থাকবে, তাদেরকে যারা নিজের পায়ে নিজে স্টার্ট আপ করতে চাইবে, ব্যবসা করতে চাইবে, করবে। আর একটা বিশাল অংশের ছাত্রছাত্রীরা যারা পাস আউট হবে তাদেরকে বাইরে প্লেসমেন্টে সাহায্য করবে। মেক মাই ট্রিপে দেখতে পারেন আপনি, ইজ মাই ট্রিপ
travelport.com-এ আপনি দেখতে পারেন, অনেকগুলো এমন প্রাইভেট এজেন্সি অনেক রয়েছে। আপনারা এগুলোর মধ্যে দেখুন যে এখন থেকে আগামী 40 দিনে সমস্ত টিকিট আগরতলা টু কলকাতা আপনি বেসিক প্রাইসে আছে বিলো 4000। তো যারা ট্রাভেল করবে তারা তো তাদের নিজেদের একটা প্রিপারেশন বা প্রোগ্রাম থাকে যে আমি ট্রাভেল করব, তো স্বাভাবিকভাবেই আগে থেকে টিকিটটা কেটে রাখতে ভালো। এখন ইমার্জেন্সি পারপাস আমার সাডেনলি আজকে যেতে হবে, সেই সংখ্যাটা কত? একটা ফ্লাইটে আমি যেটা বলেছি 10 থেকে 12টা টিকিট হবে, কিন্তু 180 সিটার বা 220 সিটার যে ফ্লাইটগুলো আছে বোয়িং বা এয়ারবাসে, তাদের আমি বলেছি 60% টিকিট বেসিক প্রাইসে যায়, তারপর আস্তে আস্তে দামগুলো বাড়তে থাকে এবং দিস ইজ কোম্পানি পলিসি। এবং লাস্টের যে টিকিটগুলো প্রিমিয়াম কাস্টমার, তারা বলে প্রিমিয়াম কাস্টমার হিসেবে তারা চিহ্নিত হয়, যারা আমি আজকে এক্ষুনি কলকাতা যাব, আমি এক্ষুনি টিকিট বুক করলাম, আই উইল বি ট্রিটেড এজ এ প্রিমিয়াম কাস্টমার। তো স্বাভাবিকভাবে রেটটা বেশি দিতে হয়। আর দিস ইজ দ্য কর্পোরেট স্টাইল, কর্পোরেট সিস্টেম, প্রসিজার। তাতে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকে না, কিন্তু বলা হচ্ছে কি প্রশাসন নির্বিকার, দপ্তর শীতঘুমে, সরকার শীতঘুমে, মানুষের পকেট কাটা হচ্ছে। আমি আহ্বান জানাবো যে এই বিষয়গুলো জেনে দপ্তরকে বা প্রশাসনকে বা ডাবল ইঞ্জিন সরকারকে আপনারা তার বিরুদ্ধে কথা বলবেন। মানুষের মধ্যে কনফিউশন তৈরি করাটা উচিত নয়। মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে এই যে রেটটা এয়ার প্রাইস পেপারে এসছে, মানুষ করেছে, বিধানসভায় উত্থাপন করে দিল, যে কেন্দ্রীয় সরকারকে আপনারা বলছেন না কেন? আমরা অনেক চিঠি দিয়েছি, কিন্তু বারবার আমাকে বা দপ্তরের সেক্রেটারিকে বারবার দপ্তর থেকে দিল্লি থেকে বলা হচ্ছে যে দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল। কিন্তু আমাদেরও সেখানে আলোচনা চলছিল যে আসলে ঝামেলাটা কোথায় হচ্ছে, তবে কোথাও না কোথাও একটা গ্যাপ আছে। যখন ডাইরেক্টর এয়ারপোর্ট অথরিটির সঙ্গে আমরা বসলাম, সেক্রেটারি, আমি, এডিশনাল সেক্রেটারি, আমরা যখন সবাই বসলাম, বসে যখন আমাদেরকে একটার পর একটা খুলে বের করে দেখানো হচ্ছে যে স্যার आप देखिए 20 दिन बाद, 10 दिन बाद, एक हफ्ता बाद, 25 दिन बाद, 30 दिन बाद आप ये फेयर देखिए, बिलो 4000 लिखा हुआ है, सब बिलो 4000। আপনারাও এখন মোবাইল খুলুন, দেখে নিন, সব দেখবেন 4000 এর নিচে বেসিক প্রাইস বলো সেটাকে। এবং 60% অফ দ্য টোটাল প্যাসেঞ্জার্স একটা ফ্লাইটে বেসিক প্রাইসে থাকে। বাকি যে পার্সেন্টেজটা আস্তে 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 যতই ট্রাভেলের ডেট এগোতে থাকে, যারা কাছাকাছি গিয়ে টিকিটটা কিনে একদিন আগে, 1.5 দিন আগে, ওই দিনে ডেট অফ জার্নি যেদিন, সেদিন টিকিটটা যারা ক্রয় করে তাদের রেটটা একটু বেশি দিতে হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মাও আমাদের রাজ্য সরকারের সঙ্গে টাটার সেখানে সম্পন্ন হবে এবং তাতে করে বলা হয়েছে যে টোটাল 5 বছরের মধ্যে তারা 19টা আইটিআই এর মধ্যে ইনভেস্ট করবে তাদের আপগ্রেডেশনের জন্য, উন্নতির জন্য। আমাদের টোটাল যে খরচ সেটা হবে 570,40,04,774 টাকা। তার মধ্যে টাটা প্রদান করবে 86% অ্যামাউন্ট এবং রাজ্য সরকার প্রদান করবে 14% অ্যামাউন্ট। 14% যে অ্যামাউন্ট, রাজ্য সরকারের যে শেয়ার সেটা হলো 112,87,75,256 টাকা। আর টাটার যে শেয়ার 86% সেটা হলো 570,40,04,744 টাকা এবং টোটাল রাজ্য সরকার এবং টাটা মিলিয়ে খরচ হবে 683,27,80,000 টাকা। অ্যামাউন্টটা ক্লিয়ার হয়েছে সবার? আরেকবার যদি রিপিট করতে। আমাদের
টাটা এবং রাজ্য সরকারের যৌথ কোলাবোরেশন, এটা যৌথ প্রজেক্ট আগামী 5 বছরের জন্য। আপগ্রেডেশন হবে 19টা আইটিআই এবং টোটাল যে খরচ সেটা হচ্ছে 683,27,80,000 টাকা। এর মধ্যে 86% অ্যামাউন্ট শেয়ার হবে টাটা নিজে প্রদান করবে, অর্থাৎ 570,40,04,774 টাকা টাটা প্রদান করবে। আর রাজ্য সরকারের টাকা হচ্ছে 40%। বেশ কিছুদিন ধরে আগরতলা বিশেষ করে কলকাতা রুটের বিমান ভাড়া নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে অনেক নিউজ সেখানে পরিবেশিত হয়েছে এবং প্রত্যেকের মধ্যেই এটা একটা বহু চর্চিত বিষয়। বিধানসভার ভেতরেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্রে এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার, তো স্বাভাবিকভাবেই বিমান ভাড়া কেন বৃদ্ধি পাবে। আমরা বারবার বিভিন্ন সাংবাদিক বৈঠকে, বিভিন্ন অনুষ্ঠানে, সংবাদ মাধ্যমে আমরা বলেছি, বিধানসভার ভেতরেও বলেছি, কিন্তু আজকে অফিসিয়ালি আমরা আপনাদেরকে বলছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যেটা দেখুন সম্পূর্ণভাবে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয়। যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ভাড়া, মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলে নয়, সেটা ডিকন্ট্রোল। এবং ডিজিসিএ, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, ডিজিসি এর অধীন টিএমইউ, তারিফ মনিটরিং ইউনিট বলে একটা সংস্থা রয়েছে, যারা প্রতিনিয়ত সারা দেশে এই বিমান ভাড়া যে ফ্লাকচুয়েশন, ভাড়া বাড়া বা ভাড়া কমা, সেই বিষয়ে রেগুলার মনিটরিং তারা সেখানে নজর রাখে বা সার্ভেলেন্স করে থাকেন, মনিটরিং করে থাকেন। কিন্তু সে কথা মাথায় রেখেও আমরা অনেকবার রাজ্য সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে, কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরে আমরা অনেকবার চিঠি লেখালেখি করেছি, আপনারাও সেটা জেনেছেন, সংবাদ মাধ্যমে সেটা এসেছে। কিন্তু প্রতিবারই আমাদেরকে বলা হয়েছে যে ফেয়ার বাকেট থাকে ত্রিপুরা আগরতলা বা আগরতলা কলকাতার যে ভাড়া, দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল, লিমিটের মধ্যে রয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে সংবাদপত্রে এই নিউজগুলো এসছে এবং সারা রাজ্যের জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আগরতলা কলকাতা রুটে কেন এত ভাড়া হবে। স্বাভাবিকভাবে আমাদের এটা একটা রাষ্ট্রবাদী সরকার হিসাবে আমাদের সে দায়িত্ব রয়েছে যে মানুষের মধ্যে যে কনফিউশন, সেই কনফিউশনটা আমাদের দূর করতে হবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে আগরতলা আমাদের ডাইরেক্টর রয়েছেন, ওনাকে ডেকে এনে আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের আধিকারিকরা আমরা বসে মিটিং করেছি এবং আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে এসছে আপনারা দেখবেন, বা আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সাংবাদিক বৈঠকের পরেও আপনারা দেখতে পেন ব্যাপারটা আসলে ব্যাপারটা এমন না। কোথাও যারা নিউজগুলো করছেন, কোথাও একটা গ্যাপ রয়েছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, কোথাও না কোথাও একটা গ্যাপ তাদের রয়েছে। যে জিনিসটা আজকে দূর করার জন্য আমরা সেই প্রচেষ্টা নিচ্ছি। একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং আরেকটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। আমার সঙ্গে যারা রয়েছেন, আমার ডান দিকে আছেন ডাইরেক্টর ইন্ডাস্ট্রি বিশ্বশ্রী বি, আমার বাঁ দিকে আছেন অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, কমিশনার ট্রান্সপোর্ট সুব্রত চৌধুরী মহোদয়, এবং আমার এক্সট্রিম ডান দিকে যিনি আছেন জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রান্সপোর্ট, যিনি আছেন বর্তমানে মৈত্রী দেবনাথ মহোদয়।
আপনারা জানেন নিশ্চয়ই যে গত কয়েকদিন আগে আমাদের যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে তাতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গ্রহণ করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা কর্মচারীদের যে 5% দিয়ে দেওয়া হয়েছিল সেই বিষয়টাও সেখানে আলোকপাত করেছি। তাই অন্য যে বিষয়গুলো ছিল, আমাদের কালী পূজা, ভাতৃদ্বিতীয়া উপলক্ষে অফিস বন্ধ হচ্ছিল, আমরা আপনাদেরকে সেগুলো অবগত করতে পারিনি বা তখন করা সম্ভব হয়ে উঠছে। তো সেই ক্যাবিনেট